ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমরা ওশনোগ্রাফি কভার করব। পুরোটাই এসএসসি সিলেবাসে যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ওশনোগ্রাফি সিলেবাসে কন্টিনেন্টাল সেলফ, স্লোপ, ওশিয়ান কারেন্ট, টোপোগ্রাফি অফ ওশিয়ান ফ্লোর, ওশিয়ান ডিপোজিট, রিসোর্সেস অফ ওশিয়ান, স্যালিনিটি অ্যান্ড টেম্পারেচার অফ ওশিয়ান ওয়াটার। তো বন্ধুরা প্রত্যেকেই চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং অবশ্যই শেয়ার করবে। আর যদি অবশ্যই ভালো লাগে কোনো কমেন্ট যদি করার থাকে অবশ্যই জানাবে। তো আমরা ওশনোগ্রাফি বলতে কি বুঝি, আমরা ছোটোবেলায় এইচএস বা গ্র্যাজুয়েশন লেভেলে যখন পড়াশোনা করেছি তখন প্রত্যেকেই ওশনোগ্রাফিকে কম বেশি জেনে এসেছি। তো এখন বিষয় হচ্ছে এই যে ওশনোগ্রাফি, সেই ওশনোগ্রাফি সাবজেক্টটি ভূগোলের বলা যেতে পারে মডার্ন যে কোয়ান্টিটেটিভ রেভলিউশন পরবর্তী যে পোস্ট মডার্ন যে সাবজেক্টগুলো তার মধ্যে একটা। যদিও এই ওশনোগ্রাফি পড়তে গেলে আমরা যে লেভেলে আমাদের পড়াশোনা করা দরকার সেটা পুরোটাই ফিজিক্স, কেমিস্ট্রি এই ব্যাকগ্রাউন্ড থেকে যেতে হয় বা যাওয়া উচিত। সেই কারণেই পরবর্তীতে একে নিয়ে এগোতে ভূগোলের স্টুডেন্টদের একটু অসুবিধা হয়। কিন্তু আমরা ওভারঅল যে টোপোগ্রাফিক্যাল ফিচার বা ভূগোল অর্থে যে ওশনোগ্রাফি, অর্থাৎ সমুদ্রের জলের লবণতা, তার স্রোত, তার বিভিন্ন যে মডিউলগুলো রয়েছে অর্থাৎ ভৌগোলিক পার্সপেক্টিভে, সেটা আমরা এই সাবজেক্টের অংশ হিসেবে পড়ব এবং যেখানে মনে হবে যে প্রশ্ন করা যায় বা কোনো কমেন্ট করে কিছু জানার আছে চেষ্টা করবে। যদিও এটা পুরো সিলেবাস নয়, সামান্য কিছুই অংশ দেওয়া রয়েছে। আমরা চেষ্টা করব এই ছোট্ট সময়ের মধ্যে যতটা পারা যায় একটা মোটামুটি একটা অবজারভেশন তোমাদের সামনে প্রেজেন্ট করার। তো আমরা শুরু করছি প্রথমে ওশিয়ানের যে কন্টিনেন্টাল সেলফ এবং স্লোপ এই বিষয়টাকে নিয়ে। তো সমুদ্রের মধ্যে আমরা যদি চলে যাই তাহলে সমুদ্রের জোন বা ওশিয়ান জোন, অর্থাৎ সমুদ্রকে যদি ভাগ করা হয় তাহলে আমরা দুটো জোন পেয়ে থাকি। একটা হচ্ছে ইন্টারটাইডাল জোন এবং একটি হচ্ছে কন্টিনেন্টাল সেলফ, স্লোপ এবং রাইজ জোন। এই যে অংশটা অর্থাৎ ইন্টারটাইডাল জোন, আমি সেটাতে আগে আসবো, তারপরে পরবর্তী অংশে যাওয়ার চেষ্টা করছি। দেখো, ইন্টারটাইডাল জোন যদি আমরা দেখি তাহলে ইন্টারটাইডাল জোন রেফারেন্সে আমরা যদি ভেতরে যাওয়ার চেষ্টা করি, সেটার রেফারেন্স পয়েন্টে ইন্টারটাইডাল জোন বলতে কি বোঝায় সেটা হচ্ছে কি বিটুইন লো অ্যান্ড হাই টাইড জোন, অর্থাৎ যেখানে ভরা জোয়ার এবং মরা জোয়ার, অর্থাৎ যেখানে আমরা জোয়ার এবং ভাটা এই দুয়ের মধ্যবর্তী যে অঞ্চলটা, যেটাকে আমরা বেসিক্যালি সায়েন্টিস্টরা লিটোরাল জোন বলে থাকে, সেই অঞ্চলটাকে আমরা বলবো ইন্টারটাইডাল জোন। এখন এই ইন্টারটাইডাল জোনের আগে যে জিনিসটা একটু বোঝা উচিত সেটা হচ্ছে কি আমাদের এই যে সমুদ্র, এই সমুদ্রকে তিনটে ওশিয়ানিক হ্যাবিট্যাট বা জোনে ভাগ করা হয় অ্যাকর্ডিং টু দেয়ার স্পিসিস লোকেশন, অর্থাৎ কী ধরনের প্রজাতি সমুদ্রে বসবাস করছে তার উপর ভিত্তি করে। তো সেই হিসেবে আমরা যদি দেখি তাহলে আমরা সমুদ্রের মধ্যে তিনটে জোনেশন আমরা করে থাকি। একটা জোনেশনের নাম ইন্টারটাইডাল জোন, দ্বিতীয়টা কন্টিনেন্টাল সেলফ এবং তৃতীয়টা হচ্ছে পিলেজিক জোন। এই যে কন্টিনেন্টাল সেলফ, এটা কিন্তু মহাদেশের অংশ হিসেবেই, অর্থাৎ মহাদেশীয় অংশ হিসেবেই কিন্তু সমুদ্রের মধ্যে অবস্থান করছে। বাকি যে অংশটা অর্থাৎ পিলেজিক জোন, এটা মহাসামুদ্রিক অঞ্চল, অর্থাৎ যেখানে শুধুমাত্র সামুদ্রিক অবস্থান, যেখানে কোনো রকমভাবে মহাদেশীয় অঞ্চল প্রবেশ করছে না, সেই অঞ্চলটা হচ্ছে পিলেজিক। তাহলে আমরা সমুদ্রের যদি আমরা বিস্তরণ দেখি তাহলে আমরা যদি একটা ধরে নিই এরকম অঞ্চল, তাহলে এটা হচ্ছে আমাদের কন্টিনেন্টাল সেলফ জোন, এটা একটা কন্টিনেন্টাল, এটা হচ্ছে ইন্টারটাইডাল জোন বা যেটাকে আমরা পিলেজিক জোন পরবর্তী অঞ্চল বলছি। এই অবস্থানটা হচ্ছে মাথায় রাখতে হবে। তাহলে প্রাথমিক অবস্থায় আমাদের যে অঞ্চলটা প্রথম যেটা পড়ছে সেটা হচ্ছে আমাদের ইন্টারটাইডাল জোন, দ্বিতীয় অঞ্চলটা হচ্ছে কন্টিনেন্টাল সেলফ জোন এবং তৃতীয় অঞ্চল যেটা খোলা সমুদ্র, এটা হচ্ছে পিলেজিক জোন। তাহলে এই তিনটে জোন আমাদের কিন্তু সামুদ্রিক
অবস্থানে আমরা পাচ্ছি। এইবার এই যে সায়েন্টিস্ট বিজ্ঞানীরা তারা আবার এই পিলেজিক জোন, যেটা একদম গভীর সমুদ্র অঞ্চল নামে পরিচিত, একদম বিস্তৃত সমুদ্র বা ওপেন ওশিয়ান, সেটাকে আবার 5টা জোনে ভাগ করে। তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন হয়তো নাও দিতে পারে, কিন্তু একটু জ্ঞানের জন্য আমি দিয়ে রাখছি, এটা জানা দরকার যে 5টা জোন সেটা কিন্তু আবার এই মানে যে এক্সটেন্ডেড যে পার্টটা পিলেজিক জোন সেটা আবার 5টা লেয়ারে ভাগ করা হয়। তো সেটা আমরা পরবর্তীতে একটু জানবো। কিন্তু আমাদের যে ট্রানজিশন জোন আছে, যেটা আমাদের এই ফ্যাক্টরের মধ্যে কাজ করছে, সেখানে বিভিন্ন ধরনের চেঞ্জ আসছে, বিভিন্ন ধরনের কন্টিনেন্টাল সেলফের মধ্যে ঘটনা ঘটছে। তো আমরা সেগুলোকেই আজকে এই থিওরির মধ্যে জানার চেষ্টা করব। তো ইন্টারটাইডাল জোন যেটা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে কি, একটা আন্তঃজোয়ারি অঞ্চল, বাংলায় বলছে আন্তঃজোয়ারি অঞ্চল, যেখান থেকে সমুদ্রের প্রাথমিক জলোচ্ছ্বাসগুলোকে আমরা দেখতে পাই। আমরা সমুদ্রে সবাই যাই, আমরা সমুদ্রে আমাদের এখানে সকলেই অনেকেই হয়তো আমরা সমুদ্র অঞ্চল নিয়ে কাজ করছে, দেখতেও পেয়েছি যে বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্টও আছে ওশনোগ্রাফি, সেখানে এসব নিয়ে পড়ানো হয়। তো ব্যাপার হচ্ছে কি, ইন্টারটাইডাল জোন হচ্ছে বিটুইন লো অ্যান্ড হাই টাইড, অর্থাৎ আমরা যদি জোয়ারের যে অঞ্চল যেটা হচ্ছে ভরা কোটাল, অর্থাৎ শুধু ভরা কোটাল নয়, সবসময় যে ভরা কোটাল আসবে এমন নয়, যেটা হাই টাইড রিজিয়ান, অর্থাৎ সর্বোচ্চ যে জলের মাত্রাটা উঠছে, এটা কিন্তু সর্বোচ্চ মাত্রা ভরা কোটালের রেফারেন্সেই মাপা হবে, কিন্তু সবসময় তো আর ভরা কোটাল আসছে না। কিন্তু ভরা কোটালের রেফারেন্সে হাই টাইড জোন এবং লো টাইড জোন, অর্থাৎ যখন আমরা যেটাকে আমরা ভাটা বলছি, এই দুয়ের মিডিল যে অঞ্চলটা, অর্থাৎ সেই রিজিয়ানটাকে আমরা বলবো ইন্টারটাইডাল জোন। এই ইন্টারটাইডাল জোনকে আমরা লিটোরাল জোন নামে আমরা জানি, এটা বিজ্ঞানীরা ভাবে। দ্য ইন্টারটাইডাল জোন ইজ ডিভাইডেড ইন্টু 4 সেপারেট জোন, 4টে আলাদা আবার স্তর আছে। এই 4টে জোন কি কি একটু দেখা যাক, আমি পরবর্তীতে ছবিও দেখাচ্ছি। একটার নাম স্প্রে জোন, একটা হাই টাইড জোন, একটা মিডিল টাইড জোন এবং একটা লো টাইড জোন। আমি বললাম যে কি, হাই টাইড মানেই যে ভরা কোটাল এমন নয়, কারণ ভরা কোটাল যে সময় আসবে সেই সময় আমাদের রেফারেন্সে কোন কোটাল হবে, কারণ বাংলায় যে জোয়ার আর ইংলিশে যে টাইড, দুটোর মধ্যে একটু আমরা গুলিয়ে ফেলি, অনেক সময়ই গুলিয়ে ফেলি। টাইড মানে অ্যাকচুয়ালি জোয়ার ভাটা দুটোকে ভাবা হয়, এটাই হচ্ছে পার্থক্য, আমাদের ভাবতে এখানে একটু সমস্যা হয়। হাই মানে হচ্ছে আমরা কি বলে থাকি, ভরা কোটাল, আর লো টাইড মানে আমরা যেটাকে বলে থাকি ভাটা। এইবার এই দুয়ের মাঝখানে অনেক ব্যাপার আছে যেগুলো আমরা টাইডের যখন পড়াশোনা করব তখন অবশ্যই জানবো। এখন ইন্টারটাইডাল জোনটাকে জানার চেষ্টা করি। ইন্টারটাইডাল জোন অ্যাকচুয়ালি কি, দেখো ইন্টারটাইডাল জোন হচ্ছে প্রথম যে অঞ্চলটা আমরা যে 4টে ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে স্প্রে জোন, একটা হচ্ছে হাই টাইড জোন, একটা মিডিল টাইড জোন এবং একটা লো টাইড জোন। এবার খেয়াল করো যে অঞ্চলটার মধ্যে আমাদের এই স্প্রে জোন থাকছে সেটা অ্যাকচুয়ালি কোন জায়গায়। স্প্রে জোন হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার অ্যাওয়ে অন দ্য বিচ, অর্থাৎ বিচ যে অঞ্চলটা সেখান থেকে যেখানে সচরাচর হাই টাইড জোন পৌঁছতে পারে না। কখন পৌঁছতে পারে না, অর্থাৎ হাই টাইড হচ্ছে কিন্তু সবসময় গিয়ে এই স্প্রে জোনে পৌঁছবে না। যখন সুনামি অর্থাৎ বিশেষ ধরনের কোনো এরকম সামুদ্রিক জলোচ্ছ্বাস অথবা আমরা যদি কোনোভাবে সামুদ্রিক ঝঞ্ঝা দেখি, অর্থাৎ সমুদ্রে ব্যাপক পরিমাণে ঝঞ্ঝা হলো, তখন সেই জল এখানে স্প্রে জোন তৈরি করে। অর্থাৎ যেখানে সুনামি হোক বা অন্য কোনো জলোচ্ছ্বাস যদি এখানে বন্যা ঘটায়, সামুদ্রিক জলোচ্ছ্বাসে বন্যা, যেমন দীঘা থেকে কাথি বা শঙ্করপুর পুরোটাই হচ্ছে স্প্রে জোন একদম। তাহলে দিস জোন উইল অকেশনালি বি স্প্রেড বাই ইনকামিং ওয়েভ, মানে কোনোভাবে ওয়াটার সার্জ যদি হয় ডিউরিং আনইউজুয়াল হাই টাইড বা স্টর্ম, যেরকম ঝড় আমি বললাম, এর ফলে কিন্তু আমাদের এই স্প্রে জোনটাকে আমরা তৈরি হতে দেখছি। ক্লিয়ার? অলদো দেয়ার ইজ নট এ লট অফ ওয়াইল্ড লাইফ ইন দিস এরিয়া, অনেক বেশি ওয়াইল্ড লাইফ কিন্তু এখানে আমরা পাবো না। অনেক সময় টর্টয়েলস যারা, তারা কিন্তু এখানে, যেমন আমাদের পশ্চিমবঙ্গে অলিভ রিডলে টর্টয়েলস, এটা কিন্তু আসে পরীক্ষায়, তারা কিন্তু এখানে ডিম পাড়তেও আসে। এছাড়া গ্যাস্ট্রোপড যেগুলো রয়েছে এবং পেরিউইঙ্কলস এই ধরনের কিছু প্রাণী তারা কিন্তু এখানে থাকতে দেখা যায়।
এছাড়া এর পরে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি ইন্টারটাইডাল জোনের পর হাই টাইড জোন অর্থাৎ উচ্চ জোয়ারি অঞ্চল, অর্থাৎ স্প্রে জোনের ঠিক নিচে যেখানে আমরা বলতে পারি আমরা বিচ অবস্থান করতেও দেখতে পাবো, সেটা কি দ্য নেক্সট জোন দ্যাট ইজ ডাউন ইজ কল্ড দ্য হাই টাইড জোন। দিস জোন ইজ কভার্ড বাই ওয়াটার অনলি ডিউরিং এ হাই টাইড। শুধু জল থাকবে কখন? জোয়ারি যখন হাই টাইড হবে অর্থাৎ ভরা কোটালের সময়, এই সময়টাকে আমরা দেখতে পাবো দিস জোন ইজ কভার্ড বাই হাই টাইড জোন। ওকে, অ্যাজ দ্য টাইড রিসিড, যখন জোয়ারটা ফিরে যাচ্ছে অর্থাৎ ভাটা যখন লেগে যাচ্ছে তখন অর গোজ ব্যাক অর দ্য সি, পুলস অফ সি ওয়াটার আর লেফট টু এভাপোরেট ইন দ্য হট সান। অর্থাৎ কিছু কিছু জায়গায় দেখা যায় প্রচুর ছোট ছোট জল ওখানে পড়ে থাকে এবং সেখানে ওই সমুদ্র ওই কি হয়, যখন আমাদের সূর্য প্রচণ্ড পরিমাণে তাপ দিচ্ছে তখন সেই বাষ্পীভবনের ফলে সেই জলটা শোকায় এবং এটা দেখা যায় যে এর ফলেই আমাদের গুজরাট অঞ্চলে যে লবণাক্ত ভূমিগুলো, বিশেষ করে কচ্ছের রান, এই সমস্ত ভূমিগুলোতে লবণ সল্ট প্যান তৈরি হয়েছে এই ইম্প্যাক্টের জন্য। অর্থাৎ দিস জোন ইজ ভেরি সল্টি, দিস জোন ইজ ভেরি সল্টি। এই কারণে আমরা কচ্ছের রান অঞ্চলে লবণের এত প্রভাব দেখতে পাই, এই কারণটার জন্যই। ওকে, এছাড়া এখানে কি পাওয়া যায়? বার্নাকলস। বার্নাকলস কি? বার্নাকলস হচ্ছে, দেখবে তোমরা যদি সমুদ্রের মধ্যে জাহাজগুলোকে চলতে দেখো, তাদের প্রচুর পরিমাণ শামুকের মতো কিছু প্রাণী যারা সমুদ্রের জলের মধ্যে থাকা অবস্থায় ওরা ওই কোনো কিছুর মধ্যে এসে ওরা খুব বড় হতে থাকে এবং ধীরে ধীরে ওই লোহাটাকে বা যে কোনো ধরনের এই ধরনের যানবাহনগুলোকে যেগুলো জলে চলে সেগুলোর মধ্যে ওরা বাসা বানায় এবং ধীরে ধীরে ওগুলোকে ক্ষয় করে নষ্টও করে দেয়। তো বার্নাকলস এক ধরনের এরকম অভিযোজন হয় ওদের ওইভাবেই, ওরা ওখানে থাকতে পছন্দ করে। পেরিউইঙ্কেলস, ইমপেট, মাসেলস, এরকম সি স্টার, ক্র্যাব এবং বিভিন্ন ধরনের অ্যানিমলস এরা কিন্তু এই অঞ্চলে বসবাস করতে দেখা যায়। তো বার্নাকলস একটা এই ধরনের বিশেষ জীবজ উপাদান। আচ্ছা, এরপরে যে উপাদানটা পাওয়া যাচ্ছে দেখো ইন্টারটাইডাল জোনের পর মিডল টাইডাল জোন, অর্থাৎ মধ্যবর্তী আমরা যে জোয়ারি অঞ্চল দেখতে পাবো সেই অঞ্চলটাকে আমরা এখানে পাচ্ছি। দ্য জোন বিলো দ্য হাই টাইড জোন ইজ কল্ড দ্য মিডল টাইড জোন, অর্থাৎ মধ্যবর্তী জোয়ারি অঞ্চল। সমুদ্রের একদম প্রথম অঞ্চলের মধ্যেই আমরা এই জোনটাকে দেখতে পাচ্ছি। মিডল টাইড জোন স্পেন্ড হাফ অফ ইটস টাইম আন্ডার ওয়াটার, পুরোটাই মোটামুটিভাবে দেখা যায় যে যখন লো টাইড এবং হাই টাইড, মিডিল যে টাইমটা অর্থাৎ লো টাইড আসা অবধি এবং হাই টাইড যাওয়া অবধি অনেকটা টাইম, মিডিল টাইমটাই সে কিন্তু এই জলের তলাতেই থাকছে। দিস জোন রিসিভ দ্য হেভিয়েস্ট ওয়েভ অ্যাকশন, সব থেকে ভারী যে জলের তরঙ্গ সবসময়ই যে এফেক্টটা পাচ্ছে সে কিন্তু এই মিডিল টাইড জোনই পাচ্ছে। এইখানে যে অর্গানিজমগুলো দেখা যায় এগুলো একটু সাইজে বড় হয় এবং হাই টাইড জোনের রেফারেন্সে তারা কিন্তু লোকেশনও চেঞ্জ করে, বিশেষ করে সিউইড, মাসেলস, চিটনস, লিম্পেট, হারমিট ক্র্যাব, এই ধরনের কিছু ক্র্যাব আছে, সি স্টার, বার্নাকলস এখানেও প্রচুর পাওয়া যায়। এরা কিন্তু এই অঞ্চলটাতে বিশেষ করে আমরা এই ইন্টারটাইডাল জোন অঞ্চলে বসবাস করতে দেখছি, ইন্টারটাইডাল জোনের মিডিল অঞ্চলে। এরপরে আসছে লো টাইডাল জোন, অর্থাৎ একদম নিম্ন যে টাইডাল জোনটা যেখানে সমুদ্রের জল রিসিড করে যায়, একদম যখন লোয়েস্ট ইন্টারটাইডাল জোন বলা যেতে পারে এখানে লো টাইড জোন হিসেবে। দিস জোন রিমেন্স আন্ডার ওয়াটার, অর্থাৎ জলের তলাতেই ম্যাক্সিমাম সময় পাচ্ছে, কারণ ম্যাক্সিমাম সময় তার মিডিল টাইড বা হাই টাইডের রেফারেন্সে যদি লো টাইড কখনো আসে, সমুদ্র অনেকটা ব্যাক করে যায়, সেই অঞ্চলটাতে আমরা শুধুমাত্র লো টাইড জোন রেফারেন্স দেখতে পাবো। অর্গানিজম কিছু কিছু তৈরি হয় যেমন গ্রো ইভেন লার্জার, তারা কিন্তু আরও সাইজে, মানে যত সমুদ্রের দিকে যাচ্ছি অর্গানিজমের স্তর কিন্তু সাইজে বড় হচ্ছে। এবং হায়ার টাইডাল জোন বিকজ মোর ফুড অ্যান্ড লাইট ইজ অ্যাভেলেবল। ওকে, এবার লো টাইড দিস এরিয়া রেয়ারলি বিকাম ড্রাই, খুব কমই এখানে শুকনো হয়, মাঝে সাঝে হয়তো দেখা যায় কখনো সুনামি যদি প্রচণ্ড পরিমাণে আসতে দেখা যায় তখন জলটা অনেকটা পরিমাণ ব্যাক করে, তখনও কিন্তু এই অঞ্চলটা ড্রাই হয়ে যায়। ইট ইজ পারফেক্ট প্লেস টু লুক ফর ওয়াইল্ড লাইফ সাচ এস সি অ্যানেমলস, সি স্টার, স্মল ফিশ, সি উইড, তখন এরা কিন্তু জলের সাথে যেতে পারে না, তখন এখানে ওরা বেরিয়ে আসে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা এই স্তরে দেখতে পাচ্ছি। Intertidal zone poses great biodiversity and is home to most of the marine vegetation, অর্থাৎ যত ধরনের মেরিন ভেজিটেশন সবই কিন্তু আমরা
এই লো টাইডাল জোনের মধ্যে দেখতে পাচ্ছি। নেক্সট দেখা যাচ্ছে কন্টিনেন্টাল সেলফ এবং স্লোপ এবং রাইস। যদিও রাইস তোমাদের সিলেবাসে নেই, কিন্তু পরবর্তীতে তোমাদের টোপোগ্রাফিক রিলেশন আছে যেহেতু, সেই কারণে আমি সেটাকে অ্যাড করে দিয়েছি। তো আমাদের কন্টিনেন্টাল সেলফ অর্থাৎ যেটাকে আমরা মহীসোপান অঞ্চল বলতে পারি বাংলাতে, অর্থাৎ সমুদ্র যেখানে শুরু হচ্ছে মহাদেশের অংশ হিসেবে, সেইখানে আমরা কি কি ঘটনা দেখতে পাচ্ছি দেখো। দ্য কন্টিনেন্টাল সেলফ ইজ এ শ্যালো এক্সটেনশন অফ দ্য ইন্টারটাইডাল জোন এক্সটেন্ডিং আউটওয়ার্ড টু দ্য কন্টিনেন্টাল স্লোপ। অর্থাৎ সমুদ্রে যেখানে মহীঢাল রয়েছে, কন্টিনেন্টাল স্লোপ মানে মহীঢাল, ঠিক তার আগে যেখানে আমরা একটা সরু অঞ্চল দেখতে পাবো, অর্থাৎ ওই ইন্টারটাইডাল জোন এবং স্লোপের মধ্যবর্তী অঞ্চল, একটা বর্ডার লাইন বলা যেতে পারে, এটাকে আমরা খুব ভালো বলতে পারি হচ্ছে, বলা যেতে পারে একটা বাউন্ডারি রিজিয়ন হিসেবে। মানে আমরা যেরকম একটা দেশ আরেকটা দেশের মধ্যে একটা বাউন্ডারি রিজিয়ন কল্পনা করি, হ্যাঁ, একটা সংযোজক স্থল বলা যেতে পারে, সেটাই হচ্ছে আমরা এই কন্টিনেন্টাল সেলফ। দ্য সেলফ কন্টেন্স দ্য হায়ার অ্যামাউন্ট অফ বেনেথিক লাইফ। বেনেথিক মানে যেরকম প্লান্ট এবং অ্যানিমাল যারা সমুদ্রের জলে থাকে, গভীর জলের দিকে থাকছে, তারা এখানে খুব ভালোভাবে বসবাস করতে পারে। এই রিজিয়ানটা, কোন রিজিয়ানটা সেটা হচ্ছে দেখো, এইখানে যে অঞ্চলটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি যদি এখানে মার্কিং করে দেখাই, এই যে ইন্টারটাইডাল জোন যে অঞ্চলটা আমরা পেলাম, ঠিক তারপরে একটা ছোট্ট চ্যাপ্টা বাউন্ডারি রিজিয়ান, এটাকেই আমরা কন্টিনেন্টাল সেলফ বা মহীসোপান বলতে পারি। এবার আমাদের ইন্ডিয়ান কনটেক্সটে কিছু রেয়ার ঘটনা আছে এই কন্টিনেন্টাল সেলফ নিয়ে, যেটা আশা করা যায় কোনো বইতে হয়তো খুব বেশি পাবে না। এগুলো বিভিন্ন পেপার কাটিং বা বিভিন্ন সময় বিভিন্ন নিউজে এসছে, তার রেফারেন্সে এগুলো বানানো। তো এগুলো একটুখানি দেখে নাও। দেখো, ইন্ডিয়া হ্যাজ দ্য 7th লার্জেস্ট কন্টিনেন্টাল সেলফ ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ পৃথিবীতে সব থেকে বড় যে কটা কন্টিনেন্টাল সেলফের অবস্থান রয়েছে, তার মধ্যে ইন্ডিয়া তাদের মধ্যে 7 নম্বর দেশ হিসেবে অবস্থান করছে, 7th লার্জেস্ট। ওকে, ইন্ডিয়াস কন্টিনেন্টাল সেলফ এক্সটেন্ড ওয়েল বিয়ন্ড 200 নটিক্যাল মাইল। অর্থাৎ 200 নটিক্যাল মাইলেরও অধিক, এত চওড়াও কিন্তু কোথাও কোথাও রয়েছে। এবং এটা ইকোনমিক জোন, অর্থাৎ আমরা ইইজেড অর্থাৎ এক্সক্লুসিভ ইকোনমিক জোন, সেটা কিন্তু প্রায় দেখতে পাচ্ছি এর উপরে, যেটা 200 নটিক্যাল মাইল অবধি বিস্তৃত। এটা একটা বিস্তৃত অঞ্চল, মেকিং ইট ওয়ান অফ দি লার্জেস্ট ইন এশিয়া এবং 7th লার্জেস্ট গ্লোবালি। এবং এশিয়ার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভারতবর্ষীয় এই সেলফ রিজিয়ান সেই কারণেই, এবং পৃথিবীতে সেটা 7 নম্বর। এটা মাথায় রাখার মতো একটা জায়গা। দ্বিতীয় যে ইম্পর্টেন্ট জায়গাটা আমি পেয়েছি সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস অ্যাপ্রুভ করেছে ইন্ডিয়ান এক্সটেন্ডেড সেলফ। অর্থাৎ ভারতবর্ষ যে এক্সটেনশনটা নিয়েছে 2009 সালে, সেটা ইউনাইটেড নেশনস অ্যাপ্রুভ করেছে। অর্থাৎ 2009 সালে ভারতবর্ষ তার সেলফ রিজিয়ানের যে দাবি করেছিল যে আমাদের আরও এতটা প্রয়োজন আছে, সেই অঞ্চলটা, অর্থাৎ ইন্ডিয়া সাবমিটেড ইটস ক্লেম টু দ্য ইউনাইটেড নেশনস কমিশন অন দ্য লিমিট অফ দ্য কন্টিনেন্টাল সেলফ, CLCS, লিমিট কমিশন অন লিমিট অফ কন্টিনেন্টাল সেলফ, CLCS 2004, ফর এক্সটেন্ডিং দ্য কন্টিনেন্টাল সেলফ বিয়ন্ড 200 নটিক্যাল মাইল। অর্থাৎ 200 নটিক্যাল মাইলের উপরেও ভারতবর্ষ কিন্তু দাবি করেছে। 2009 সালে ইউএন পার্শিয়ালি অ্যাকসেপ্টেড ইন্ডিয়াস ক্লেম, এবং ইউএন কিন্তু সেটাকে অ্যাপ্রুভও করেছে, পুরোটা নয়, অনেকটাই করেছে। ওয়েস্টার্ন পার্ট, যেটা ইন্ডিয়ান ওশিয়ানের ওয়েস্টার্ন পার্ট, বিশেষ করে যেটা অ্যারাবিয়ান সি অঞ্চল, সেখানে লক্ষদ্বীপ মানে যেটা আমাদের লাক্ষাদ্বীপ, তার উপরেও 200 মাইল পেরিয়ে কিন্তু আমরা এখন দাবিটা দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষের অংশ হয়ে গেছে কন্টিনেন্টাল সেলফ। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? 200 নটিক্যাল মাইল রিজিয়ান, ইটস আমাদের ইকোনমিক এক্সক্লুসিভ ইকোনমিক জোন, ইইজেড। এই 200 নটিক্যাল মাইল ক্লেম করছে ইন্ডিয়া, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মাইলস্টোন। 2009 সালে আমেরিকা পার্শিয়ালি, আমেরিকা বললে ভুল হবে, এটা হচ্ছে ইউএন, ইউনাইটেড নেশনস, হ্যাঁ, তারা কিন্তু এটা পার্শিয়ালি এটাকে মেন্টরশিপ দিয়েছে। ইন্ডিয়াস ক্লেম ইজ বেসড অন আর্টিকেল 76 অফ আনক্লোজ। অর্থাৎ এটা কিসের উপর বেস করেছিল? UNCLOS। UNCLOS এর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি, UNCLOS। এর 76 নম্বর ধারা অনুযায়ী ইন্ডিয়া ক্লেম করছে এক্সটেন্ডেড কন্টিনেন্টাল সেলফের জন্য। বোঝা গেল? এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। নেক্সট কি বলছে?
বলছে হুইচ অ্যালাউ কোস্টাল নেশনস টু ক্লেম সাবমার্জ ল্যান্ড ইফ দে ক্যান প্রুভ ইটস আ ন্যাচারাল এক্সটেনশন অফ দেয়ার ল্যান্ডমাস। অর্থাৎ আমাদের যে লাক্ষাদ্বীপ, সেই লাক্ষাদ্বীপের একটা ন্যাচারাল এক্সটেনশন রয়েছে যেটা অনেকটাই বিস্তৃত, যেটা হয়তো সমুদ্রের জলে সাবমার্জ হয়েছে, হয়তো যখন লো টাইড আসে তখন হয়তো বেরিয়েও আসে, সেই কারণেই কিন্তু এই দাবিটা আমরা করেছি। সুতরাং এটা ভ্যালিড একটা পয়েন্ট। নেক্সট হচ্ছে এক্সটেন্সিভ জিওলজিক্যাল অ্যান্ড ব্যাথিমেট্রিক সার্ভে যদি ক্যালকুলেট করা হয়, তাহলে দেখা যাচ্ছে ইন্ডিয়া ক্যারিড আউট ডিটেল সায়েন্টিফিক এক্সপেডিশন। আমরা কিন্তু প্রচুর সায়েন্টিফিক এক্সপেডিশন সমুদ্রে করছি, বিশেষ করে গোয়া বা আমাদের যে মুম্বাই রিজিয়ান আছে সেই অঞ্চলে কিন্তু এটা ডিপ সার্ভে করা হচ্ছে, যেখানে ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশিয়ান রিসার্চ NCPOR, তোমরা জানো ভারতবর্ষের 3খানা অলরেডি আর্কটিকের উপর অ্যান্টার্কটিকার উপর 3টে রিসার্চ সেন্টার স্থাপন করা হয়েছে, যারা কিন্তু এই ধরনের জিওলজিক্যাল সার্ভের কাজগুলো করছে। এবং ডিপ সি স্যাম্পলিং কালেকশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে গভীর সমুদ্রে কী ধরনের সম্পদ রয়েছে, যে আমরা এর পরবর্তীতে জানবো, হ্যাঁ, কী ধরনের সমুদ্র সম্পদ আমরা কালেক্ট করছি সেগুলো। সিসমিক রিফ্লেকশন স্টাডি, অর্থাৎ কোথায় ভূমিকম্প হচ্ছে কিনা, কোনো জায়গায় সমুদ্রের সিসমিক অ্যাক্টিভিটির জন্য সুনামি আসতে পারে কিনা, এগুলো। কারণ অলরেডি 2004 সালে যে সুনামি হয়েছিল তাতে আমরা অনেক মানুষ চেন্নাই উপকূলে হারিয়ে যেতে দেখেছি বা অনেককে প্রাণহানির সম্মুখীন হতে হয়েছে। সেই জন্য আমাদের আগে থেকে সোনার ম্যাপিং করতে হচ্ছে, সাপোর্টিং দ্য ক্লেম এই অঞ্চলে করতে হচ্ছে, যেটা এই কন্টিনেন্টাল সেলফ অঞ্চলের সম্বন্ধে জানতে সাহায্য করছে। আরও কি জানা যাচ্ছে দেখা যাচ্ছে ইন্ডিয়া দ্য এক্সটেন্ডেড কন্টিনেন্টাল সেলফ কন্টেন্টস আনর্যাপড হাইড্রোকার্বন অ্যান্ড গ্যাস হাইড্রেট রিজার্ভ। কিসের জন্য করছে? ফর ন্যাচারাল রিসোর্স। অর্থাৎ ন্যাচারাল রিসোর্স কি? আমাদের ভারতবর্ষ যে সিবেড 200 নটিক্যাল মাইল দাবি করছে, সেখানে প্রচুর পরিমাণ মিথেন হাইড্রেট, পলিমেটালিক নডিউল এবং অয়েল গ্যাস রিজার্ভ আছে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে কেন আমরা যাব? কেন? কারণ স্পেশালি ইন দ্য কৃষ্ণা গোদাবরী বেসিন, মহানদী অফশোর এরিয়া, এগুলো অর্থাৎ ওড়িশা উপকূল, আমাদের গোদাবরী অন্ধ্রপ্রদেশ উপকূল, ইভেন আমাদের বে অফ বেঙ্গল যে অঞ্চলটা আমাদের পশ্চিমবঙ্গের অঞ্চল হিসেবে যে অঞ্চলটা রয়েছে, সেই অঞ্চলগুলো কিন্তু এক্সটেন্ডেড কন্টিনেন্টাল সেলফ হিসেবে, যেখানে আমরা প্রচুর পরিমাণে এই ধরনের প্রাকৃতিক গ্যাসের সঞ্চয়, যেগুলো ভবিষ্যতে, যেখানে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলছি, অর্থাৎ স্থিতিশীল উন্নয়নের কথা বলছি, সেই রেফারেন্সে কিন্তু এই জায়গাগুলোর ভীষণ দরকার, ভীষণ পরিমাণ আমাদের রিসার্চের জন্য এগুলো প্রয়োজন হচ্ছে। আর কি বলছে দেখো, ইন্ডিয়ার সেলফ এরিয়া ইজ স্ট্র্যাটেজিক্যালি ক্রুশিয়াল ফর ব্লু ইকোনমি। হোয়াট ইজ ব্লু ইকোনমি? এটা একটা প্রশ্ন হতে পারে। ব্লু ইকোনমি মানে কি? কি জোন ফর ইন্ডিয়াস ব্লু ইকোনমি স্ট্র্যাটেজি ইনক্লুডিং সাস্টেনেবল ফিশারি, অর্থাৎ সমুদ্রের মধ্যেকার যে মাছ, অর্থাৎ যে মাছগুলোকে আমরা বিশেষ করে খাবার বা ওষুধ তৈরির জন্য বিশেষ করে ব্যবহৃত হয়। তোমরা অনেকেই জানো যে কড, হাঙর, হ্যালিবার্ড বা ম্যাকারেল, এগুলো কিন্তু শুধু খাবার জন্য ইউজ হয় না। এখনকার দিনে এগুলো প্রচুর মেডিসিন, প্রচুর আয়ুর্বেদিক তেল, ইভেন আজকের দিনে প্রচুর এমন মানে যেগুলো আমাদের দেখা যাচ্ছে যে অপারেশন, দামি দামি অপারেশনের ক্ষেত্রে কার্যকর, সেই ধরনের মেডিসিনগুলো কিন্তু প্রয়োজন। সিবেড মাইনিং প্রয়োজন। সিবেড মাইনিং কি? মাইনিংয়ের ফলে আমাদের উইন্ড এনার্জি, ডিপ সি বায়োটেকনোলজি, আজকের দিনে তোমরা জানো মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি এগুলো খুব উন্নত হচ্ছে, কারণ আমরা ধীরে ধীরে এখন এমন ন্যানো টেকনোলজি, বায়োটেকনোলজির দিকে এগোচ্ছি, যার ফলে আমাদের ভবিষ্যতে হয়তো অপারেশন না করেও আমরা সাকসেসফুলি ক্যান্সার বা বড় ধরনের রোগকে সারাতে পারবো। সেই ধরনের জায়গাগুলোয় আমরা কিন্তু এই ব্লু ইকোনমির একটা বিশাল মার্কেট আমরা দেখতে পাচ্ছি। কারণ একটা সময় মনে করা হতো যে ভারতবর্ষের যে সমুদ্র সঞ্চয় রয়েছে সেগুলো ম্যাক্সিমাম যেগুলো খাওয়া হয় সেগুলো হয়তো খুব বেশি ভালো মানের নয়, কিন্তু এখন গবেষণা অনেক উন্নত হয়েছে। যেগুলোকে খারাপ ভাবা হতো সেগুলো থেকে এখন গবেষণা করে দেখা যাচ্ছে রিসোর্স অনেক পোটেনশিয়াল আমাদের ভারতীয় মহাসাগরীয় সমুদ্র। এই জন্য কিন্তু এই স্ট্র্যাটেজিগুলো নেওয়া হচ্ছে। স্ট্র্যাটেজিক মিলিটারি ইম্পর্টেন্স, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন অলরেডি তোমরা জানো যে চায়না মাঝে মাঝেই ভারতবর্ষের, ভারত মহাসাগর অঞ্চলে দাবি জানাচ্ছে তাদের বিভিন্ন ধরনের নেভাল স্ট্র্যাটেজি, নেভাল নিয়ে চলে আসছে তারা। আমেরিকা ঢুকে যাচ্ছে বিভিন্ন অঞ্চলে। তো এই জিনিসগুলোর জন্য আমাদের কিন্তু সমুদ্রকে রক্ষা করতে হবে। সো কন্টিনেন্টাল সেলফ ইজ নট অনলি ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট বাট অলসো স্ট্র্যাটেজিক্যালি ভাইটাল ফর ইন্ডিয়াস নেভাল ডমিনেন্স অ্যান্ড সার্ভিলেন্স। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এর জন্য কি করা হয়েছে? ক্যাপাবিলিটি ইন ইন্ডিয়ান ওশিয়ান রিজিয়ান, IOR, ইন্ডিয়ান ওশিয়ান রিজিয়ান, এখানে কি করা হয়েছে? ইনক্রিজিং চাইনিজ প্রেজেন্স, এটাকে লক্ষ্য রেখে তারা কিন্তু প্রচুর
স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স দিচ্ছে কন্টিনেন্টাল সেলফের, কারণ এখানে প্রচুর রিসোর্স পাওয়া যায়। সেই রিসোর্সকে যদি আমরা পোটেনশিয়ালি ভবিষ্যতের ক্ষেত্রে ইউজ করতে চাই, তাহলে একে কিন্তু সংরক্ষণ করতে অবশ্যই আমাদের স্ট্র্যাটেজিক মিলিটারি ভীষণ স্ট্রং হতে হবে। নেক্সট কি, লিগ্যাল রাইট ওভার কন্টিনেন্টাল সেলফ। আমাদের যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, সেখানে বিয়ন্ড ইইজেড অর্থাৎ ইকোনমিক জোনের বাইরেও, এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরেও আমরা 200 নটিক্যাল মাইল যে ভাবা হচ্ছে, তারপরেও কিন্তু ইন্ডিয়া রিটেন সভরেন রাইট ফর এক্সপ্লোরিং অ্যান্ড এক্সপ্লয়েটিং দ্য ন্যাচারাল রিসোর্স অফ দ্য সিবেড অ্যান্ড সাবসয়েল। অর্থাৎ তার বাইরে গিয়েও আমরা কিন্তু গবেষণা করতে রাজি, মানে করতে পারছি, এবং সেটা কিন্তু ইউএন থেকে ডিক্লারেশন আমরা পেয়েও গেছি। সেই কারণে আনলাইক দ্য ইজেড হুইচ ইনক্লুড ওয়াটার কলাম রাইট, অর্থাৎ এই ওয়াটার কলাম রাইট এটাও কিন্তু আমরা দাবি করতে পেরেছি। ওকে, তাহলে এই জায়গাগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ছিল, সেই কারণে আমি একটু জানিয়ে দিলাম। আরও কি কি আছে দেখো, আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। দেখো তোমাদের সিলেবাসের রেফারেন্সে এগুলো কিন্তু প্রশ্ন নতুন করে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড প্রশ্ন জিওগ্রাফিতে দিয়ে দিতেই পারে, সেই কারণে এগুলোকে আমি অ্যাড করে দিয়েছি। তো ওভারল্যাপ উইথ বাংলাদেশ, সেলফ ক্লেম ওয়াজ এ ডিপ্লোম্যাটিক চ্যালেঞ্জ। কি, আমাদের ইন্ডিয়ার প্রায় 76% রিজিয়ন, যেটা বাংলাদেশও দাবি করতো, ইন্ডিয়াও দাবি করতো, এরকম ল্যান্ডের ক্ষেত্রেও ছিল, হ্যাঁ, আবার জলের মধ্যেও আছে। তো 76% রিজিয়ন 2014 সালের পরবর্তীতে দেখা গেছে যেখানে ওভারল্যাপ করেছে, সেখানে ইন্ডিয়া স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশকে বলেছে যে তোমরা এখানে আসতে পারো, সেখানে আমরা সেই অঞ্চলগুলোতে কিন্তু বাংলাদেশকেও এক্সপ্লোর করতে দিচ্ছি। এটাও কিন্তু একটা ঘটনা। 76%। আন্দামান এবং নিকোবর সেলফ হোল্ড আনট্যাপড ডিপ সি মাইনিং পোটেনশিয়াল। গভীর সমুদ্রে যে মাইনিংটা হয় সেটার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি রেয়ার আর্থ এলিমেন্ট, যেটা আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে, এই যে আমরা টাটা বা মাহিন্দ্রা কোম্পানিকে এত এত ইভি গাড়ি বের করতে দেখছি, কিসের উপর বেস করে? রেয়ার আর্থ মেটেরিয়াল। লিথিয়াম আয়ন ব্যাটারির সব থেকে বড় একটা খনিজ বলা যেতে পারে। কোথা থেকে আসে? চায়না। চায়না দেখছে যে এ তো ভারতবর্ষ ধীরে ধীরে ইভি মার্কেট বড় হচ্ছে, ওরা এখন কি করছে, ভারতবর্ষ রিসেন্টলি যেটা দেখছে যে তারা এতে ভালো পোটেনশিয়াল হয়ে আসছে, চায়না কি করছে, রেয়ার আর্থ মেটেরিয়াল দাম বাড়িয়ে দিচ্ছে অথবা এক্সপোর্ট বন্ধ করে দিচ্ছে। আর আমরা যদি ইম্পোর্ট না করতে পারি তাহলে কি হবে? আমাদের তো ভারতবর্ষে রেয়ার আর্থ মেটেরিয়াল খুঁজতে হবে। সেক্ষেত্রে আন্দামান নিকোবর যে অঞ্চলটা, সেখানে দেখা যাচ্ছে রেয়ার আর্থ মেটেরিয়াল ডিপ সি মাইনিং করে কিন্তু পাওয়া গেছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে যে আমাদের ভারতবর্ষে রেয়ার আর্থ এলিমেন্ট কোথায় পাওয়া যায়। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট হচ্ছে দেখো বায়োলজিক্যাল ওয়েলথ বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশন। কি আছে দেখো, ইন্ডিয়াস কন্টিনেন্টাল সেলফ সাপোর্ট ইউনিক মেরিন বায়োডাইভার্সিটি, যেটা অন্য কোনো সমুদ্রের ক্ষেত্রে হয়তো দেখা যায়, আমরা হয়তো এখনো খুঁজে পাইনি, যেটা ইন্ডিয়াতে পাওয়া গেছে। সাম অফ হুইচ মে বি ফল আন্ডার ফিউচার ইন্টারন্যাশনাল গভর্নেন্স থ্রু বিবিএনজি ট্রিটি আন্ডার আনক্লোজ। অর্থাৎ ইউনাইটেড নেশনসের যে ডিপ সি এক্সকাভেশন আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বায়োলজিক্যাল ওয়েলথ এটা কিন্তু একটা বিরাট স্তর আমাদের ভারতবর্ষের এই কন্টিনেন্টাল সেলফ রিজিয়ন রয়েছে। নো নেশন ওনস দ্য ওয়াটার কলাম অ্যাবাভ দ্য এক্সটেন্ডেড সেলফ। শুধুমাত্র একমাত্র ভারতবর্ষ যারা 200 নটিক্যাল মাইলের বাইরে গিয়েও কিন্তু দাবি করতে পেরেছে, যেটা অন্য কোনো রাষ্ট্র করে উঠতে পারেনি। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, এবং এটা নিয়েই হয়তো একটা বড় ক্লাস নেওয়া যেতে পারে। তো এটা যেহেতু আমাদের এখন জানার বিষয় নয়, আমরা পরবর্তীতে যদি কখনো সময় পাই এটা নিয়ে আলোচনা করব। তো ইজেড এর বাইরেও ভারতবর্ষ কিন্তু পৌঁছতে পেরেছে, এবং সেটাকেই আমরা বলছি ওয়াটার কলাম। ওকে, ইন্ডিয়া ইজ প্ল্যানিং ডিপ সি মিশন আন্ডার দ্য সমুদ্রয়ান। আমরা গভীর সমুদ্রে পৌঁছানোর জন্য ডিপ এক্সকাভেশন, তোমরা হয়তো জানো যে সমুদ্রের গভীরে পৌঁছানোর জন্য এখনো অবধি সেরকম ভালো কোনো মানে যান বানানো যায়নি, কারণ কিছুদিন আগেই ওই পাকিস্তানের 3 জন মারা গেলেন যে গভীর এক্সকাভেশন করতে গিয়েছিল মারিয়ানা ট্রেঞ্চে। সেই কারণে আমরা সমুদ্রযান, এখনো পৃথিবীর অনেক কিছু আনএক্সপ্লোর্ড, তার মধ্যে সমুদ্র একটা বড় জায়গা যেখানে আমরা নতুন নতুন জিনিস তথ্য পাচ্ছি। তো মঙ্গলযান যেরকম বানানো হচ্ছে, সমুদ্রযানও তার দিকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং এক্সপ্লোর করা হচ্ছে যে কন্টিনেন্টাল সেলফের বাইরে গিয়ে আমরা সমুদ্রযান মিশন বানাচ্ছি, যেখানে আমরা গভীর সমুদ্রে মানুষকে নামাবো, সাবমার্সিবল বিভিন্ন ধরনের যন্ত্রপাতি নামিয়ে, যেখানে ডিপ ওশিয়ান মিশন, যাকে আমরা বলছি DOM, ডিপ ওশিয়ান মিশনের আন্ডারে, যেখানে আমরা বায়োলজিক্যাল কনটেক্সটে আমরা বোঝার চেষ্টা করব সমুদ্রের গভীরে কি কি মেটেরিয়াল আছে।
এরপরে যে মেটেরিয়াল সেটা হচ্ছে কন্টিনেন্টাল স্লোপ, অর্থাৎ ঠিক তার পরের রিজিয়ান যে অঞ্চলটাতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কন্টিনেন্টাল সেলফের ঠিক পরে একটা নির্দিষ্ট রিজিয়ান যেটা সমুদ্রের গভীরে একটা ঢালু অঞ্চল, একটা খাড়া ব্রেক অফ স্লোপ যেরকম আমরা টোপোশিটে করে থাকি সেই রকম একটা অঞ্চল হিসেবে নিচে চলে গেছে। ঠিক এখানে ক্রস সেকশন করে দেখানো হয়েছে 200 মিটারের নিচে একটা মোটামুটি প্রায় 4000 মিটার গভীরতা অবধি, 200 মিটার থেকে 4000 মিটার, 3000-4000 মিটার গভীরতা, এটা হিউজ গভীরতা, সেখানে আমরা কন্টিনেন্টাল স্লোপকে দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে এখানে কি ক্যারেক্টার, স্টিপ গ্রেডিয়েন্ট, অর্থাৎ ইন্ডিয়ান কন্টিনেন্টাল স্লোপ যেটা দেখা যাচ্ছে ইন্ডিয়ান রেফারেন্সে, সেটা ইন্ডিয়ান রেফারেন্সে আমি শুধু বলছি স্টিপ গ্রেডিয়েন্ট, প্রচণ্ড খাড়া, 2 থেকে 5 ডিগ্রি, অর্থাৎ এটা প্রচণ্ড খাড়া, মানে 2 থেকে 5 ডিগ্রি মানে ধরে নাও একদম ডিপ খাড়া, ওকে। বাট ইন সাম প্লেসেস ইট ক্যান এক্সিড 25 ডিগ্রি, শুধুমাত্র কিছু কিছু জায়গাতে এটা 25 ডিগ্রি অবধিও কিন্তু মানে খাড়ার একটু কম জেন্টল স্লোপের দিকেও গেছে। কম্পেয়ার টু দ্য জেন্টলি স্লোপিং কন্টিনেন্টাল সেলফ, অর্থাৎ কন্টিনেন্টাল সেলফের মতো কিন্তু এ মৃদু ঢাল নয়, এ কিন্তু প্রচণ্ড খাড়া হয়ে ধীরে ধীরে 200 মিটার থেকে 3000 মিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত হয়েছে। আমি ছবিতে দেখালাম ক্রস সেকশন করে। তাহলে মরফোলজিক্যাল কিছু ফিচার আছে, দেখা যাচ্ছে যে সাবমেরিন ক্যানিয়ন, স্ক্রাপ, সেডিমেন্ট স্লাম্প, ফ্যান ডিপোজিটস, এগুলো কিন্তু সব এই মরফোলজিক্যাল ফিচার, অর্থাৎ এই আমরা যে কন্টিনেন্টাল স্লোপ পাচ্ছি তার মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে কন্টিনেন্টাল স্লোপের মধ্যে আমরা কাকে কাকে পাচ্ছি, সাবমেরিন ক্যানিয়ন, স্কার্প মানে এখানে ভৃগুকে বোঝাচ্ছে, কন্টিনেন্টাল সেডিমেন্টাল স্লাম্প অর্থাৎ যে অঞ্চলটা হঠাৎ করে ধসে যেতে গিয়ে বসে গেছে, এবং ফ্যান ডিপোজিট, প্রচুর নদী তার বাহিত যে পলিগুলো সেগুলো কিন্তু এখানে জমা হতে দেখছি। তো এরা কোথায় কোথায় রয়েছে দেখা যাক। ইন্দাস ক্যানিয়ন, আমাদের ভারতবর্ষের যে একটা বিখ্যাত নদী সিন্ধু, সেই সিন্ধু আরব সাগরে যখন পড়েছে সে কিন্তু ইন্দাস ক্যানিয়ন ফর্ম করেছে। আমরা এখন জলের তলায় গিয়ে ডিপ সি এক্সক্যাভেশন করে জানতে পারছি, যেটা আমরা আগে জানতাম। আমরা সবাই ভাবতাম যে অ্যালুভিয়াল ফ্যান শুধুমাত্র পার্বত্য অঞ্চল থেকে সমতল ভূমি বা মালভূমিতে নামার সময় নদী করে থাকে, কিন্তু অদ্ভুত ব্যাপার, আমরা এক্সক্যাভেশন করে এটাও দেখতে পাচ্ছি বড় বড় নদীর যে সমুদ্রের তলদেশে গিয়ে তার যখন মিশছে, সমুদ্রে গিয়ে মিশছে, সেখানেও এরকম বড় বড় কিন্তু অ্যালুভিয়াল ফ্যান ফর্মেশন নিয়েছে সমুদ্রের তলদেশে। নেক্সট হচ্ছে গ্যাঙ্গেস ক্যানিয়ন, অর্থাৎ গঙ্গার যে আমরা বিভিন্ন ধরনের যে খাতগুলো দেখছি সেগুলোও কিন্তু রয়েছে। কৃষ্ণা গোদাবরী সাবমেরিন ক্যানিয়ন সিস্টেম, সেটাও কিন্তু আমরা এই নদীর মানে সমুদ্রের গভীরে আমরা দেখতে পাচ্ছি। দিস ক্যানিয়ন্স অফেন এক্সটেন্ড ফ্রম মেজর রিভার মাউথ অন ল্যান্ড টু ডিপ সি ফ্যান, অর্থাৎ সমুদ্রের মধ্যে আমরা যে রিভার মাউথ অর্থাৎ নদীর যে মোহনা অঞ্চল, সেই মোহনা অঞ্চলের মধ্যেও আমরা কিন্তু ডিপ সি ফ্যান অর্থাৎ যেরকম বেঙ্গল ফ্যান এটা আমরা দেখতে পাই। আমি একটু আগেই বলছিলাম এই বেঙ্গল ফ্যান অর্থাৎ গভীর সমুদ্রের মধ্যে যে অ্যালুভিয়াল ফ্যান রয়েছে সেই অ্যালুভিয়াল ফ্যানকে পাওয়া গেছে, এই কারণে এর নাম দেওয়া হয়েছে, আমাদের বাংলার বেঙ্গল যে খাড়ি রিজিয়ান সেখানে এর নাম দেওয়া হয়েছে বেঙ্গল ফ্যান। এটা কিন্তু সমুদ্রের জলের মধ্যে উপর থেকে দেখা যাবে না, একে গভীরে গিয়েই দেখা। যদিও এখন বিভিন্ন ধরনের প্রক্রিয়া এসে গেছে, যেমন তার মধ্যে রিমোট সেন্সিং দিয়ে আমরা অনেক সময় এটাকে দেখার চেষ্টা করছি, এবং এটা কিন্তু মনে করা হচ্ছে যে এটার উপরেও ভবিষ্যতে প্রচুর কিছু পাওয়া যেতে পারে রিসোর্স হিসেবে। টেকটনিক কন্ট্রোল হিসেবে দেখা যাচ্ছে ইন্ডিয়ার কন্টিনেন্টাল যে স্লোপ আছে সেখানে টেকটনিক্যালি প্রচণ্ড অ্যাক্টিভ, বিশেষ করে ওয়েস্টার্ন কন্টিনেন্টাল যে পার্টটা আছে অর্থাৎ অ্যারাবিয়ান সি এর যে মার্জিন, সেখানে প্রচুর কিন্তু এরকম টেকটনিক অ্যাক্টিভিটি তৈরি হচ্ছে, এবং মনে করা হচ্ছে যে 300-400 কোটি বছর বাদে বা 250 থেকে 300 কোটি বছরের মধ্যে এই অঞ্চলটা পুরো পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলটাই হয়তো একটু পরিবর্তন ঘটবে। কিভাবে ঘটবে সেটা পরে বোঝা যাবে, কিন্তু এখন মনে করা হচ্ছে দ্য স্লোপ ইন দ্য ইস্টার্ন মার্জিন যেটা আমাদের পূর্বভাগে রয়েছে সেডিমেন্ট রিচ, অর্থাৎ পূর্বভাগে এত নদী বিশেষ করে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, আমাদের গঙ্গা, এই সমস্ত নদীর যে প্রচুর পলি সেগুলো এখানে মিশে, বিশেষ করে গঙ্গা গোদাবরীর পলি মিশে এখানে প্রচুর পরিমাণ একটা অ্যালুভিয়াল ট্র্যাক্ট বানিয়েছে। তার মানে আমাদের পশ্চিমের যে কন্টিনেন্টাল অঞ্চলটা রয়েছে সেখানটায় আমরা যদি দেখি সেটা অনেক বেশি খাড়া, এবং এটা পলি থাকার জন্য এটা অনেক বেশি জেন্টেল, ওকে। তাহলে আন্দামান অ্যান্ড নিকোবর স্লোপ শোজ এভিডেন্স অফ সাবডাকশন রিলেটেড ফিচার, অর্থাৎ আন্দামান এবং নিকোবর এখানে কিন্তু বুঝতে সাহায্য করছে যে এটা একটা সাবডাকশন প্লেট মার্জিন হিসেবে রয়েছে। তার মানে এটাও কিন্তু আমরা এখান থেকে পেলাম যে আন্দামান নিকোবর আইল্যান্ডের গঠন কিভাবে হয়েছে।
কনসিডারেশন ইন দ্য ইন্ডিয়ান কনটেক্সট সেডিমেন্ট ট্রান্সপোর্ট অ্যান্ড অ্যাকুমুলেশনের রেফারেন্স যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে দ্য স্লোপ অ্যাক্ট অ্যাজ এ চ্যানেল ফর ট্রান্সপোর্টিং সেডিমেন্ট ফ্রম সেল টু ডিপ সি ফ্যান, এবং সেটা আমরা একটু আগেও বললাম যে ডিপ সি ফ্যান তৈরি করছে যেমন বেঙ্গল ফ্যান, এবং বেঙ্গল ফ্যান কিন্তু এখনও অবধি পৃথিবীর সবথেকে বড় পলল রিজিয়ান হিসেবে তৈরি হয়েছে। সেডিমেন্ট আর সাপ্লাইড বাই মেজর রিভার লাইক গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, কৃষ্ণা, এই সমস্ত নদীগুলো কিন্তু তারা প্রচুর ডিপ সি ডিপোজিট তৈরি করছে। সুনামি এবং আর্থকোয়েক হ্যাজার্ডও কিন্তু একটা বড় ফ্যাক্টর, যেখানে কন্টিনেন্টাল স্লোপ জোন তৈরি করছে সিসমিক অ্যাক্টিভিটি বলা হয়, এবং আমাদের সাবডাকশন জোন বিশেষ করে আন্দামান নিকোবর ট্রেঞ্চ, এই কারণে কিন্তু দেখা যায় আন্দামান নিকোবর অঞ্চলে মাঝে মাঝে ভলক্যানিক অ্যাক্টিভিটি ফর্মেশন রয়েছে। সুনামির ক্ষেত্রেও দেখা যাচ্ছে ক্যান বি জেনারেটেড ডিউ টু সাবমেরিন ল্যান্ডস্লাইড, টেকটনিক ডিসপ্লেসমেন্ট অ্যালং দ্য স্লোপ, এবং মেরিন রিসোর্স, বিশেষ করে মেরিন রিসোর্স কি পাওয়া যাচ্ছে দেখো, মিথেন হাইড্রেট, অয়েল অ্যান্ড গ্যাস ফিল্ড, ফিশারিজ হ্যাবিট্যাট, এই সমস্ত কিছু বিশেষ করে কৃষ্ণা গোদাবরী বেসিন অঞ্চলে প্রচুর পরিমাণ হাইড্রোকার্বন এক্সপ্লোরেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে মেন আমাদের কন্টিনেন্টাল স্লোপের কনসিডারেশন। এবার স্লোপের স্টেবিলিটি রেফারেন্সে একটু কিছু জানা যাক। যেমন এখানে প্রচুর পরিমাণ যে টেকটনিক ডিস্টারবেন্সগুলো হচ্ছে, সেখানে সাবমেরিন ল্যান্ডস্লাইড হচ্ছে। সাবমেরিন ল্যান্ডস্লাইড মানে প্রচণ্ড পরিমাণ, সেখানে আমরা যেরকম পার্বত্য অঞ্চলে ভূমিধস দেখি, নদী সমুদ্রের গভীরেও কিন্তু ভূমিধস ঘটে, হ্যাঁ, এবং তার ফলে এখানে প্রচুর স্লোপের স্টেবিলিটিতে সমস্যা হয়। সাবমেরিন অঞ্চলে বিশেষ করে যে অঞ্চলগুলো অফশোর রিজিয়ান, সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সমস্যা হয়। ইকোলজিক্যাল সিগনিফিকেন্সও দেখা যাচ্ছে যে ডিপ সি কোরাল, স্পঞ্জ যেগুলো আছে, বায়োডাইভার্স বেন্থিক কমিউনিটি যেগুলো রয়েছে, তারাও কিন্তু এখানে প্রচুর আছে এবং তারাও এফেক্টেডও হচ্ছে, এবং নতুন করে আবার তৈরি হওয়ার প্রবণতাও কিন্তু আমরা ইন্ডিয়ান ওশিয়ানের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ইকোসিস্টেমের ক্ষেত্রে আমরা ক্লাইমেট চেঞ্জ, ডিপসির ক্ষেত্রে প্রচুর মাইনিং অ্যাক্টিভিটির ফলে সেখানকার ক্লাইমেটিক একটা সমস্যা তৈরি হচ্ছে। স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স এটাই যে মেরিটাইম বাউন্ডারি এক্সক্লুসিভ ইকোনমিক জোন ইইজেড যেটা রয়েছে, সেটা আমরা কিন্তু ডিপসি অঞ্চলে অনেকটাই ডিপসি রিজিয়ানে, স্লোপ রিজিয়ান অনেকটাই দখল করতে পেরেছি। এটা কিন্তু একটা আমাদের স্ট্র্যাটেজিক জয় বলা যেতে পারে। মনিটরিং দ্য স্লোপ ইজ এসেন্সিয়াল ফর ন্যাশনাল সিকিউরিটি, রিসোর্স পারপাস এবং মেরিটাইম ট্যারিফ সেফটি। এই কারণের জন্য, এই তিনটে কারণের জন্য আমরা সমুদ্রের যে গভীর সমুদ্রের স্লোপ বা ঢাল রিজিয়ান, সেটাকে কিন্তু কনসিডার করব, এই কারণেই পড়ব। এরপরে আসছে কন্টিনেন্টাল রাইস। ঠিক কন্টিনেন্টাল সেলফ এবং স্লোপের পরে একটা ছোট্ট রিজিয়ান আছে যেটা গভীর সমুদ্রে গিয়ে একটু উঁচু হয়ে গভীর সমুদ্রের তলদেশে গিয়ে মিশে যায়, সেটার নাম হচ্ছে কন্টিনেন্টাল রাইস রিজিয়ান। এই রাইস রিজিয়ান বিশেষ করে মুভ ফ্রম কন্টিনেন্টাল সেলফ টু স্লোপ, সেডিমেন্ট গেট পুশ ফার্দার অ্যান্ড ফার্দার ডাউন। এর ফলে কি হচ্ছে, প্রচুর সেডিমেন্ট আমরা এই কন্টিনেন্টাল রাইজে পাই বলে এটা একটু উঁচু, মানে একটু হঠাৎ করে যেন একটা মনে হয় ওই উটের কুজের মতো ব্যাপারটা তৈরি হচ্ছে, সেই কারণে এর নাম কন্টিনেন্টাল রাইজ, যদি এটা ম্যাক্সিমামটাই পলি অঞ্চল বলা যেতে পারে। এই যে এখানে দেখো ভালো করে ক্রস সেকশন, এটা কন্টিনেন্টাল সেলফ, এর পরের অঞ্চলটা হচ্ছে কন্টিনেন্টাল স্লোপ, এবং এই অঞ্চলটা যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে ট্যাপারি টাইপের রিজিয়ানটা, দিস রিজিয়ান ইজ কল্ড কন্টিনেন্টাল রাইস। ওকে, আচ্ছা, এইবার কন্টিনেন্টাল রাইজের কিছু কি পয়েন্ট আমার একটু বলে রাখা উচিত। বিশেষ করে কন্টিনেন্টাল রাইজ জেন্টলি স্লোপিং জোন, বিশেষ করে কন্টিনেন্টাল স্লোপ এবং ডিপ ওশিয়ান ফ্লোর এর মাঝখানে একটা মার্জিনাল মিডিল রিজিয়ান বলা যেতে পারে, এবং অ্যাবিসাল প্লেন অর্থাৎ গভীর সমুদ্রের যে সমতল ভূমি যেটাকে আমরা ওশিয়ান ফ্লোর বলছি, তার মধ্যবর্তী একটা অঞ্চল বলা যেতে পারে। সৃষ্টিটা একটু জানা যাক। ইট ইজ ফর্ম বাই অ্যাকুমুলেশন অফ থিক লেয়ার অফ সেডিমেন্ট। প্রচুর পলি যত নদী নিয়ে আসছে সব এখানে জমা হচ্ছে, এবং তার সাথে ল্যান্ডস্লাইড সেটা গিয়েও পড়ছে, এবং তার ফলে এটা কিন্তু একটা এরকম ট্যাপারি শেপ নিচ্ছে। টার্বিডিটি কারেন্ট, সাবমেরিন ল্যান্ডস্লাইড, আন্ডার ওয়াটার ডেব্রি ফ্লো, সমস্ত কিছু এই রাইসকে তৈরি করতে সাহায্য করছে। গ্রেডিয়েন্ট কত? গ্রেডিয়েন্ট দেখা যাচ্ছে ভেরি জেন্টেল, অর্থাৎ খুবই সামান্য ঢাল, টিপিক্যালি লেস দ্যান 1 ডিগ্রি, মেকিং ইট ব্রডার দ্যান বোথ দ্য সেলফ অ্যান্ড স্লোপ। অর্থাৎ এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা সেলফ এবং স্লোপ উভয়ের থেকে কিন্তু একটু বড়ও হতে পারে, মানে অনেক সময় এটা অনেকটা বেশি চওড়া, কখনো কখনো 6 ডিগ্রি থেকে 10 ডিগ্রিও হতে পারে। লেস দ্যান 1 ডিগ্রি বলছে মানে এটা নয় যে এটা ভেরি জেন্টেল, ওকে, তার মানে খুবই, এটা মানে এরকম নয় যে এটা ওইটুকুই হবে।
এটা মোটামুটিভাবে মনে করা হয় যে লেস দ্যান 10 ডিগ্রি। এবার তার মানে এটা 1 ডিগ্রি টু 10 ডিগ্রির মধ্যে কোনো একটা ফরমেশনে থাকবে। ওকে, আচ্ছা কম্পোজিশন কি? কম্পোজিশন মেনলি ফাইন গ্রেনড সেডিমেন্ট, খুব সাধারণ মানের, আমি পরবর্তীতে সেডিমেন্ট নিয়ে আলোচনা করছি, সেখানে বুঝতে পারবে সেডিমেন্ট কত রকমের হয়। তো সেডিমেন্ট আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণ দেখতে পাবো, যেগুলো এখানে ফাইন গ্রেন অর্থাৎ একদম সরু নডুইল, মানে পলির থেকেও সূক্ষ্ম, প্রচণ্ড রকম হালকা, কিন্তু এরা একসাথে থাকলে প্রচণ্ড থিক ডেন্সিয়েট বলা যেতে পারে, সেগুলো ফরমেশন নেয়। ইন্ডিয়ান কনটেক্সটে ইস্টার্ন মার্জিন ডমিনেন্স যদি দেখা যায়, একটা পয়েন্ট আমি এখানে পেয়েছি, সেটা কি কন্টিনেন্টাল রাইজ ইজ মোর প্রমিনেন্ট অফ দ্য ইস্টার্ন কোস্ট, অর্থাৎ ইস্টার্ন কোস্টের থেকে একটু দূরে আমরা যদি চলে যাই তাহলে কিন্তু হেভি সেডিমেন্ট ফ্লো আমরা সেখানে দেখতে পাবো। যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, এই যে রিজিয়ানটা আছে সেখানে বিশেষ করে 3টে নদী এবং গোদাবরী, কৃষ্ণার জন্য এখানকার সেডিমেন্ট এত ফাইন, এবং তার থেকেও বড় ব্যাপার এখানকার রাইস অনেক বেশি ডেন্সিয়েস্ট এবং ভারী মেটেরিয়াল হয়ে গেছে। বেঙ্গল ফ্যান এখানে পাওয়া যাবে, ইট ফর্মস পার্ট অফ বেঙ্গল ফ্যান, দ্য লার্জেস্ট সাবমেরিন ফ্যান ইন দ্য ওয়ার্ল্ড। সবথেকে পৃথিবীর সবথেকে বড় যে ফ্যান রিজিয়ান বেঙ্গল ফ্যান, সেটা আমরা এখানে পাচ্ছি, বিল্ট আপ বাই সেডিমেন্ট ফ্লোয়িং ফ্রম হিমালয়ান ভায়া দিস রিভার। ওকে, কিভাবে তৈরি হয়েছে? নদী, যত হিমালয়ের নদী আছে সব গিয়ে এখানে জমা হয়েছে, তার পলি জমা করেছে, তার ফলে বেঙ্গল ফ্যান তৈরি করেছে। সেডিমেন্ট থিকেস, সেডিমেন্ট থিকেস বলতে কি? সেডিমেন্ট ইন দ্য ইন্ডিয়ান ওশিয়ান কন্টিনেন্টাল রাইজ রিজিয়ান মে এক্সিড সেভারাল কিলোমিটার, কয়েকশো কিলোমিটার কিন্তু চওড়া এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এটাও কিন্তু একটা বড় থিকনেস প্রমাণ করছে। হাইড্রোকার্বন পোটেনশিয়াল কি? হাইড্রোকার্বন পোটেনশিয়ালের রেফারেন্সে দিস সেডিমেন্ট রিচ জোন আর পোটেনশিয়াল সাইট ফর অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন। তাহলে এটা তো আমাদের হাতে থাকলে আমাদেরই ফিউচারের জন্য ভালো, এটা বলে মনে করা হচ্ছে। পার্টিকুলারলি কোন অঞ্চল? কৃষ্ণা গোদাবরী অফশোর বেসিন। তার মানে কৃষ্ণা গোদাবরী অফশোর রিজিয়ান ইজ আ ভেরি ভাইটাল ফর আওয়ার রিসোর্স পোটেনশিয়াল ইন আওয়ার ইন্ডিয়ান ওশিয়ান কনটেক্সট। ওকে, নেক্সট হচ্ছে টেকটনিক ইনফ্লুয়েন্স, রাইস ইন ইন্টারাপ্টেড বাই টেকটনিক অ্যাক্টিভিটি। টেকটনিক অ্যাক্টিভিটি মানে যেখানে আমরা প্লেট টেকটনিকের কথা জানি। আন্দামান এবং সাবডাকশন জোন, এটা বারবার বলছি, আন্দামান সাবডাকশন জোন কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অঞ্চল, হোয়ার দ্য স্লোপ মে ডাইরেক্টলি মার্জ ইনটু দ্য ট্রেঞ্চ, এবং সেখানে কিন্তু আমরা কোনো রাইস দেখতে পারবো না। তার মানে আন্দামান সাবডাকশন জোন রিজিয়ান একমাত্র রাইস ফ্রি, এখানে আমরা রাইস রিজিয়ান পাচ্ছি না। ওকে, আচ্ছা নেক্সট দিস ফরমেশন একটু মাথায় রাখো, এখানে কন্টিনেন্টের যে অঞ্চলটা, তার পরবর্তীতে যে আরও অঞ্চলগুলো রয়েছে সেগুলোকে আমরা জানবো। একটু প্রথম থেকে বলি, এখানে আমরা ইন্টার টাইডাল জোন পেয়ে গেছিলাম, তারপরে আমরা কন্টিনেন্টাল সেলফ পাচ্ছি, তারপরে কন্টিনেন্টাল স্লোপ পাচ্ছি, ঢালু অঞ্চল, তারপরে আমরা সাবমেরিন যে ক্যানিয়ন অঞ্চলগুলো, এখানে সব অ্যালুভিয়াল ফ্যান রিজিয়ান তৈরি হচ্ছে। নেক্সট হচ্ছে কন্টিনেন্টাল রাইস, একটা ট্যাপারি রিজিয়ান আমরা পড়লাম। এরপরে একটা গভীর সমুদ্রের, যদি আটলান্টিকের কথা বলি, মিড এশিয়ানিক রিজ পাচ্ছি। যদি এটা ধরি সি লেভেল, তার নিচে একদম গভীর সমুদ্রের সমতল ভূমি, বিস্তৃত সমতল অঞ্চল, অ্যাবিসাল প্লেন, এবং তার উপরে তার অ্যাবিসাল ছোট ছোট যে হিলগুলো বা হিলক্সগুলো থাকছে সেগুলো হচ্ছে অ্যাবিসাল হিল। এবার কিছু কিছু এরকম, যেরকম আমাদের আন্দামান বা লাক্ষাদ্বীপ, এগুলো কিন্তু আইল্যান্ড আর্ক, অর্থাৎ সমুদ্রের মধ্যে অনেকটাই গভীরে থাকবে কিন্তু মাথাগুলো আমরা দেখতে পারবো, সেগুলো হচ্ছে আইল্যান্ড আর্ক। এছাড়া কিছু কিছু ছোট ছোট টিলা দেখা যাবে, যেগুলো আমরা সমুদ্রের মধ্যে, যেহেতু তাই সি মাউন্ট নাম দেবো। গভীর সমুদ্রে এরকম বড় গর্ত বা বড় গভীর গিরিখাত তৈরি হলে তাকে আমরা ট্রেঞ্চ বলবো। কোনো জায়গা থেকে ভলক্যানিক অ্যাক্টিভ, যেমন আমাদের ব্যারেন, নরকান্ডাম, এগুলো সব একটা হচ্ছে ভলক্যানিক আইল্যান্ড। এছাড়া ম্যাগমা ফরমেশন আমরা দেখতে পাবো, কন্টিনেন্টাল মার্জিন আমরা পেয়ে গেছি। তো এই ধরনের কিছু ফিচার্স আমরা দেখব। তার সম্বন্ধে একটু ছোট করে জানি যে টোপোগ্রাফি যদি আমরা খেয়াল করি, অ্যাবিসাল হিল এর একটা ডেম, অর্থাৎ আমরা যদি এলিভেশন মডেল ক্রিয়েট করি তাহলে দেখা যাবে হিলস অ্যালং দ্য ওশিয়ান ফ্লোর রেঞ্জিং ইন হাইট অ্যান্ড ডায়ামিটার, অর্থাৎ হাইট এবং ডায়ামিটার অনুযায়ী দেখা যাচ্ছে হিল আর মাচ লার্জার দ্যান দ্য হিলস উই সি অন ল্যান্ড। সমুদ্রের মধ্যে যে হিল রয়েছে সেগুলো কিন্তু আমাদের এই স্থলভাগের হিলের থেকেও অনেক বড়, কারণ আমরা চোখে দেখতে পাচ্ছি না, তাই মনে হচ্ছে আমাদের হিমালয় পর্বত সব থেকে বড়। অন্তত 100 থেকে 2000 মিটার হাই, সেভারাল কিলোমিটার অ্যাক্রস। কোনোটা আমাদের উপরে দেখা যে ভূমিভাগ, যেখানে আমরা হিমালয় বলছি, তার থেকেও হয়তো আরও উচ্চ। যেমন মৌনাকি সমুদ্রের মধ্যে রয়েছে,
মাত্র 4000 মিটার সি ফুট থেকে দেখা যাচ্ছে, কিন্তু তার নিচে প্রায় 5000-6000 মিটার গভীরে কিন্তু তার বেস রিজিয়ান রয়েছে। তো এই জিনিসগুলো রয়েছে। অ্যাবিসাল প্লেনের মধ্যে দেখো একটু ক্রস সেকশন করে আমি দেখানোর চেষ্টা করেছি অ্যাবিসাল প্লেনটা। এই দিস রিজিয়ান ইজ অ্যাবিসাল প্লেন রিজিয়ান। অ্যাবিসাল প্লেন হচ্ছে কি, অ্যাবিস মানে একদম গভীর, তার নিচে আর কিছু হয় না, সেই কারণে একে অ্যাবিস বলা হয়। Abyssal plains are flat or very gently sloping area of the deep ocean basin floor. They generally lie between the foot of a continental rise, একদম কন্টিনেন্টাল রাইজের পরের যে অংশ সেই অংশে অবস্থান করে, এবং মিড ওশিয়ানিক রিজ অঞ্চলেও আমরা একে দেখতে পাই। ঠিক না? তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে কার পরে কে অবস্থান করছে। দিস ইজ ভেরি ক্রোনোলজিক্যাল, এরকম হয়তো ক্রোনোলজি দিয়ে দিল কার পরে কে অবস্থান করছে। সো বি কেয়ারফুল কার পরে কে অবস্থান করছে। এই বিশেষ করে কন্টিনেন্টাল সেলফ, তার আগে ইন্টারমিডিয়েট টাইডাল জোন, কন্টিনেন্টাল সেলফের পরে কন্টিনেন্টাল স্লোপ, স্লোপের পর রাইস, রাইসের পর অ্যাবিসাল প্লেন। এই অ্যাবিসাল প্লেনের বাংলা হচ্ছে গভীর সমুদ্রের সমতল ভূমি, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। নেক্সট হচ্ছে ডিপ সি ওশিয়ান ট্রেঞ্চ, অর্থাৎ গভীর সমুদ্রে এরকম যে গিরিখাত অঞ্চল, সাবমেরিন রিচ, ছোট ছোট যে এরকম পার্বত্য রিজিয়ান, এগুলো কোথায় থাকছে? ভলকানিক আইল্যান্ড, দেখো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, এগুলো কিন্তু আমরা সমুদ্রের গভীরে দেখতে পাবো। খুব অদ্ভুত জায়গা, মনে হবে যেন আমাদের পৃথিবীর বাইরে কোথাও কোনো অঞ্চল। অ্যাকচুয়ালি পৃথিবীর মধ্যে এখনো বহু কিছু আমাদের জানা হয়নি। তো যাই হোক, নেক্সট হচ্ছে কন্টিনেন্টাল সেলফ, যেটা আমরা একটু আগে পড়লাম, সেটা এই পার্টের অংশ হিসেবে পড়িয়ে নিই, আরেকবার একটু তোমাদের রিমাইন্ডও হয়ে যাবে। কন্টিনেন্টাল সেলফ হচ্ছে দি এক্সটেন্ডেড প্যারামিটার অফ ইচ কন্টিনেন্ট এবং অ্যাসোসিয়েটেড কোস্টাল প্লেন, অর্থাৎ এক্সটেন্ডেড কন্টিনেন্টের পার্ট বলা যেতে পারে, যেটা সমুদ্রের মধ্যে চলে গেছে। কন্টিনেন্ট ডিউরিং দ্য গ্ল্যাসিয়াল পিরিয়ড থেকে কিন্তু এর ফরমেশন শুরু হয়েছে, এবং বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু এর পরিবর্তন আমরা ইন্টারগ্লাসিয়াল পিরিয়ডেও পরিবর্তন দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে কন্টিনেন্টাল স্লোপ, এটা অলরেডি আমি দেখিয়েছি যে সি বেডে যে ঢাল বরাবর নিচে চলে যাচ্ছে, এবং এটাও কিন্তু কন্টিনেন্টের পার্ট। কন্টিনেন্টাল রাইজ, এটাও কিন্তু লাস্ট কন্টিনেন্টের পার্ট হিসেবে সমুদ্রে মিশছে। হ্যাঁ, একদম মহাদেশের শেষ প্রান্ত বলা যেতে পারে, যেখানে গিয়ে সমুদ্রের মধ্যে মহাদেশ শেষ হয়েছে। তো জেন্টাল স্লোপ উইথ এ জেনারেলি স্মুথ সারফেস বিল্ট আপ বাই সেডিমেন্ট, যেটা আমি অলরেডি এতক্ষণ ধরে বললাম, সেটা কন্টিনেন্টাল স্লোপ এবং অ্যাবিসাল প্লেনের মিডিলে অবস্থান করছে। আচ্ছা, নেক্সট হচ্ছে গায়োট। এইটা কিন্তু খুব আসে পরীক্ষাতে, অনেক সময়ই দিয়ে দেয় সি গায়োট। গায়োটের বাংলা হচ্ছে টেবিল মাউন্ট বা সমতল মাথা বিশিষ্ট পাহাড়, যেরকম আমরা মোনাডনক ফরমেশনের ক্ষেত্রে দেখি। এক্স্যাক্টলি গায়োট অলসো নোন অ্যাজ টেবিল মাউন্ট ইজ এ ফ্ল্যাট টপ সি মাউন্ট, অর্থাৎ দেখো সমুদ্রের মধ্যে মাথাটা একদম যেন কেউ কেটে নিয়েছে মনে হচ্ছে, গলাটা কাটা। তো এরকম দ্য ফ্ল্যাটনেস ডিউ টু ইরোশন অফ ওয়েভ কেন তৈরি হয়? সমুদ্রের তরঙ্গের জন্য, প্রচণ্ড তরঙ্গ, এবং এর প্রভাবে অ্যাটমসফিয়ারিক প্রেসার, সমুদ্রের যে অ্যাটমসফিয়ারিক চাপ রয়েছে, সেই চাপে হয়তো এই স্রোতে এটা কিন্তু তরঙ্গে এটা ভেঙে চলে যায়। এটাকে বলা হয় সামুদ্রিক পার্বত্য অঞ্চল বা গায়োট। ওকে, গায়োটের পরে মিড ওশিয়ানিক রিজ, এটা গভীর সমুদ্রে যে সব সমুদ্রে দেখা যাবে এমন নয়, একমাত্র আটলান্টিক ওশিয়ানের ক্ষেত্রে আমরা একে দেখব, যেখানে আমরা সি ফ্লো স্প্রেডিং করেছিলাম, মনে আছে হয়তো প্লেট টেকটনিক পড়ানোর সময়। সেখানে মিড ওশিয়ানিক যে রিজ ইজ অ্যান আন্ডার ওয়াটার মাউন্টেন রেঞ্জ, অর্থাৎ গভীর সমুদ্রের মধ্যে এরকম বহু ছোট ছোট রিজ অঞ্চল রয়েছে, মিড ওশিয়ানিক রিজ বা যাকে আমরা MOR বলে থাকি। মিড ওশিয়ানিক রিজ বা মিড আটলান্টিক রিজও নাম বলা হয়। ওকে, তো সেই কারণে এখানে প্লেট টেকটনিক অ্যাক্টিভিটি অনেক বেশি দেখা যায়, যেখানে ওশিয়ান স্প্রেডিং সেন্টার রয়েছে। কেন বললাম আটলান্টিকে পাওয়া যায়? কারণ দুটো প্লেট স্প্রেড করছে দুদিকে, একমাত্র আটলান্টিকের ক্ষেত্রে এটা প্রমিনেন্ট। ওকে, হুইচ ইজ রেসপন্সিবল ফর সি ফ্লোর স্প্রেডিং, যার জন্য আমরা দেখছি হ্যারি হেস, বিজ্ঞানী হ্যারি হেস, মনে আছে হয়তো হ্যারি হেসের কথা। হ্যারি হেস এই সি ফ্লো স্প্রেডিং কনসেপ্ট দিয়েছিল, পরবর্তীতে সেখান থেকে টুজো উইলসন এবং তার পরবর্তীতে আরও অন্যান্য বিজ্ঞানীরা প্লেট টেকটনিকের নামকরণ করলেন। সুতরাং এটা একটা কিন্তু খুব মজাদার জিনিস যে আমরা ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি মিড ওশেনিক রিজের রেফারেন্সে দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে ট্রেঞ্চ। দিস ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং, এবং বড় বড় অনেক কোশ্চেনই এখান থেকে চলে আসে, মানে খুব অনেক ধরনের প্রশ্ন এখান থেকে করা হয়। ওশেনিক ট্রেঞ্চ হচ্ছে কি, গভীর সমুদ্রে একটা গভীর গিরিখাত বলা যেতে পারে। কি হচ্ছে? হেমিস্ফিয়ারিক স্কেল, হেমিস্ফিয়ার টু অ্যানাদার, লং বাট ন্যারো টোপোগ্রাফিক ডিপ্রেশন, খুব সরু
টোপোগ্রাফিক্যালি খুব সরু খাদ বলা যেতে পারে সমুদ্রের মধ্যে। দে আর অলসো দ্য ডিপেস্ট পার্ট অফ দ্য ওশিয়ান ফ্লোর, সমুদ্রের গভীরে সব থেকে গভীর অঞ্চল বলা যেতে পারে। হ্যাঁ, অ্যাবিসাল প্লেন মানে কি, অ্যাবিস অঞ্চল মানে সমুদ্রের মধ্যে এটা দেখা যাবে সবসময়, এই সমতল ভূমিটা দেখা যাবে, কিন্তু এর থেকেও গভীর সেটা হচ্ছে কি ট্রেঞ্চ, কিন্তু একে কিন্তু আমরা সবসময় পাবো না। হ্যাঁ, একে আমরা মহীখাত বলে থাকি। কি বলে থাকি? মহীখাত রিজিয়ন। যেমন আমাদের সব থেকে বড় যেমন মারিয়ানা ট্রেঞ্চ, হ্যাঁ, আমরা টোঙ্গা ট্রেঞ্চের নাম, সুন্দর ট্রেঞ্চ, এগুলো কিন্তু আমরা জেনেছি। তো ট্রেঞ্চগুলো কিন্তু একটু পড়তে হবে। নেক্সট হচ্ছে দেখো মারিয়ানা ট্রেঞ্চ, বলতে বলতেই দেখো মারিয়ানা ট্রেঞ্চ কি বলছে, দ্য ডিপেস্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। এখনো মনে করা হয়, এরপরে হয়তো ভবিষ্যতে আরও কোনো ডিপেস্ট পার্ট পাওয়া যেতেই পারে, এটা জানা যাচ্ছে এখনো অবধি, কিন্তু এরপরে যে আসবে না এমন নয়, আবার নতুন এক্সকেভিশন হচ্ছে, সেগুলোতে নতুন কিছু জানা যেতেই পারে। ডিপেস্ট পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ওশিয়ান অ্যান্ড দ্য ডিপেস্ট লোকেশন অন দ্য সারফেস অফ দ্য আর্থ ক্রাস্ট, ইট হ্যাজ এ ম্যাক্সিমাম ডেপথ অ্যাবাউট 10, 9, 11 মিটার। দেখো 10,911 মিটার। আমাদের নন উচ্চতা কত? 8848, 8,848 মিটার বলি না, হিমালয় মাউন্টেন, দেখো ঢুকে যাবে এর মধ্যে। অর্থাৎ 11 কিলোমিটারেরও গভীর প্রায়, মানে 11 কিলোমিটার বলা হয়, এটা এখন দেখা যাচ্ছে সেটা 11 কিলোমিটারেরও বেশি, কিন্তু যেটা নোন এখনো অবধি সায়েন্টিস্টরা যেটাকে ইয়ে করে সোনোগ্রাফির মাধ্যমে দেখিয়েছে, সেটা হচ্ছে 10,911 মিটার। দিস ইজ নোন। ওকে, তো এটা কিন্তু এখনো অবধি ডিপেস্ট। ওকে, নেক্সট হচ্ছে সি মাউন্ট। সমুদ্রের মধ্যে যেরকম ওই গায়ট আমরা পেলাম, সমুদ্রের মধ্যে এরকম অনেক পার্বত্য অঞ্চল পাবো যেগুলোকে আমরা সি মাউন্ট বলবো। মাউন্টেন রাইজিং ফ্রম দ্য ওশিয়ান সি ফ্লোর দ্যাট ডাজ নট রিচ দ্য ওয়াটার সারফেস, যেটা সমুদ্রে পৌঁছতে মাথার উপরে, মানে সমুদ্রের জলের উপরে উঠতে পারছে না, নিচেই থাকছে, সেটাকে আমরা, হ্যাঁ হতেই পারে, সি মাউন্ট হতে পারে, ঠিক আছে, সি লেভেলের নিচে থাকছে। দাস ইজ নট অ্যান আইল্যান্ড, দিস আর টিপিক্যালি ফর্ম ফ্রম এক্সটিং ভলক্যানো। অনেক সময় ভলক্যানো ভেঙে বা ভলক্যানিক আইল্যান্ডগুলো এটার মাধ্যমে কিন্তু তৈরি হচ্ছে, এবং দ্যাট রাইজ অ্যাব্রাপ্টলি, যে কোনো জায়গায়, এটা এর জন্য কিন্তু অনেক সময় গভীর সমুদ্রে জাহাজ দুর্ঘটনাও ঘটে, কারণ এর নিচে কি অবস্থায় আছে, জল নিচে চলে হঠাৎ করে গিয়ে সমুদ্রের মধ্যে এরকম ধাক্কা খেলো কোনো জাহাজ, সেটাও কিন্তু হতে পারে। সো সি মাউন্টের পরে ওশিয়ানিক আইল্যান্ড, এটা একটা হেলিকপ্টার থেকে তোলা ছবি, দেখতেই বুঝতেই পারছো যে ওয়ান টাইপ অফ ওশিয়ানিক আইল্যান্ড ফাউন্ড ইন ভলক্যানিক আইল্যান্ডার। দিস আইল্যান্ড অ্যারাইজ ফ্রম ভলক্যানো হুইচ আর সাবডাকশন ওয়ান প্লেট আন্ডার অ্যানাদার। একটা প্লেটের নিচে আরেকটা প্লেট ঢুকে গেলে আমরা কিন্তু এই সাবডাকশন বরাবর এই ধরনের ওশিয়ানিক আইল্যান্ড ফর্মেশন দেখতে পাই। এটাও কিন্তু আমাদের একটা ইন্টারেস্টিং পার্ট, যেরকম আমরা ওশিয়ানিক আইল্যান্ড হিসেবে আমাদের লাক্ষাদ্বীপ পাচ্ছি, আন্দামান নিকোবর পাচ্ছি, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। অ্যাটল কিন্তু একটা ইন্টারেস্টিং ফিচার, অ্যাটলও খুব আসে, এটা কিন্তু কোরালের সাথে যুক্ত, কারণ এখানে পুরোটাই একটা মানে একটা বড় হিল লক ছিল, মানে একটা হিল মতো ছিল, ধীরে ধীরে মিডিলটা বসে গিয়ে মাঝখানটা জলে পূর্ণ হয়ে যায় এবং চারপাশে কোরাল ফর্মেশন আর ডুবতে পারে না, এখানে তখন কোরাল ফর্মেশন হয়ে থাকে। এই যে আংটির মতো অবস্থাটা, অ্যাটল ইজ অ্যান আইল্যান্ড অফ কোরাল দ্যাট এনসার্কেল এ লেগুন। তার মানে ভেতরে কি থাকছে, যে লেকটা তার নাম হচ্ছে লেগুন লেক। ওকে, তার মানে কোরাল ফর্মেশনে যে ভূমিরূপ আমরা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাটল। ওকে, এটা আমরা সমুদ্রের মধ্যেই পাচ্ছি। হাইড্রোথার্মাল ভেন্ট, যেখান দিয়ে আমরা এরকম ভস্ম, সিন্ডার, বিভিন্ন ধরনের গ্যাস, এগুলোর গভীর সমুদ্রে বেরোতে দেখছি, সেগুলোকে আমরা হাইড্রোথার্মাল ভেন্ট বলছি। হাইড্রোথার্মাল ভেন্ট ইজ এ ফিশার মানে যেরকমভাবে কোনো ফাটা যে অঞ্চলগুলো থাকছে যেখান থেকে গরম অগ্নুদ্গম বেরিয়ে আসছে, সেই জিওথার্মাল হিটেড ওয়াটার ইস্যুগুলো হাইড্রোথার্মাল ভেন্ট থেকে বেরিয়ে আসছে, এবং ভলক্যানিক্যালি অ্যাক্টিভ প্লেট যেখানে রয়েছে সেখানেই বেসিক্যালি আমরা একে দেখতে পাই। মূলত যেখানে হটস্পট রিজিয়ন, অর্থাৎ একটা প্লেট একটা থেকে দূরে সরে যাচ্ছে, সেই জায়গাতে হাইড্রোথার্মাল ভেন্ট সব থেকে বেশি পাওয়া যায়। নট নেসেসারিলি যে দূরে সরে যেতে ওখানেই পাওয়া যাবে, অনেক সময় ক্লোজ সাবডাকশন জোনেও কিন্তু আমরা হাইড্রোথার্মাল ভেন্ট দেখতে পাবো। প্যাসিভ কন্টিনেন্টাল মার্জিন, এটাও একটা ফ্যাক্টর, যেখানে অ্যালং মোস্ট কোস্টাল এরিয়া দ্যাট সারাউন্ড দ্য আটলান্টিক ওশিয়ান আমরা যদি দেখি তাহলে দেখা যাবে উইথ প্লেট বাউন্ডারি এক্সপিরিয়েন্স লিটিল ভলকানিজম এবং ফিউ আর্থকোয়েক যেখানে হয়, সেখানে ওয়াইডার স্যান্ডি বিচ ফর্মেশন নেয়। সেই ওয়াইডার স্যান্ডি বিচকে আমরা অনেক সময় ওই মার্জিন রিজিয়ান হিসেবে বা কন্টিনেন্টাল মার্জিন হিসেবে দেখতে পাই। তো অ্যাক্টিভ কন্টিনেন্টাল মার্জিন বেসিক্যালি ডিপ ওশিয়ান ট্রেঞ্চ তৈরি করছে, আমাদের কন্টিনেন্টাল স্লোপ ডিসেন্ট হচ্ছে যেখানে অ্যাব্রাপ্টলি ইনটু এ ডিপ ওশিয়ান ট্রেঞ্চ ফর্মেশনের দিকে যাচ্ছে, সেখানে প্রাইমারিলি অ্যারাউন্ড দ্য প্যাসিফিক ওশিয়ান আমরা এই কন্টিনেন্টাল মার্জিনকে দেখতে পাবো।
কি হয়, অ্যাকুমুলেশন অফ ডিফর্ম সেডিমেন্ট, যেগুলো সহজে কিন্তু ভেঙে যাওয়া যে সেডিমেন্ট রিজিয়ানগুলো আছে সেগুলো ফর্মেশনে আমরা এই উজ শেপ তৈরি হতে দেখতে পাই, এবং অনেক সময় দেখা যায় এই সেডিমেন্টগুলো কিন্তু ন্যারো বিচ ফর্মেশনেও হেল্প করছে। তাহলে ন্যারো বিচ ফর্মেশন কন্টিনেন্টাল মার্জিনের মধ্যে দিয়ে হচ্ছে। ওকে, তাহলে এটুকু অবধি আমরা বুঝতে পারলাম আমাদের ওশিয়ান যে টোপোগ্রাফি তার সম্বন্ধে মোটামুটি আইডিয়া পাওয়া গেল। এবার একটু বই পড়তে হবে। নেক্সট যে টপিকটা সেটা আসছে ওশিয়ান কারেন্ট। ওকে, ওশিয়ান কারেন্ট ভাস্ট বডি অফ সল্ট ওয়াটার, যেটা আমরা তিনটে বা চারটে আর্থ সারফেসের রেফারেন্সে, দ্যাট কভার্স অলমোস্ট 3 to 4 অফ দ্য আর্থ সারফেস। অর্থাৎ ওশিয়ানের মধ্যে আমরা যদি সল্ট ওয়াটারের পোর্শনকে দেখি তাহলে দেখা যাবে যে 3 থেকে মানে 4 ভাগের 3 ভাগই হচ্ছে সল্ট ওয়াটার। সেই জায়গায় সিজ আর স্মলার ফাউন্ড অন মার্জিন অফ দ্য ওশিয়ান অ্যান্ড আর পার্শিয়ালি এনক্লোজ বাই ল্যান্ড। সমুদ্র কি হচ্ছে, সেটা একটা ছোট্ট অঞ্চল, যেখানে সমুদ্র অঞ্চল বলা হচ্ছে কি স্মলার ফাউন্ড ইন মার্জিন অফ ওশিয়ান, মহাসমুদ্রের ঠিক সাইডে অঞ্চলগুলো সেগুলো হচ্ছে সমুদ্র। এই সমুদ্রের রেফারেন্সে আমরা সি ওয়াটার বলছি, কারণ আমরা পৌঁছতে পারছি কাছে, যেগুলো মহাসমুদ্রের ডিপ ওশিয়ানে তো আমাদের সহজে পৌঁছানো সম্ভব না। সেই কারণে ওশিয়ান সার্কুলেশন আমাদের জানতে হবে। কিভাবে হয় না, সিমিলার টু উইন্ড আমাদের সমুদ্রের জলের মধ্যেও এক ধরনের স্রোত কাজ করে, যেটা কি করছে ইকুয়েটোরিয়াল রিজিয়ান থেকে পোল রিজিয়ান এবং পোল রিজিয়ান থেকে ইকুয়েটোরিয়াল রিজিয়ানের মধ্যে একটা ট্রান্সফার অফ ডিফারেন্ট ওয়াটার ওয়েভ। এই জিনিসটার ফলে কি হচ্ছে, একটা ক্লাইমেটিক জোন থেকে অন্য ক্লাইমেটিক জোনে বিভিন্ন ধরনের সামুদ্রিক নডিউল, বিভিন্ন জিনিস প্রবাহিত হচ্ছে। এটা কিন্তু আগে জানা যায়নি। এটাও মোটামুটি ওই চ্যালেঞ্জার এক্সপেডিশনের পরবর্তী থেকে জানা যায়। অর্থাৎ ডারউইনের যে কনসেপ্টটা আমরা পেয়েছি সেখান থেকে কিন্তু পরে দেখতে পাচ্ছি যে ওশিয়ান সার্কুলেশন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। ওশিয়ান কারেন্ট এবং অ্যাটমসফিয়ারিক সার্কুলেশন ইনফ্লুয়েন্স ওয়ান অ্যানাদার, একটা একজনকে কিন্তু প্রভাবিত করতে থাকে। ওশিয়ান কারেন্টের রেফারেন্সে আমরা যদি দেখি তাহলে আমরা দু ধরনের কারেন্টকে পাবো। একটা হচ্ছে সারফেস কারেন্ট, যেকে সারফেস সার্কুলেশন বলা হয়, অর্থাৎ 400 মিটারের মধ্যে, গভীরে 400 মিটারের মধ্যে যে কারেন্টটা ফ্লো করে সেটা হচ্ছে 10% অফ ওশিয়ান, সেইটাকে আমরা বলবো শ্যালো ওয়াটার বা সারফেস সার্কুলেশন। ডিপ ওয়াটার সার্কুলেশন হচ্ছে থার্মোহ্যালাইন সার্কুলেশন নামে পরিচিত, যেটা 400 মিটার থেকে গভীর বেসিনে এবং 90% অফ ওশিয়ানকে কভার করছে। তাহলে বোঝা গেল সব থেকে বেশি কি হয়, ডিপ ওয়াটার বা থার্মোহ্যালাইন সার্কুলেশন। কিভাবে হয়, সারফেস সার্কুলেশন উপরে উপরে প্রবাহ হচ্ছে, কিন্তু ডিপ ওশিয়ান সার্কুলেশন উপর থেকে নিচে এই পদ্ধতিতে সার্কুলেশন করছে। তার মানে এখানে একটা পরিচলন অ্যাক্টিভিটি কাজ করছে আর এখানে একটা সারফেস ফ্লো কাজ করছে। তো সারফেস কারেন্ট জেনারেলি উইন্ড এবং সোলার অ্যাক্টিভিটির মাধ্যমে, অর্থাৎ সূর্যের যে তাপপ্রবাহ তার ফলে এক জায়গা থেকে অন্য জায়গায়, এবং উইন্ডের মাধ্যমে কি হচ্ছে, এক জায়গা থেকে যেদিকে ফোর্স করছে জল সেদিকে মুভ করছে। গ্র্যাভিটির ফলেও কিন্তু জল টান পড়ে এবং হিল অর পাইল অফ ওয়াটার এগেনস্ট দ্য প্রেশার গ্রেডিয়েন্ট, অর্থাৎ যেখানে বেশি প্রেশার সেখান থেকে কম প্রেশারের দিকে জল ফ্লো করছে। এটাও একটা কারণ। কোরিওলিস ফোর্স 3 নম্বর কারণ, যার ফলে কিন্তু দেখা যাচ্ছে জল এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। কিভাবে যায় আমরা জানি যে কোরিওলিস ইম্প্যাক্টের ফলে নর্দার্ন হেমিস্ফিয়ারে ডান দিকে এবং সাউদার্ন হেমিস্ফিয়ারে সেটা বাম দিকে ফ্লো করে। তাহলে এই যে ফ্লোয়িং প্যাটার্ন, সেই প্যাটার্নের উপর বেস করেও কিন্তু আমরা বলতে পারি যে এটা কিন্তু ইম্প্যাক্ট ফেলছে। নেক্সট কি, জায়ার। জায়ার হচ্ছে কি, জায়ার একটা খুব আসে পরীক্ষাতে, যে লার্জ মাউন্ড অফ ওয়াটার অ্যান্ড দ্য ফ্লো অ্যারাউন্ড দেম, একটা বিরাট বড় ঘূর্ণন জলের যদি তৈরি হয় তাকে বলা হয় জায়ার। আমি ছবি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। ওশিয়ান জায়ার ইজ লার্জ সিস্টেম সার্কুলার ওশিয়ান কারেন্ট ফর্ম বাই গ্লোবাল উইন্ড প্যাটার্ন, যেরকম আর্থের রোটেশন হচ্ছে তার রেফারেন্সে পৃথিবীতে এই ঘূর্ণনগুলো তৈরি হয়। দে আর ভেরি ডিপ, কোল্ড অ্যান্ড রিলেটিভলি স্লো কারেন্ট, খুব গভীর, ঠান্ডা এবং রিলেটিভলি ধীরে ধীরে তারা প্রবাহিত হয়, বাট ক্যারিজ এ ভাস্ট মাস অফ ওয়াটার, এবং প্রচুর জল তারা ক্যারি করছে। টোয়াইস দ্য ভ্যালিউম অফ দ্য গালফ স্ট্রিম, অর্থাৎ গালফ স্ট্রিমের দ্বিগুণ জল একটা জায়ারের মধ্যে ফর্মেশন নিয়ে থাকে। ফর্মিং স্ট্রং ওয়েস্টার্ন বাউন্ডারি কারেন্ট, অর্থাৎ ইস্টার্ন কোস্ট অফ দ্য কন্টিনেন্টে, সবকটা কন্টিনেন্টের ইস্টার্ন পার্টে আমরা এই ধরনের জায়ার ফর্মেশন একটা স্ট্রং ওয়েস্টার্ন বাউন্ডারি কারেন্ট হিসেবে দেখতে পাবো। ইন দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার, দক্ষিণে, ক্লকওয়াইজ সার্কুলেশন অফ দ্য জায়ার ক্রিয়েট স্ট্রং ইস্টার্ন বাউন্ডারি কারেন্ট, একটা স্ট্রং ইস্টার্ন বাউন্ডারি কারেন্ট আমরা ক্লকওয়াইজ ডাইরেকশনে সাউদার্ন হেমিস্ফিয়ারে দেখব। তাহলে জায়ার ফর্মেশন দক্ষিণ দিকে আমরা
ক্লকওয়াইজ ফরমেশনে দেখব, নর্দার্ন হেমিস্ফিয়ারে আমরা একে অ্যান্টি ক্লকে দেখব। মনে থাকবে? এই জিনিসটা মনে রাখার আরেকটা সহজ উপায় হচ্ছে সাইক্লোন। সাইক্লোনের ক্ষেত্রেও আমরা দেখি সেম জিনিস, উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীতে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে। এটা মনে থাকবে, একটার সাথে একটা কানেক্ট করে দিলাম। আচ্ছা দেখো, এটা যদি আমাদের ওয়ার্ল্ড ম্যাপ হয়, যদিও ওয়ার্ল্ড ম্যাপ এরকম হবে কি না সন্দেহ, কারণ বিভিন্ন প্রজেকশানে বিভিন্ন রকম হয়ে যায়, এটা মার্কেটারে করা রয়েছে। তো যাই হোক, এই ধরনের প্রজেকশনের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে দেখা যাবে, দেখো আফ্রিকার পূর্বভাগে সাউথ আটলান্টিক জায়ার, ইন্ডিয়ান ওশিয়ানের ইন্ডিয়ান ওশিয়ান জায়ার। ওকে, আচ্ছা নেক্সট দেখো প্যাসিফিক ওশিয়ানে নর্থ প্যাসিফিক জায়ার, সাউথ প্যাসিফিকে সাউথ প্যাসিফিক জায়ার, নর্থ আটলান্টিক জায়ার। এতগুলো মেন জায়ার ফরমেশন কিন্তু আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি। কটা জায়ার? একটা দুটো, অর্থাৎ প্যাসিফিকে দুটো, আটলান্টিকে দুটো এবং ইন্ডিয়ান ওশিয়ানে একটা। টোটাল 5খানা বড় জায়ার সিস্টেম কিন্তু সারা পৃথিবীর ওয়ার্ল্ড কারেন্টকে, অর্থাৎ ওয়ার্ল্ড ওশিয়ান কারেন্টকে ফরমেশনে হেল্প করছে। 5 মেন জায়ার্স হ্যাভ বিন রেকগনাইজড, এখনো অবধি পাওয়া গেছে। তোমাদের নদীর পাশে গিয়ে তোমরা দেখবে এরকম জায়ার ফরমেশন যেখানে হচ্ছে সেখানেই নদী কিন্তু পাড় ভাঙতে দেখা যায়। তো এটাও কিন্তু একটা নদীর ক্ষেত্রে ছোট আকৃতির হয়, কিন্তু আমাদের সমুদ্রের ক্ষেত্রে সেটা বিশাল আকৃতির, এই জন্য একে জায়ার সিস্টেম নাম দেওয়া হয়েছে। নর্থ প্যাসিফিক জায়ার, সাউথ প্যাসিফিক জায়ার, নর্থ আটলান্টিক, সাউথ আটলান্টিক এবং ইন্ডিয়ান ওশিয়ান জায়ার। জেনারেলি 4 কারেন্ট ইন ইচ জায়ার। দেখা গেছে যে এক একটা জায়ারের মধ্যে 4টে প্রধান স্রোত তার মধ্যে কাজ করে, এবং 30 ডিগ্রি নর্থ এবং সাউথ ল্যাটিটিউডের মধ্যেই কিন্তু সবথেকে বেশি জায়ার ফরমেশন হয়ে থাকে। তার মানে 0 ডিগ্রি থেকে আমরা যদি 30 ডিগ্রি উপরে যাই এবং 30 ডিগ্রি সাউথে চলে আসি, তাহলে এই দুই ক্ষেত্রে, দুইয়ের মধ্যেই কিন্তু আমাদের ম্যাক্সিমাম জায়ার সিস্টেমগুলো কাজ করে থাকে। আচ্ছা নেক্সট দেখো একম্যান ট্রান্সপোর্ট, ইটি। একম্যান ট্রান্সপোর্টটা কি? একম্যান স্পাইরালও বলা হয় একে। স্পিড অ্যান্ড ডাইরেকশন অফ সি ওয়াটার ফ্লো ইন ডিফারেন্ট ডেপথ। অর্থাৎ যদি আমরা একম্যান স্পাইরালকে দেখি তাহলে একম্যান স্পাইরাল বলে স্পিড অ্যান্ড ডাইরেকশন অফ সি ওয়াটার, অর্থাৎ ডিফারেন্ট ডেপথে ডিফারেন্ট কাইন্ড অফ ফ্লো প্যাটার্ন অফ ওশিয়ান ওয়াটার, দ্যাট ইজ একম্যান স্পাইরাল। এটা বিজ্ঞানী একম্যানের নাম অনুযায়ী করা হয়েছে। সারফেস কারেন্ট মুভ অ্যাট অ্যাঙ্গেল টু উইন 45 ডিগ্রি, অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে করে আমরা সারফেস কারেন্টকে এক্ষেত্রে প্রবাহিত হতে দেখব। 90 ডিগ্রি টু রাইট উইন্ড ইন নর্দার্ন হেমিস্ফিয়ার, অর্থাৎ নর্দার্ন হেমিস্ফিয়ারে ঠিক 90 ডিগ্রি রাইট অফ উইন্ড ডাইরেকশন দেবে, এবং 90 ডিগ্রি টু লেফট অফ উইন্ড ইন সাউদার্ন হেমিস্ফিয়ার, অর্থাৎ দক্ষিণ গোলার্ধে সে প্রায় 90 ডিগ্রি এরকম মনে হবে যেন ঘুরে গেছে। তাহলে এই যে ডাইমেনশন চেঞ্জ, অর্থাৎ 45, 45, 90, 90 মনে করা হচ্ছে, সেই রেফারেন্সে একম্যান স্পাইরাল কিন্তু কাজ করছে। এই হচ্ছে একম্যান স্পাইরালের ধারণা, ঠিক আছে? প্রায় 90 ডিগ্রির কাছাকাছি ঘুরে যাচ্ছে। আচ্ছা নেক্সট হচ্ছে আপওয়েলিং। আপওয়েলিং কি? আপওয়েলিং হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে প্র্যাকটিক্যাল অ্যান্ড ইম্পর্টেন্ট কনসিকুয়েন্স অফ একম্যান, আমাদের যে ইটি, অর্থাৎ ভার্টিক্যাল আপওয়ার্ড মুভমেন্ট, অর্থাৎ যে জল নিচ থেকে উপরের দিকে উঠে আসছে সমুদ্রের জলের মধ্যে, যে পরিচলন স্রোত একটু আগে দেখালাম, সেখানে এই যে উপরে উঠে আসার পদ্ধতি, দিস upwelled water comes from below the surface and is one of the few way in which water is exchanged upward across the thermocline। অর্থাৎ আমরা যে থার্মোক্লাইন রিজিয়ান দেখব সেখান থেকে নিচের রিজিয়ান থেকে, অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা জল উপরে উঠে আসার পদ্ধতিই আমরা আপওয়েলিং নামে পরিচিত পাবো। প্রাইমারি লোকেশনের বিশেষে আপওয়েলিংকে আমরা দুরকমভাবে পেয়ে থাকি, একটা কোস্টাল আপওয়েলিং, একটা ইকুয়েটোরিয়াল আপওয়েলিং, অর্থাৎ একটা উপকূলে পাবো আর একটা গভীর সমুদ্রে ইকুয়েটোরিয়াল অঞ্চলে পাবো। কোস্টাল আপওয়েলিং এর ক্ষেত্রে দেখা যাবে বেশি করে সাবটেন্সিয়াল সাপ্লাইয়ের ফলে, বিশেষ করে আমাদের কোস্টাল অঞ্চলে এরকম আপওয়েলিং ফরমেশন নেবে, এবং এটা বেসিক্যালি নর্থ প্যারালাল উইথ ওয়েস্ট কোস্ট লাইন। আর ইকুয়েটোরিয়াল আপওয়েলিং এর ক্ষেত্রে নর্থ ইস্ট ট্রেড উইন্ডের জন্য আমরা ইকুয়েটর অঞ্চলে সাউথ ইস্ট ট্রেড এবং নর্থ ইস্ট ট্রেডের জন্য ইকুয়েটোরিয়াল আপওয়েলিংকে দেখতে পাবো। দিস ওয়ান ইজ আপওয়েলিং রিজিয়ান, যেখানে পিকনোক্লাইন রিজিয়ান, একম্যান ট্রান্সপোর্ট হচ্ছে পিকনোক্লাইন রিজিয়ানে, সেটা চলে আসার চেষ্টা করছে। এবার প্রশ্ন হচ্ছে গালফ স্ট্রিমটা কি? আমি আসবো গালফ স্ট্রিমে পরে যখন বিভিন্ন কারেন্ট নিয়ে পড়াবো। ইট ইজ লাইক এ জাইগ্যান্টিক রিভার ফ্লোয়িং থ্রু দ্য ওশিয়ান। মনে হবে যেন সমুদ্রের মধ্যে কোনো বড় নদী প্রবাহিত হচ্ছে, সেটাই হচ্ছে গালফ স্ট্রিম। কীরকম? নেভার এন্ডিং ফ্লো ওয়ার্ম ওয়াটার ফ্রম গালফ অফ মেক্সিকো অল টু দ্য ওয়ে অফ আর্কটিক ওশিয়ান। অর্থাৎ গালফ অফ মেক্সিকো থেকে একটা গরম জল
একদম আর্কটিক রিজিয়ান অব্দি ফ্লো হচ্ছে, মনে হচ্ছে যেন একটা ফ্লো অফ রিভার, সমুদ্রের জল প্রবাহিত হচ্ছে, ওখানে একটা দাঁড়িয়ে থাকা জাহাজও ধীরে 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 পৌঁছে যাবে আর্কটিকে। ইট ইজ দ্য মোস্ট ফেমাস কারেন্ট ইন অ্যাটলান্টিক ওশিয়ান, এবং সমুদ্রের জলে আটলান্টিক ওশিয়ানে সব থেকে একটা গুরুত্বপূর্ণ কারেন্ট এবং ফেমাস কারেন্ট বলা যেতে পারে, কারণ এটা ইউরোপের ম্যাক্সিমাম দেশগুলোকে ওয়ার্ম রাখে, গরম রাখতে সাহায্য করে। 30 ডিগ্রি নর্থ স্প্লিট হয়ে যায় দুটো ভাগে, এবং নর্দার্ন স্ট্রিম হেডিং টু ইউরোপ এবং সাউদার্ন স্ট্রিম যেটা সেটা ওয়েস্ট আফ্রিকা দিয়ে ফ্লো করে এবং ক্যারিবিয়ান অঞ্চলে এসে সেটা ঠান্ডা হতে শুরু করে। গালফ স্ট্রিম ইজ ওয়ান অফ দি ফাস্টেস্ট কারেন্ট ইন দ্য ওশিয়ান, ফ্লোয়িং অ্যাট রেট 2 মিটার পার সেকেন্ড। মানে এখনো অবধি দেখা গেছে গালফ স্ট্রিম সব থেকে দ্রুত প্রবাহিত হয়, প্রত্যেক সেকেন্ডে 2 মিটার, মানে 1 সেকেন্ডে 2 মিটার কিন্তু ফ্লো করে চলে যেতে পারে গালফ স্ট্রিম। তাহলে এটাও কিন্তু আমরা এখানে এই অঞ্চলের হিসেবে দেখতে পাচ্ছি। দিস ইজ গালফ স্ট্রিম রিজিয়ান, যেখানে আমরা দুটো ভাগ হতে দেখছি, এখান থেকে একটা চলে যাচ্ছে ইউরোপের দিকে, একটা চলে আসছে আমাদের আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে, আবার এই ক্যারিবিয়ান অঞ্চলে আসছে। সো দিস ইজ গালফ স্ট্রিম ফরমেশন। ওকে, দেখো যেটা গরম সেটা কিন্তু এরকম রেড মার্কিং, যেটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে সেটা কিন্তু এরকম ব্লু এবং ইয়েলো মার্কিংয়ে করা রয়েছে। তুলনামূলকভাবে একটু গরম তাই ইয়েলো, এটা পুরোটাই ঠান্ডা, সেটা ভেতর দিয়ে যাচ্ছে, আপওয়েলিং হচ্ছে, এটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, কোল্ড ওয়াটার, ওয়ার্ম ওয়াটার ওখানে ইন্ডেক্স করা রয়েছে। আরেকটা ইম্প্যাক্ট দেখা যায় এল নিনো ফেনোমেনা ইজ কজড বাই অ্যারাইভাল অফ ওয়ার্ম ওয়াটার টু দ্য কোস্ট অফ পেরু। ক্রিসমাসের টাইমে অ্যাবনর্মাল হাই সারফেস ওশিয়ান টেম্পারেচার, অর্থাৎ ক্রিসমাসের টাইমে পেরু অঞ্চল যেখানে ঠান্ডা হওয়ার কথা সেখানে গরম বাতাস ঢুকে যায়, এটাকেই বলা হয় অকার্স এভরি 2 to 7 ইয়ার। এল নিনো ইম্প্যাক্ট 2 থেকে 7 বছরের মধ্যে একবার হয়, এবং তার ফলে সাউদার্ন অসিলেশন তৈরি হয়, যেটাকে দক্ষিণী দোলন বলা হয়। মনে করা হয় 7 বছর বাদে বাদে ফিরে আসবে, এই কারণে একে পেন্ডুলামের নীতি বলা হয়। ওকে, তো সাউদার্ন অসিলেশন ব্যাক অ্যান্ড ফোর্থ ভেরিয়েশন অ্যাটমসফিয়ারিক প্রেশার বিটুইন হাই প্রেশার সিস্টেম ইন ওয়েস্ট কোস্ট অ্যান্ড সাউথ আমেরিকা অঞ্চলে এটা দেখা যায়। বিশেষ করে এল নিনো, ইউএস এল নিনো কন্ডিশন রেজাল্ট ইন হেভি রেন, অর্থাৎ ইউএসএ এল নিনোর ইম্প্যাক্ট যদি পড়ে না তাহলে প্রচণ্ড পরিমাণ বৃষ্টিপাত হয়, যেটা স্বাভাবিকের থেকে অনেক বেশি, এবং ফ্লাডিং, ল্যান্ডস্লাইড, টর্নেডো এগুলো প্রচুর বেড়ে যায়, নর্মাল অ্যামাউন্টের থেকে বেড়ে যাওয়ার ফলে আমাদের এখানে এল নিনোর ইম্প্যাক্ট পড়ে কি এখানে বৃষ্টিপাত কমে যায়। কারণ এল নিনো ওদের জন্য বৃষ্টিপাতে খারাপ, আমাদের এখানে খরার জন্য খারাপ, তাহলে না হওয়াই ভালো। আচ্ছা, যাই হোক, লা নিনা কন্ডিশন হ্যাভ অ্যাবাউট দ্য অপোজিট এফেক্ট অফ এল নিনো। এল নিনোর ঠিক উল্টো পদ্ধতি, যেখানে ডাইরেক্ট কন্ডিশন ইন নর্থ এবং সাউথ আমেরিকা, মোর হারিকেন ইন দ্য আটলান্টিকে হারিকেনের পরিমাণ বেড়ে যায়, এবং ওটা দেখা যাচ্ছে পেরু, এটা হয়ে যাচ্ছে উত্তর আটলান্টিক, অ্যান্ড ওয়েটার কন্ডিশন ইন অস্ট্রেলিয়া অ্যান্ড ইন্দোনেশিয়া। এর ফলে ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়া সেখানে আবার ড্রাই সিজন শুরু হয়ে যায়। এটার ফলে কিন্তু অস্ট্রেলিয়াতে বড় বড় এই যে ফরেস্ট ফায়ারগুলো হয় সেগুলো লা নিনা ইম্প্যাক্টের জন্য হতে দেখা যায়। এই যে আপওয়েলিং হচ্ছে, নর্মাল কন্ডিশনে দেখো একদম প্রপার চলছে, কিন্তু এরকম এল নিনো ইম্প্যাক্টে হঠাৎ করে দেখো এখানে টেম্পারেচার রাইজ করে যাচ্ছে। তো এইটা কিন্তু হচ্ছে ডিপ ওয়াটার কারেন্ট, এটাও একটা ব্যাপার যে আপওয়েলিং হচ্ছে, কুল ডাউন হচ্ছে, উপরে আসছে, আবার গরম হচ্ছে, এই ডিপ ওয়াটার কারেন্টের সংমিশ্রণ আমরা দেখতে পাই। এবার ওশিয়ান কারেন্টের ক্ষেত্রে যেটা আমরা বলবো সেটা হচ্ছে কি, যদি আমরা প্যাসিফিক ওশিয়ানের ক্ষেত্রে চলে আসি তাহলে দেখা যাবে যে প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমরা 4 ধরনের কারেন্টকে দেখতে পাবো। প্যাসিফিক কারেন্টের আমরা 4টে ভাগ দেখতে পাবো। একটা হচ্ছে নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট, কুরেশীয় কারেন্ট, নর্থ প্যাসিফিক কারেন্ট, ক্যালিফোর্নিয়া কারেন্ট। কোথাকার? নর্থ প্যাসিফিকে। ওকে, নর্থ প্যাসিফিকের ক্ষেত্রে, তার মানে প্যাসিফিক ওশিয়ানে আমরা যদি চলে আসি তাহলে দুটো ভাগ পাচ্ছি, একটা নর্থ প্যাসিফিক এবং সাউথে। সমস্ত কারেন্টগুলোকে এইভাবেই আলোচনা করলে সুবিধা হয়, কারণ ইকুয়েটোরিয়াল রিজিয়নের রেফারেন্সে 3টে ওশিয়ান আমরা পাচ্ছি, সেখানে আমরা ইন্ডিয়ান, প্যাসিফিক এবং আটলান্টিক ওশিয়ান পাচ্ছি। সবকটাই নর্দার্ন পার্ট এবং সাউদার্ন পার্ট হিসেবে আমরা যদি আলোচনা করি সেক্ষেত্রে সুবিধা হয়। তো নর্দার্ন ইকুয়েটোরিয়াল রিজিয়নের রেফারেন্সে আমরা যদি এখানে প্যাসিফিক রিজিয়নটাকে ডেলিনিয়েট করি, দেখো এই অঞ্চলটা হচ্ছে আমাদের প্যাসিফিক রিজিয়ন। এখানে একটু আগে আমি জায়ার সিস্টেম আলোচনা করলাম, দেখো এটা আমাদের আমাদের ক্লকে যাচ্ছে, আবার এটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লক, এটা কিন্তু সমুদ্র স্রোতকে দেখাচ্ছে, তাই তো? তাহলে এই অবস্থাতে দেখো আমরা যদি চলে আসি, তাহলে আমরা যদি আলোচনা করার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে নর্থ প্যাসিফিক রিজিয়নে আমাদের যে ইকুয়েটোরিয়াল রিজিয়ন আছে, ইকুয়েটোরিয়াল রিজিয়নে একটা কারেন্ট ফ্লো করছে, এবং সেই অনুযায়ী আমাদের একটা ডাইরেকশন, এটা হচ্ছে ওয়েস্ট উইন্ড ড্রিফট। এই ওয়েস্ট উইন্ড ড্রিফট পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু ফ্লো করছে, এবং এই পশ্চিম দিকে ফ্লো করার ফলে দেখা যাচ্ছে একটি স্রোত যেটা পেরু অঞ্চলে আসছে, সেটা হচ্ছে পেরু কারেন্ট। পেরু কারেন্টের থেকে যে স্রোতটা একটু উপরের দিকে আসছে, একটা ইকুয়েটোরিয়াল রিজিয়নে আসছে, তখন হচ্ছে ইকুয়েটোরিয়াল কারেন্ট,
যখন দক্ষিণে ফ্লো হচ্ছে এটা সাউথ ইকুয়েটোরিয়াল, যখন ইস্টার্ন অস্ট্রেলিয়ায় আসছে এটা ইস্টার্ন অস্ট্রেলিয়ান কারেন্টে ফর্ম নিচ্ছে। তার মানে কারেন্টের নাম কিন্তু কন্টিনেন্টের নাম অনুযায়ী বা সেখানে যে দেশ আছে ম্যাক্সিমাম সেক্ষেত্রে তাদের নাম অনুযায়ী হয়। আবার অনেক সময় কোনো কোনো বিজ্ঞানীর নাম অনুযায়ীও দেওয়া যায়, যেমন বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই যে হামবোল্ট কারেন্ট, হামবোল্ট বিজ্ঞানী হামবোল্টের নাম অনুযায়ী দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এই ধরনের ক্ষেত্রগুলোতে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাউথ প্যাসিফিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে। নর্থ প্যাসিফিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট যখন উপরে উঠছে, জাপানের উপর দিয়ে যখন প্রবাহিত হচ্ছে কুরেশিও আইল্যান্ডের পাশ দিয়ে কুরেশিও কারেন্ট উপরে চলে যাচ্ছে নর্থ প্যাসিফিক কারেন্ট, যখন ক্যালিফোর্নিয়া অঞ্চলে আসছে নাম হয়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়া কারেন্ট। এর একটা শাখা চলে যাচ্ছে আলাস্কা অঞ্চলে, এই অঞ্চলটা নর্থ প্যাসিফিক কারেন্ট তুলনামূলকভাবে গরম, সেই কারণে এই স্রোতের ফলে আলাস্কা অঞ্চলে কিছুটা গরম প্রবাহিত হয়। আবার এখানে এর জন্য কিন্তু প্রচুর পরিমাণ ফগ কন্ডিশনও হয়। একটা স্রোত এই অঞ্চল থেকে আর্কটিক রিজিয়ন থেকে ভেতর থেকে নেমে আসে ওয়েশীয় অঞ্চলের উপর দিয়ে ফর্ম করে ওয়েশীয় কারেন্ট নামে আমাদের নর্থ প্যাসিফিক কারেন্টের সাথে মিশে যায়। তো এই হচ্ছে উত্তর এবং দক্ষিণ প্যাসিফিক কারেন্টের মধ্যে ব্যাপার। এবার ওশিয়ান কারেন্ট, প্যাসিফিক ওশিয়ানের ক্ষেত্রে আমরা নর্থ প্যাসিফিক কারেন্ট, আলাস্কা কারেন্ট, ওয়েশীয় কারেন্ট এই তিনটে মেন রোটেটিং জায়ার ফরমেশনের রেফারেন্সে আমরা পড়ে থাকি। এবার ব্যাপার হচ্ছে যে আমরা সাউথ প্যাসিফিকের ক্ষেত্রে যেটা দেখলাম সেটা কি, তাহলে একটা হচ্ছে সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট, একটা হচ্ছে আমাদের ইস্ট অস্ট্রেলিয়ান কারেন্ট, একটা নর্থ এজ অফ ওয়েস্ট উইন্ড ড্রিফট এবং পেরু কারেন্ট, এল নিনো লা নিনা এইগুলো ইম্প্যাক্ট ফেলছে, এগুলো কিন্তু আমরা এখানে অলরেডি মার্কিং করলাম। তো ইকুয়েটোরিয়াল কারেন্টের রেফারেন্সে এটাই বলার। ওয়েশীয় কারেন্ট একটু জানা দরকার যে ইট ইজ অলসো নোন অ্যাজ কিউরাইল কারেন্ট, অনেক সময় একে কিউরাইল বা কিউরাইল কামচাটকা রিজিয়ান দিয়ে যেহেতু প্রবাহিত হচ্ছে, এটা প্রচণ্ড ঠান্ডা এবং এর ফলে অনেক সময় দেখা যায় উপর থেকে প্রচুর পরিমাণ হিমশৈল ভেসে আসছে এবং এর ফলে এখানে প্রচুর পরিমাণ মৎস্যজীবীদের অঞ্চলও তৈরি হয়েছে, কারণ প্রচুর পরিমাণ মেটেরিয়াল এই আর্কটিক রিজিয়ান থেকে নিয়ে আসছে, সেগুলো এখানে থাকছে। দিস কারেন্ট ফ্লোজ থ্রু বেরিং সি, বেরিং প্রণালী, এই জন্য এখানে বেরিং স্ট্রেট প্রচুর মৎস্য ধরা হয়, বিশেষ করে বড় বড় ক্র্যাব এই অঞ্চলগুলোতে পাওয়া যায়। পৃথিবীর সবথেকে বড় মাছের যে স্ট্রেট প্রণালীটা সেটা হচ্ছে বেরিং স্ট্রেট। ইন সাউদার্নলি ডাইরেকশন অ্যান্ড ট্রান্সপোর্ট কোল্ড ওয়াটার অফ আর্কটিক সি ইনটু দ্য প্যাসিফিক ওশিয়ান, প্রচণ্ড ঠান্ডা জল সে কিন্তু আমাদের প্যাসিফিক ওশিয়ানে দিচ্ছে। নিয়ার 50 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড ইট বাইফার্কেটেড ইন্টু 2 ব্রাঞ্চ, অর্থাৎ 50 ডিগ্রি নর্থ অক্ষাংশে এসে এই ওয়েশীয় কারেন্ট দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা ব্রাঞ্চ ইস্টওয়ার্ডে ভাগ নেয় এবং মার্চ করে অ্যালুইশিয়ানের সাথে, আরেকটা কুরেশীয় কারেন্ট নাম নেয়। তাহলে কুরেশীয় কারেন্টের সাথে মিশে গেল। সেকেন্ড মুভ করেছে জাপান কোস্টের দিকে, তার মানে দুটো ভাগ হচ্ছে, একটা চলে যাচ্ছে ইস্টওয়ার্ডে যেটা মার্চ করে যাচ্ছে অ্যালুইশিয়ান এবং কুরেশীয় কারেন্টের সাথে, আরেকটা জাপান কোস্টের দিকে চলে আসছে। তো নেক্সট হচ্ছে কুরেশীয় সিস্টেম, যেটা কুরেশীয় ওয়ার্ম সিস্টেম নামে ফ্লো করছে। সেটা কি সেভারেল কারেন্ট এবং ড্রিফট এখানে সিমিলার গালফ সিস্টেমের সাথে ম্যাচ করে যায়, আটলান্টিক ওশিয়ানে গিয়ে পরবর্তীতে মিশেও যায়। ইট কনসিস্ট অফ কুরেশীয় কারেন্ট, কুরেশীয় এক্সটেনশন, নর্থ প্যাসিফিক ড্রিফট এবং সুনামি, যেটাকে আমরা টুসিমা বা সুসিমা কারেন্টও নাম দিই, এবং কাউন্টার কুরেশীয় কারেন্ট হিসেবে আরেকটা ফ্লো আমরা দেখতে পাচ্ছি কোথায়, কুরেশীয় সিস্টেমের সাথে। এবার চলে আসছি নর্থ প্যাসিফিক ড্রিফট, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। কি হচ্ছে দেখো, কুরেশীয় কারেন্ট যেটা এক্সটেন্ড করছে ফার্দার ইস্টওয়ার্ড, আরও পূর্ব দিকে যাচ্ছে এবং ওয়েস্টার্লির সাথে মিট করে যাচ্ছে। ওয়েস্টার্লি কি নর্থ আমেরিকান যে পার্ট তার উপরের অংশে ওয়েস্টার্লির সাথে এটা মিট করে যাচ্ছে। জাস্ট বিফোর 150 ডিগ্রি ওয়েস্ট লঙ্গিটিউড, অর্থাৎ 150 ডিগ্রি যে দ্রাঘিমা আছে ঠিক তার ওখানে গিয়ে এটা কিন্তু মিট করছে এবং সাউথ ওয়ার্ড এর দিকে বেঁকে গিয়ে রিমেইনিং ওয়াটার মুভ ইস্টওয়ার্ড, পূর্ব দিকে গিয়ে হাওয়াই কোস্টের সাথে এবং নর্থ আমেরিকাতে গিয়ে প্রবেশ করছে। এর ফলে কিন্তু আমরা নর্থ প্যাসিফিক ড্রিফটকে অনেক সময় ঠান্ডা শীতল জল হয়ে যেতে দেখতে পাচ্ছি। ক্যালিফোর্নিয়া কারেন্ট বলে আরেকটি কারেন্ট আছে, যেটা কি হচ্ছে, দ্য কারেন্ট ইজ দ্য ইস্টওয়ার্ড এক্সটেনশন পোর্শন অফ দ্য নর্দার্ন প্যাসিফিক ড্রিফট। পাশাপাশি ম্যাপটা থাকলে ভালো হতো। কারেন্ট ইজ দ্য ইস্টওয়ার্ড এক্সটেন্ডেড পোর্শন অফ নর্দার্ন প্যাসিফিক ড্রিফটের পার্ট হিসেবে বিকজ অফ জেনারেশন। কিভাবে কি হচ্ছে দেখো, মুভমেন্ট অফ ওশিয়ানিক ওয়াটার অ্যালং দ্য ক্যালিফোর্নিয়া কোস্ট ফ্রম নর্থ টু সাউথ, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে নিচে নেমে আসছে এবং ধীরে ধীরে উপর থেকে নেমে এলে কি হবে, প্রচণ্ড পরিমাণ শীতল থেকে ধীরে ধীরে গরম হবে এবং লার্জ স্কেল ট্রান্সপোর্ট অফ ওয়াটার অফ কোস্ট অফ মেক্সিকো, মেক্সিকোতে আসছে এবং ধীরে ধীরে কিন্তু ইকুয়েটোরিয়াল কারেন্টের সাথে মিশে যাচ্ছে। তো এই হচ্ছে ক্যালিফোর্নিয়া কারেন্ট। আমি একটু আগে ছবিতেও দেখিয়েছি, একদম পশ্চিম দিয়ে ফ্লো হচ্ছে। নেক্সট হচ্ছে সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট, যেটা একদম ইকুয়েটরের উপরের অংশে ফ্লো হচ্ছে, সাউদার্ন
পোর্শনে ইকুয়েটরের ঠিক গা লেগে সাউদার্ন অঞ্চল দিয়ে ইনফ্লুয়েন্স করছে, সাউথ ইস্ট ট্রেড উইন্ড এবং ইস্ট টু ওয়েস্টে ফ্লো হচ্ছে। কারেন্ট ইজ বাইফার্কেটেড ইনটু টু ব্রাঞ্চ, দুটো অঞ্চলে ভাগ হচ্ছে নিয়ার নিউগিনি অঞ্চলে দুটো ভাগে ভাগ হচ্ছে। ওয়ান ব্রাঞ্চ ইস্টওয়ার্ড ফ্লো হচ্ছে এবং ইকুয়েটোরিয়াল কারেন্টের সাথে মিশে যাচ্ছে কোথায়, নর্থের ইকুয়েটোরিয়াল। এটা সাউদার্ন ব্রাঞ্চের সাথে নর্দার্ন এবং নর্থ ইস্টার্ন কোস্ট অস্ট্রেলিয়াতে গিয়ে মিশছে। তো এই হচ্ছে অস্ট্রেলিয়াতে যখনই ঢুকে যাচ্ছে তখন কিন্তু সেই ইন্ডিয়ান ওশিয়ানে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইস্ট অস্ট্রেলিয়ান কারেন্ট, যেটা ওয়ার্ম কারেন্ট, অর্থাৎ অস্ট্রেলিয়ার পূর্বভাগ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই কারেন্ট যখন ফ্লো হচ্ছে বাইফার্কেটেড নিয়ার দ্য অস্ট্রেলিয়ান কোস্ট, অস্ট্রেলিয়া কোস্টে এসে দুভাগে ভাগ হয়, একটা উত্তরে এবং একটা দক্ষিণে ভাগ হয়ে যায়। সাউদার্ন ব্রাঞ্চ ফ্লোজ ইস্ট অস্ট্রেলিয়ান কারেন্ট, অর্থাৎ দক্ষিণ ভাগে পূর্ব ভাগ দিয়ে, যখন দক্ষিণ ব্রাঞ্চটা যদি পূর্ব ভাগ দিয়ে প্রবাহিত, একটা দক্ষিণে ভাগ হয় নর্থ এবং একটা উত্তরে, এবং অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ার অংশে কিন্তু গরম তৈরি করে, মানে এখানে কিন্তু প্রচণ্ড ফরেস্ট ফায়ার এই আমরা এই ইস্ট অস্ট্রেলিয়া কারেন্টের জন্যই দেখতে পাই। নিয়ার দ্য 40 ডিগ্রি সাউথ ল্যাটিটিউড ডিউ টু ডিফ্লেকটিভ ফোর্স আর্থ, এবং তার ফলে যে ডিফ্লেকশন তৈরি হচ্ছে সেখানে ওয়েস্টার্লির ইনফ্লুয়েন্সে কিন্তু ইনফ্লুয়েন্স দেখা যায়, এবং তার ফলে কিন্তু এখানে আমরা এই ইস্ট অস্ট্রেলিয়া কোস্টকে আবার ভাঙতে দেখি। এবার চলে আসছি আটলান্টিক ওশিয়ানে। আটলান্টিক ওশিয়ান অর্থাৎ যেটা আমরা যদি দেখি তাহলে দেখা যাবে আটলান্টিক ওশিয়ান যে অবস্থায় রয়েছে, একটু ম্যাপটাকে আমি যদি দেখানোর চেষ্টা করি, একটু ম্যাপটা কোথায় আছে, একটু জাস্ট এ মিনিট। একটু প্যাসিফিক ওশিয়ানটাই নিয়ে আসি, ফুল ম্যাপটাই দরকার আগে, না হলে ডেসক্রাইব করতে একটু অসুবিধা হয়। তোমরা অবশ্যই যখন পড়বে তখন সব কটা একটু ম্যাপ খুলে খুলে মার্কিং করে করে পড়বে, তাহলে দেখতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের আটলান্টিক ওশিয়ান রিজিয়ন, ঠিক আছে। উপর থেকে ইস্ট গ্রিনল্যান্ড, এটি গ্রিনল্যান্ডের পার্ট, একটা যাচ্ছে একটা আসছে, ইস্টার্ন পার্ট দিয়ে ঢুকছে, ওয়েস্টার্ন পার্ট দিয়ে যাচ্ছে। যেটা আসছে সেটা ইস্ট গ্রিনল্যান্ড, আর যেটা যাচ্ছে সেই অঞ্চলটা হচ্ছে ল্যাব্রাডর রিজিয়ন। উপর থেকে দুটো স্রোত, একটা যাচ্ছে একটা আসছে, যেটা নেমে আসছে সেটা ল্যাব্রাডর, ঠিক আছে। আর যেটা ওয়েস্টার্ন গ্রিনল্যান্ড কারেন্ট এসে নিয়ে দেখো একটা প্যারালাল স্ট্রিম যাচ্ছে মেক্সিকো থেকে বেরিয়ে, এটা হচ্ছে গালফ স্ট্রিম। ফ্লোরিডা অঞ্চল থেকে ফ্লোরিডা কারেন্ট, এটা গালফ স্ট্রিমে এসে মিশছে। নর্থ ইকুয়েটোরিয়াল রিজিয়নে পড়েছে নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট, উপর থেকে নর্থ আটলান্টিক কারেন্ট নেমে আসছে ক্যানারি কারেন্ট হিসেবে। একটা ওয়েস্টার্লি থেকে ইস্টার্লি ফ্লো হচ্ছে ইকুয়েটোরিয়াল কাউন্টার কারেন্ট, আর হচ্ছে ডান দিক থেকে বাদিকে আসছে গিনি কারেন্ট। উপর বাদিক থেকে ডান দিকে চলে যাচ্ছে ফ্লোরিডা কারেন্ট। ইকুয়েটোরিয়াল কারেন্টের পার্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি একটা আফ্রিকার পশ্চিম পার্ট দিয়ে যাচ্ছে বেঙ্গুলা কারেন্ট, গিয়ে ইকুয়েটোরিয়াল কারেন্টে মিশছে ব্রাজিল কারেন্ট, এদিক থেকে ফকল্যান্ড থেকে বেরিয়ে আসছে বেঙ্গুয়েলা কারেন্টের একটা পার্ট, এবং ধীরে ধীরে এখান থেকে ফকল্যান্ড অঞ্চল দিয়ে ফকল্যান্ড কারেন্ট। তো এই হচ্ছে মেন সিস্টেম। এবার আমরা এটাকে, হ্যাঁ, গিনি কারেন্ট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ইকুয়েটোরিয়াল রিজিয়ন দিয়ে আসছে, এ কিন্তু শীতল নয়, গরম উষ্ণ। নেচারগুলো কিন্তু জানতে হবে, হ্যাঁ, এগুলো কিন্তু কোন অঞ্চলে আছে সেগুলোর রেফারেন্সে নামকরণ, এবং সেই অঞ্চলের একদমই কিভাবে পড়তে হবে, প্রত্যেকটা নেচার কিন্তু জানতে হবে। প্রত্যেকে কিন্তু খুব সিরিয়াসভাবে এগুলোকে মার্কিং করবে, কোথায় প্রবাহিত হচ্ছে, নেচার কীরকম, এবং তার রেফারেন্সে তাদের উৎস এবং তার কোথায় গিয়ে মিশছে। এটা না জানলে কিন্তু সমস্যা হবে। আটলান্টিক ওশিয়ান পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ওশিয়ান, এটা তোমরা সবাই জানো, এবং অফ অল দ্য ওয়ার্ল্ড ওশিয়ান আটলান্টিক ওশিয়ান ইজ দ্য ইয়াংগেস্ট। এখনও মনে করা হয় এর ফর্মেশন চলছে, এবং মনে করা হচ্ছে কি এটা চওড়ায় বাড়ছে। হ্যাঁ, আমরা যে সি ফ্লোর স্প্রেডিংয়ের কথা জানলাম, এবং ফর্ম ডিউরিং দ্য জুরাসিক পিরিয়ডে তৈরি হয়েছে এটা মনে করা হয়। ইট ইজ ওয়ান অফ দি বিজিয়েস্ট সি রুট, সবথেকে ব্যস্ততম ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন হেমিস্ফিয়ারের সবথেকে ব্যস্ততম ওশিয়ান বলা যেতে পারে, সেটা আটলান্টিক। দ্য নেম আটলান্টিক ইজ ডিরাইভ ফ্রম দ্য লেজেন্ডারি আইল্যান্ড অফ অ্যাটলান্টিস অ্যাজ ডেসক্রাইব বাই প্লেটো। প্লেটোর অ্যাটলান্টিস আইল্যান্ড তার নামেই অ্যানসিয়েন্ট রাইটার, যিনি গ্রিসের রাইটার ছিলেন, সেই অ্যাটলান্টিস থেকে এসছে আটলান্টিক। আচ্ছা, নাম পাওয়া গেল। এবার আসছি আটলান্টিক ওশিয়ান ওয়াজ দ্য ফার্স্ট ওশিয়ান টু বি ক্রসড বাই শিপ অ্যান্ড এয়ারপ্লেন। প্রথম যেটা ক্রস করা হয়েছিল সেটা হচ্ছে কি, সেটা হয়েছে এই ফার্স্ট, যেটাকে মনে করা হয় যে এখনো অবধি প্রথম ক্রস করা হয়েছিল, তার নামই হচ্ছে আটলান্টিক ওশিয়ান। ওয়ার্ম গালফ স্ট্রিম অফ আটলান্টিক ওশিয়ান কিপস হারবার ইন দ্য নর্দার্ন ইউরোপ অ্যাওয়ে ফ্রম আইস ডিউরিং উইন্টার। অর্থাৎ শীতকালে আমরা দেখতে পাই যেখানে নর্দার্ন ইউরোপে প্রচণ্ড বরফ পড়ে, সেখানে এই
আটলান্টিক ওশিয়ানের জন্যই যে স্রোতগুলো আসে গরম স্রোত সেগুলোর জন্য এখানে বরফ মুক্ত থাকে। He named Atlantic comes from the Greek word Atlantikos, which was known as the English language at the time as the Sea of Atlas, অর্থাৎ অ্যাটলাস সির অ্যাটলান্টিকস এই শব্দ থেকেই কিন্তু আমরা এই গ্রিক ওয়ার্ড থেকেই কিন্তু অ্যাটলান্টিস নামটা আমরা পাচ্ছি, যেটা আমরা একটু আগে জানলাম সেই বইটাই কিন্তু এখানে। দ্য আটলান্টিক ওশিয়ান ইজ দ্য ওয়ার্ল্ড সল্টিয়েস্ট সি। এখনো অবধি যে কটা সি মানে আমরা যতগুলো মহাসাগর পেয়েছি তার মধ্যে সবথেকে বড় মানে সবথেকে সল্টিয়েস্ট বলা হয় লবণাক্ত। কারণটা কি, চারপাশে এতগুলো মহাদেশের অবস্থান থাকায় এত জল বেশি মিশতে পারে না, সেই কারণে মনে করা হয় আটলান্টিক ওশিয়ানে এই অবস্থা প্রচণ্ড লবণতার জন্য এটাই কারণ। নর্থ আটলান্টিকে যে কারেন্টগুলো পাওয়া যায় সেগুলো এগুলো, পরপর নামগুলো মনে রাখবে। নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট, কাউন্টার কারেন্ট, গালফ স্ট্রিম কারেন্ট, ফ্লোরিডা কারেন্ট, লুপ কারেন্ট, ল্যাব্রাডর কারেন্ট, ইস্ট গ্রিনল্যান্ড কারেন্ট, ওয়েস্ট গ্রিনল্যান্ড কারেন্ট, স্পিটসবার্জেন কারেন্ট, নর্থ আটলান্টিক কারেন্ট, নর্থ আটলান্টিক ড্রিফট কারেন্ট, অ্যাটলান্টিস কারেন্ট, ইরমিঞ্জার কারেন্ট, নরওয়েন অ্যান্ড নর্থ কেপ কারেন্ট, ক্যানারি কারেন্ট, এগুলো সব আমরা নর্থ আটলান্টিক কারেন্টের মধ্যে পাচ্ছি। এবার একটু একটু করে জানা যাক, সব তো ডিটেলে বলা যায় না একটা এত বড় ভিডিওর মধ্যে, যদিও তোমরা একটু বইগুলো ফলো করলে হয়তো যদি মনে করো যে একটু ম্যাপ পয়েন্টিং করে করে করবে তাহলে এর থেকে ভালো কিছু হয় না। আচ্ছা, নর্থ ইকুয়েটোরিয়াল কাউন্টার কারেন্ট যেটা দিয়ে, এটা দিয়ে শুরু করছি। নর্থ ইকুয়েটোরিয়াল কাউন্টার কারেন্ট যেটা অরিজিনেট টু দ্য নর্থওয়ার্ড অফ দ্য কেপ ভার্দে আইল্যান্ড, কেপ ভার্দে আইল্যান্ড থেকে শুরু হচ্ছে এবং ফ্লোজ অলমোস্ট ওয়েস্ট, অর্থাৎ পুরো ওয়েস্টের দিকে ফ্লো করছে। অ্যাট অ্যান অ্যাভারেজ স্পিড অ্যাবাউট 0.7 নট, অর্থাৎ প্রায় 0.7 নটিক্যাল মাইলে কিন্তু এর ফ্লো। আমরা জানি জলভাগে যত কিছু প্রবাহিত মাত্রা সব নটিক্যাল মাইলে দেখানো হয়। নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট অ্যাট এ পয়েন্ট ওয়েস্ট অফ দ্য ইকুয়েটোরিয়াল কাউন্টার কারেন্ট, অর্থাৎ এই পয়েন্ট নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট কিন্তু আমরা নর্থ ইকুয়েটোরিয়াল যে কারেন্টটা দেখছি যদি কোনো পয়েন্টে দাঁড়ায় সেটা হচ্ছে ওয়েস্ট অফ দ্য ইকুয়েটোরিয়াল কাউন্টার কারেন্ট, এটা কিন্তু ইকুয়েটোরিয়াল কাউন্টার কারেন্টের পশ্চিম দিয়ে ফ্লো করবে। ইটস সেট টুয়ার্ড দ্য ওয়েস্ট অ্যান্ড দেন সামহোয়াট নর্থ অফ ওয়েস্ট, অর্থাৎ কিছু সময় এটা ওয়েস্টে, কিছু সময় এটা নর্থ অফ ওয়েস্ট, ফাইনালি অ্যারাইভিং দ্য ইয়াকুটান পেনিনসুলা। একদম শেষে কোথায় পৌঁছায়? ইয়াকুটান পেনিনসুলাতে নর্থ ইকুয়েটোরিয়াল কাউন্টার কারেন্ট এসে পৌঁছচ্ছে। এরপরে নর্থ ইকুয়েটোরিয়াল কাউন্টার কারেন্টের যদি ফ্লো দেখা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই রিজিয়নটা হচ্ছে আমাদের আফ্রিকান বেল্ট, তাই না? আর এই অঞ্চলটা হচ্ছে আমাদের সাউথ আমেরিকান পার্টের, সেখানে আমরা এই জোনটাতে শুধুমাত্র দেখতে পাচ্ছি নর্থ ইকুয়েটোরিয়াল কাউন্টার কারেন্টের প্রবাহ হচ্ছে। আচ্ছা দেখো, এরপরে গালফ স্ট্রিম কারেন্ট, যেটা আমি একটু আগে অনেকটা পার্ট পড়িয়েছি অলরেডি, একটুখানি দেখা যাক। গালফ স্ট্রিম ইজ সাউথ ইস্ট কোস্ট ফ্লোরিডা থেকে ফর্ম করছে। কোথা থেকে? সাউথ ইস্ট কোস্ট অফ ফ্লোরিডা। দিস কারেন্ট ইজ অগমেন্টেড বাই অ্যান্টিলিস কারেন্ট which flows along the north coast of পোর্তো রিকা। পোর্তো রিকা থেকে অ্যাটলান্টিস কারেন্টের সাথে মিশে যাচ্ছে। গালফ স্ট্রিম ফলোজ জেনারেলি অ্যালং দ্য ইস্ট কোস্ট অফ নর্থ আমেরিকা, এবং সেটা বেসিক্যালি নর্থ আমেরিকার পূর্ব ভাগ দিয়ে কিন্তু প্রবাহিত হয়। হোয়েন দ্য গালফ স্ট্রিম এনকাউন্টার দ্য কোল্ড ওয়াটার, যখন গালফ স্ট্রিম কোল্ড ওয়াটারের সাথে মেশে কোথাকার? ল্যাব্রাডর কারেন্টের সাথে, প্রিন্সিপালি ইন দ্য ভিসিনিটি অফ দ্য গ্র্যান্ড ব্যাঙ্ক, অর্থাৎ কোথায় মেশে? গ্র্যান্ড ব্যাঙ্ক। গ্র্যান্ড ব্যাঙ্কে কি হচ্ছে? ল্যাব্রাডর কারেন্ট প্রচুর হিমশৈল নিয়ে আসছে, গালফ স্ট্রিম সেটাকে গিয়ে গলিয়ে দিয়ে ওখানে একটা মগ্নচড়া বানিয়ে দিচ্ছে। তার ফলে এখানে কি হবে? অটোমেটিক্যালি প্রচুর পরিমাণ মৎস্যজীবীদের মানে মাছ ধরার জিনিস মানে মাছ প্রচুর আসবে, কারণ প্লাঙ্কটন তৈরি হচ্ছে। তার ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি নর্থ আটলান্টিকে এখানে কিন্তু প্রচুর পরিমাণ ব্যাঙ্ক তৈরি হচ্ছে, গ্র্যান্ড ব্যাঙ্ক, জর্জেস ব্যাঙ্ক, ডগার্স ব্যাঙ্ক, এগুলো তৈরি হচ্ছে। দেয়ার ইজ লিটিল মিক্সিং অফ দ্য ওয়াটার, এখানে মিক্সিং অফ ওয়াটার কিন্তু আমরা খুব কম দেখছি। গালফ স্ট্রিমের পরে দেখো, গালফ স্ট্রিমের ফ্লোটা একটু খেয়াল করো। আমরা গালফ স্ট্রিমের যদি ফ্লোটা দেখি, ও দেখো যেই আমাদের রিজিয়নটা ক্রস করলো, এ কিন্তু গরম এখানে ল্যাব্রাডর কারেন্টের সাথে ও মিশে গিয়ে এই অঞ্চলগুলোতে সব এক একটা মৎস্য মগ্নচড়া তৈরি করছে। তো এটা হচ্ছে আমাদের কানাডা রিজিয়ন, ঠিক ডান দিকে চলে যাচ্ছে। এরপরে আছে ফ্লোরিডা কারেন্ট। ফ্লোরিডা কারেন্টকে যদি আমরা ফলো করি তাহলে দেখা যাবে দ্য পার্ট অফ দ্য স্ট্রেট অফ ফ্লোরিডা সামটাইম কল্ড দ্য ফ্লোরিডা কারেন্ট, অর্থাৎ ফ্লোরিডার যে স্ট্রেট অর্থাৎ প্রণালী, স্ট্রেট মানে বাংলায় বাকে বলে প্রণালী, তো
ফ্লোরিডা প্রণালীতে আমরা ফ্লোরিডা কারেন্ট দেখতে পাচ্ছি এ ট্রিমেন্ডাস ভলিউম অফ ওয়াটার ফ্লো নর্থওয়ার্ড, এবং একটা বিশাল জলের প্রবাহ কিন্তু আমরা উত্তর দিকে প্রবাহিত হতে দেখছি। ইট ক্যান বি ডিস্টিংগুইশড বাই ইটস ডিপ ইন্ডিগো ব্লু কালার, প্রচণ্ড নীল, মানে ইন্ডিগো মানে হচ্ছে একদম মানে বলতে গেলে আমাদের যে নীল রং সেটাকে ইন্ডিগো বলি, মানে আমাদের যে নীল চাষ করা হতো সেই নীলের কথা বলছি। হ্যাঁ, সেই জন্য এখানে শার্পলি আমরা একটা আলাদা ডাল গ্রিনের সাথে মিশতে দেখি। সারাউন্ডিং রিজিয়নে ডাল গ্রিন, আর এটা হচ্ছে ব্লু গ্রিন, মানে একদম ইন্ডিগো গ্রিন, ইন্ডিগো ব্লু। তাহলে এই দুয়ের মিশ্রণে একটা অদ্ভুত মানে দুটো মনে হয় যেন ব্যালেন্স, মানে ডেন্সিটির অভাব, সেটা কিন্তু বোঝা যায়। ইট ইজ অ্যাকম্প্যানিড বাই ফ্রিকোয়েন্ট স্কোয়াল, প্রচুর পরিমাণ স্কোয়ালিং, আপওয়েলিং, এগুলো ফ্লোরিডা কারেন্টে দেখা যায়। দিস রিজিয়ন ইজ কল্ড ফ্লোরিডা কারেন্ট রিজিয়ন। এখানে দেখাই যাচ্ছে ফ্লোরিডা অঞ্চলের একটা অংশ নিচে নেমে এসছে, এখান দিয়ে আমাদের ফ্লোরিডা কারেন্ট ফ্লো করেছে। নেক্সট পার্ট ইজ ফ্লোরিডা কারেন্টের একটা অংশ ছোট্ট করে একটু বড় করে দেখানো। দেখো এখানে আমরা নর্থ আমেরিকার যে অঞ্চলটাকে দেখতে পাই, একদম একটা উপসাগরীয় রিজিয়ান, তার মধ্যে ছোট্ট একটা অঞ্চল ফ্লোরিডা অঞ্চল হিসেবে পরিচিত। এবং ফ্লোরিডা অঞ্চলে কিন্তু আমরা জানি প্রচণ্ড গরম অনুভব হয়, এবং ফ্লোরিডা অঞ্চলে প্রচুর পরিমাণ এখানে জলাভূমি রয়েছে, এবং এই ফ্লোরিডা অঞ্চলে তোমরা জানো হয়তো প্রচুর পরিমাণ যে উপগ্রহ স্যাটেলাইটগুলো লঞ্চ করা হয় সেই চ্যানেলগুলোও কিন্তু এখানে, হ্যাঁ, নর্থ আমেরিকার দক্ষিণ পূর্ব অঞ্চলে। আচ্ছা, এখানে প্রচুর কিন্তু হ্যারিকেনের প্রভাবও রয়েছে। আচ্ছা, এখানে এই জন্য গরম বাতাসটা এখানে আটকে থাকে, তার ফলে হ্যারিকেন সাইক্লোন তৈরি হয়। এরপরে যেটা আসছে ল্যাব্রাডর কারেন্ট। ল্যাব্রাডর কারেন্ট কন্টিনিউ অ্যালং দ্য ওয়েস্ট কোস্ট অফ গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ডের পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হচ্ছে থ্রু ডেভিস স্ট্রেট, ডেভিস প্রণালী, এবং ব্যাফিন বেতে গিয়ে পড়ছে। ব্যাফিন বে কোথায়? ওয়েস্ট গ্রিনল্যান্ড কারেন্ট, এবং জেনারেলি ফ্লোজ দ্য কোস্ট, অর্থাৎ পশ্চিমে আমরা গ্রিনল্যান্ডের পশ্চিমে ব্যাফিন বেকে দেখতে পাবো, এবং কার্ভিং ওয়েস্টওয়ার্ড অফ কেপ ইয়র্ক ফ্রম দ্য সাউদার্লি ফ্লোয়িং ল্যাব্রাডর কারেন্ট। ল্যাব্রাডর কারেন্ট তার মানে একদম গ্রিনল্যান্ডের পশ্চিম অঞ্চলে আমরা ল্যাব্রাডর অঞ্চল দিয়ে দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে এটা হচ্ছে গ্রিনল্যান্ড, এখান দিয়ে আমাদের কিন্তু ফ্লোটা ল্যাব্রাডর কারেন্ট হিসেবে নেমে আসছে। আচ্ছা, ওয়েস্ট গ্রিনল্যান্ড কারেন্ট যদি চলে আসি, তাহলে ওয়েস্ট গ্রিনল্যান্ড কারেন্টে গ্রিনল্যান্ডের পশ্চিম ভাগ দিয়ে, মানে ল্যাব্রাডরের পাশ দিয়ে কিন্তু এটা শার্পলি টু নর্থ ওয়েস্ট ফ্লোয়িং দ্য কোস্ট লাইন, অ্যাজ ইট ডাজ সো ইট বিকাম নোন অ্যাজ দ্য ওয়েস্ট গ্রিনল্যান্ড কারেন্ট। এবং এটা যেহেতু গ্রিনল্যান্ডের পশ্চিম দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটার নাম হয়ে যাচ্ছে ওয়েস্ট গ্রিনল্যান্ড কারেন্ট। বেসিক্যালি এটা কিন্তু একটা শীতল স্রোত হিসেবে আসছে। ইট ইজ ক্যারেক্টার চেঞ্জেস ফ্রম দ্যাট অফ অ্যান ইন্টেন্স ওয়েস্টার্ন বাউন্ডারি কারেন্ট উইকার ইস্টার্ন বাউন্ডারি কারেন্ট, অর্থাৎ ইন্টেন্স ওয়েস্টার্ন বাউন্ডারি থেকে ধীরে ধীরে ইস্টার্ন বাউন্ডারিতে ফর্ম করছে, এবং ধীরে ধীরে কিন্তু গতিও তার চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই দেখো এখানে ধীরে ধীরে ওয়েস্টার্ন থেকে আসছে, এবং এখানে এসে অন্য স্রোতের সাথে মিলে গিয়ে তার স্রোতের গতি পরিবর্তন ঘটছে। নর্থ আটলান্টিক কারেন্টে যদি চলে আসি, নর্থ আটলান্টিক কারেন্টে গালফ স্ট্রিম কন্টিনিউ ইস্টওয়ার্ডে মুভ করছে, এবং নর্থওয়ার্ড বিয়ন্ড দ্য গ্র্যান্ড ব্যাঙ্কের পাশ দিয়ে যাচ্ছে। জেনারেলি ওয়াইডেন দ্য ডিক্রিজ স্পিড কমে যায়, বিকাম ভাস্ট, বড় চওড়া হয়ে যায়, কারণ গতি সরু পথে প্রবাহিত হলে গতি বেশি থাকে, চওড়া হয়ে গেলে জায়গা বেশি পেলে গতি কমে যায়। মুভিং কারেন্ট নোন অ্যাজ দ্য নর্থ আটলান্টিক কারেন্ট ইন দ্য জেনারেলি ভিসিনিটি অফ দ্য প্রিভেলিং ওয়েস্টার্লির ফল এফেক্টও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। নর্থ আটলান্টিক কারেন্ট হচ্ছে, দেখো এখানে আমাদের কানাডার পার্শ্ববর্তী অঞ্চলটা এখানে রয়েছে, তোমরা এখানটা বুঝতে পারছো। এরপরে আসছে ইরমিনজার। ইরমিনজার একটা ছোট্ট কারেন্ট, এটার নামটাও একটা ইরমিনজার, ছোট্ট দ্বীপ অঞ্চল সাউথ অফ আইসল্যান্ড, এবং এই আইসল্যান্ডের ছোট্ট একটা ব্রাঞ্চ বলা যেতে পারে, ইরমিনজার কারেন্ট নামে পরিচিত। নরওয়ে কারেন্ট নামেও এর নাম পড়া যেতে পারে, হ্যাঁ, কারণ এর নরওয়ের সাথে মিশে যায়। দ্য ইরমিনজার কারেন্ট কার্ভস টুয়ার্ড দ্য নর্থ অ্যান্ড নর্থ ওয়েস্ট জয়েন দ্য ইস্ট গ্রিনল্যান্ড কারেন্ট সাউথ ওয়েস্ট অফ আইসল্যান্ড। আইসল্যান্ডের দক্ষিণ পশ্চিম ভাগে গিয়ে কিন্তু এ মিশে ইরমিনজার কারেন্ট শেষ হয়ে যাচ্ছে। ইরমিনজার কারেন্ট হচ্ছে আইসল্যান্ড, এই যে এই অঞ্চলটা হচ্ছে ইরমিনজার কারেন্টের প্রবাহ পথ। ওকে, নেক্সট হচ্ছে নরওয়েন অ্যান্ড নর্থ কেপ কারেন্ট, যেটা আমরা বলতে পারি সেটা কি হচ্ছে, দেখো নরওয়ে কারেন্ট কন্টিনিউ ইন নর্থ ইস্টার্লি ডিরেকশন অ্যালং দ্য কোস্ট অফ নরওয়ে। নরওয়ের একদম পূর্ব ভাগ দিয়ে যাচ্ছে। পার্ট অফ নর্থ কেপ কারেন্ট রাউন্ড নর্থ কেপ ইনটু দ্য ব্যারেন্ট সিতে গিয়ে মিশছে। আদার পার্ট কার্ভ টুয়ার্ড দ্য নর্থ অ্যান্ড বিকাম নোন অ্যাজ দ্য স্পিটসবার্জেন কারেন্ট, অর্থাৎ নরওয়েন কারেন্ট শেষে নাম কি হয়ে যাচ্ছে, স্পিটসবার্জেন কারেন্ট, এবং এও কিন্তু একটা শীতল কারেন্টের রূপ বলা যেতে পারে। নরওয়েন কারেন্টের ঠিক এই অঞ্চলটা হচ্ছে আমাদের নরওয়ে, এবং তার পার্শ্ববর্তী নরওয়েন এবং নর্থ কেপ কারেন্ট নামে পরিচিত। নর্থ আটলান্টিক ড্রিফট কারেন্টও কিন্তু সেমভাবে আমরা দেখতে পাচ্ছি।
এরপরে আছে ক্যানারি কারেন্ট, ক্যানারি আইল্যান্ড হোয়ার ইট কন্টিনিউ অ্যাজ দ্য ক্যানারি কারেন্ট, ভিসিনিটি অফ কেপ ভার্দে আইল্যান্ড, দিস কারেন্ট ডিভাইড পার্ট অফ কার্ভিং টুয়ার্ড দ্য ওয়েস্ট অফ হেল ফ্রম দ্য নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্ট। এখানে অস্ট্রেলিয়াতে আমাদের আফ্রিকাতে যখনই ঢুকছে এই ইকুয়েটোরিয়াল রিজিয়ান দিয়ে এর নাম হয়ে যাচ্ছে ক্যানারি অঞ্চলের জন্য এর নাম হয়ে যাচ্ছে ক্যানারি কারেন্ট। ওকে, এইবারে চলে আসছি সাউথ আটলান্টিক কারেন্ট। সাউথ আটলান্টিক কারেন্টকে আমরা 7টা ভাগে ভাগ করেছি। সাউথ ইকুয়েটোরিয়াল সিস্টেম কারেন্ট, ব্রাজিল কারেন্ট, গিনি কারেন্ট, বেঙ্গুয়েলা কারেন্ট, মালভাইন্স কারেন্ট বা মালভিনাস কারেন্ট, সাউথ আটলান্টিক কারেন্ট এবং আগুলহাস কারেন্ট। সাউথ ইকুয়েটোরিয়াল সিস্টেম কারেন্ট যেটা সিস কারেন্ট, সেটা দেখা যাচ্ছে পুরো একদম ইকুয়েটোরিয়াল বেল্টে একদম উষ্ণ রিজিয়ান ফরমেশন, ইয়েলো বাউন্ডারি দেখা যাচ্ছে, কারণ এটা প্রচণ্ড পরিমাণ একটা উষ্ণ স্রোত এবং এখানে আমরা আফ্রিকা এবং আমেরিকা, দক্ষিণ আমেরিকার পার্টকে দেখতে পাচ্ছি কানেক্ট হতে। সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্টের পরে যেটা আসছে ব্রাজিল কারেন্ট, ব্রাজিলের পশ্চিম পার্ট, সেই কারণে এর নাম ব্রাজিল। দ্যাট ব্রাঞ্চ অফ দ্য সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট হুইচ কার্ভস টুয়ার্ডস দ্য সাউথ অফ দ্য ইস্ট কোস্ট অফ সাউথ আমেরিকা, সাউথ আমেরিকার ইস্ট কোস্ট পূর্বভাগে এসে মিট করছে এবং ফলোস দ্য কোস্ট অ্যাজ দ্য হাইলি স্যালাইন ব্রাজিল কারেন্ট। প্রচণ্ড ব্রাজিল কারেন্টের এই অঞ্চলটা এমনিতেই গরম, আর গরম হলে লবণতার মাত্রা প্রচণ্ড হাই হবে এটা মনে করা হয়। ব্রাজিল কারেন্ট এই কারণে আমরা টেম্পারেচার বেশিও দেখছি এবং তার সাথে আমরা ব্রাজিলের এই অঞ্চলটাতে দেখতে পাচ্ছি, ব্রাজিল অঞ্চলে দক্ষিণ আমেরিকার পূর্বভাগে ব্রাজিল কারেন্ট দেখতে পাচ্ছি, যেটা উষ্ণ এবং তার সাথে প্রচণ্ড পরিমাণ লবণতাও বেশি। ওকে, আচ্ছা, গিনি কারেন্ট, দিস কারেন্ট ফলো দ্য ওয়েস্ট কোস্ট অফ দ্য আফ্রিকার পশ্চিম উপকূলে আমরা গালফ গিনিকে দেখতে পাচ্ছি, সেই কারণে একে গিনি কারেন্টও বলা হয়। গিনি কারেন্টের ফরমেশন যে আফ্রিকার একদম ছোট্ট স্রোত এটা, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি গিনি কারেন্ট। তারপরে আছে বেঙ্গুয়েলা, ইস্টওয়ার্ড টু এ পয়েন্ট ওয়েস্ট অফ কেপ অফ গুড হোপ। কেপ অফ গুড হোপ মানে যেখানে উত্তমাশা অন্তরীপ বলা হয়, সেটা বেঙ্গুয়েলা কারেন্টের ফরমেশন। এই অঞ্চলটা এসে আফ্রিকার পশ্চিম অংশ দিয়ে ঢুকছে, এটা হচ্ছে বেঙ্গুয়েলা ফরমেশন। দিস রিজিয়ান ইজ বেঙ্গুয়েলা ফরমেশন। ওকে, আচ্ছা, সাউথ আটলান্টিক কারেন্ট যদি চলে আসি, একদম আফ্রিকার দেখা যাচ্ছে, এই হচ্ছে আটলান্টিক কারেন্ট, এটা দক্ষিণের একদম নির্দিষ্ট অঞ্চল, সেই কারণে একে সাউথ আটলান্টিক বলা হচ্ছে। আগুলহাস কারেন্ট আফ্রিকার একদম পূর্বভাগ দিয়ে প্রবাহিত হচ্ছে, আগুলহাস একটা ছোট্ট দ্বীপ আছে, সেই কারণে এর নাম হয়ে যাচ্ছে আগুলহাস কারেন্ট। তো এই হচ্ছে মেন আমাদের আটলান্টিক ওশিয়ান কারেন্ট। এখানে আমরা আগুলহাস কারেন্ট থেকেই এটাকে শেষ করছি। এরপরে ইন্ডিয়ান ওশিয়ানে যদি চলে আসি, ইন্ডিয়ান ওশিয়ান সিস্টেমটা একটু মানে অন্যরকম। ইন্ডিয়ান ওশিয়ানের ক্ষেত্রে আমরা যেহেতু বছরে দুরকম বায়ুপ্রবাহ দেখি, সাউথ ওয়েস্ট মনসুন এবং নর্থ ইস্ট মনসুন, তার ফলে এখানে দেখা যাচ্ছে বায়ুপ্রবাহের মধ্যেও প্রবাহের জন্য আমরা নর্থ ইস্ট মনসুন কারেন্ট যেটা উষ্ণ, সেটা এখানে দেখা যাচ্ছে কি ব্লো ফ্রম ল্যান্ড টু দ্য ইস্ট ওশিয়ান, অর্থাৎ এই সময় কি হচ্ছে নর্থ ইস্ট মৌসুমী বায়ু আমাদের স্থলভাগ থেকে যেহেতু নেমে আসছে, সেই কারণে এখান থেকে নর্থ ইস্ট মনসুন কারণ উল্টো পথে, অর্থাৎ স্থলভাগের বায়ু যেহেতু জলভাগকে প্রভাবিত করছে, সেই কারণে এই ফ্লোকে আমরা দেখছি ওয়েস্টওয়ার্ড ব্লোয়িং আর প্রডিউস কারেন্ট বিটুইন আন্দামান অ্যান্ড সোমালি, আন্দামান এবং সোমালির মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা ফ্লো হচ্ছে ব্লো ফ্রম ল্যান্ড টু দ্য ওশিয়ান ডিউরিং উইন্টার সিজন। উইন্টার সিজনে কিন্তু এ প্রবাহিত হচ্ছে, সিজনটা উইন্টার কিন্তু নেচার কিন্তু ওয়ার্ম। ওকে, ইন্ডিয়ান কাউন্টার কারেন্ট একটা উল্টো দিকে প্রবাহ আমরা দেখতে পাচ্ছি। ইন্ডিয়ান কাউন্টার কারেন্ট ইজ অরিজিনেটেড ডিউরিং উইন্টার সিজন নর্দার্ন হেমিস্ফিয়ারে, অর্থাৎ শীতকালে এর প্রবাহিত আরেকটা কারেন্ট দেখা যাচ্ছে। দিস কারেন্ট ফ্লোজ ইন ইস্টার্লি ডাইরেকশন বিটুইন 2 ডিগ্রি টু 8 ডিগ্রি ল্যাটিটিউড ফ্রম জাঞ্জিবার টু সুমাত্রা এবং জাঞ্জিবারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এই অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান কাউন্টার কারেন্টের ফরমেশন হচ্ছে। নেক্সট যে ফরমেশনটা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান কাউন্টার কারেন্টের পর, মানে এটাও ওয়ার্ম কারেন্ট কারণ ইকুয়েটোরিয়াল রিজিয়নে ফরমেশন। নেক্সট হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন কারেন্ট, এটাও কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহিত কারেন্ট, এটাও কিন্তু একটা ওয়ার্ম কারেন্ট ডিউরিং সামার সিজন, অর্থাৎ শুধুমাত্র গ্রীষ্মকালে এর প্রবাহ উল্টো পথে প্রবাহিত, দেখো গতি ঘুরে গেছে, তার ফলে এই জন্য ডাইরেকশন ফ্রম সাউথ ওয়েস্ট টু নর্থ ইস্ট ডাইরেকশনে এটা প্রবাহিত হচ্ছে এবং এই প্রবাহ কিন্তু আমরা সারা বছর দেখতে পারবো না। ওকে, নেক্সট হচ্ছে ইন্ডিয়ান সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট, এটাও ওয়ার্ম কারেন্ট, ম্যাক্সিমামটাই ওয়ার্ম কারেন্ট কারণ এটা পুরোটাই ইকুয়েটোরিয়াল রিজিয়নের কাছ দিয়ে যাচ্ছে। ফ্লোজ ফ্রম ইস্ট টু ওয়েস্ট বিটুইন 10 ডিগ্রি অ্যান্ড 15 ডিগ্রি সাউথ ল্যাটিটিউড ফ্রম অস্ট্রেলিয়া কোস্ট টু আফ্রিকান কোস্ট, অর্থাৎ অস্ট্রেলিয়া উপকূল থেকে আমরা আফ্রিকা উপকূলে যে কারেন্টটা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে ইন্ডিয়ান সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট। অবস্ট্রাক্টেড বাই মাদাগাস্কার, দিস কারেন্ট ইজ ডিভাইডেড ইন্টু মেনি ব্রাঞ্চেস, অনেকগুলো ভাগে কিন্তু ভাগ হয়। তাহলে কোন কারেন্ট ভাগ করে? ইন্ডিয়ান সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট অনেকগুলো ভাগে ভাগ হয়। একটা
মোজাম্বিক কারেন্ট পাওয়া গেছে, এটাও কিন্তু উষ্ণ মোজাম্বিক কারেন্ট। মোজাম্বিক আমাদের মাদাগাস্কার উপরের অংশে ছোট ছোট দ্বীপ, যেখানে ওয়ান ব্রাঞ্চ অফ সাউদার্ন ইন্ডিয়ান ইকুয়েটোরিয়াল কারেন্ট, এটা সাউদার্ন ইন্ডিয়ান ইকুয়েটোরিয়াল কারেন্টের পার্ট, মুভ সাউথওয়ার্ড থ্রু মোজাম্বিক চ্যানেল, মোজাম্বিক চ্যানেল দিয়ে ফ্লো হচ্ছে। জয়েন্ট আগুলহাস কারেন্ট, একটু আগে আমরা আটলান্টিকে পড়লাম আগুলহাস, সেখানে গিয়ে মিট করছে। এই আগুলহাসকে কিন্তু অনেক সময় ইন্ডিয়ান ওশিয়ানেও পড়ানো হয়। নেক্সট হচ্ছে মাদাগাস্কার কারেন্ট। মাদাগাস্কার হচ্ছে এই মোজাম্বিক কারেন্টের পূর্বভাগের অংশ, বলা যেতে পারে এই অংশটা হচ্ছে মাদাগাস্কারের পার্টের মধ্যে পড়ছে, যেখানে আমরা পাচ্ছি কি দিস কারেন্ট ফ্লোজ নর্থওয়ার্ড নিয়ার দ্য ওয়েস্টার্ন কোস্ট অফ মাদাগাস্কার। দেখো দিস রিজিয়ান, এই অঞ্চল দিয়ে ঢুকছে। ইজ দ্য কারেন্ট হুইচ সেইলার ক্যান এমপ্লয় অন ট্রিপস ফ্রম সাউদার্ন আফ্রিকা টু ইন্ডিয়া। এবং এই স্রোতটাতে ভর করেই প্রাচীনকালে কিন্তু মানে সেইলাররা ইন্ডিয়াতে আসতো, মানে আফ্রিকা থেকে ইন্ডিয়া বা ইন্ডিয়া থেকে আফ্রিকাতে তারা সেল করতো। আগুলহাস কারেন্ট, যেটা একটু আগে পড়াচ্ছিলাম আটলান্টিকে, সেটা এখানেও আমরা পাচ্ছি। কি হচ্ছে দেখো, দিস কারেন্ট ইজ দ্য ওয়েস্টার্ন বাউন্ডারি কারেন্ট অফ সাউথ ওয়েস্ট ইন্ডিয়ান ওশিয়ান, ইট ফ্লোজ ডাউন ইস্ট কোস্ট অফ আফ্রিকা, 27 ডিগ্রি সাউথ থেকে 40 ডিগ্রি সাউথের মধ্যে পাওয়া যাচ্ছে। ইট ইজ ন্যারো, সুইফট অ্যান্ড স্ট্রং, প্রচণ্ড শক্তিশালী আগুলহাস। ইট ইজ দ্য লার্জেস্ট ওয়েস্টার্ন বাউন্ডারি কারেন্ট ইন ওয়ার্ল্ড ওশিয়ান। সব থেকে ওয়েস্টার্ন বাউন্ডারি, সব থেকে স্ট্রং, লার্জেস্ট, সব থেকে বড় ওয়েস্টার্ন বাউন্ডারি কারেন্টের নাম কি? আগুলহাস কারেন্ট। ওকে, এটাও কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে। ওয়েস্ট উইন্ড ড্রিফট, এটা একমাত্র যেটাকে আমরা কোল্ড পাচ্ছি, প্রডিউস ডিউ টু ইস্টওয়ার্ড ব্লোয়িং ওয়েস্টার্লি রোডিং 40, কোথায় তৈরি হয়? ওয়েস্ট উইন্ড ড্রিফট, এর ফলে আমরা দেখতে পাচ্ছি গর্জনশীল চল্লিশা তৈরি হচ্ছে। বাইফার্কেট ইন্টু টু ব্রাঞ্চ নিয়ার 110 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউড, আমরা 110 ডিগ্রি দ্রাঘিমার উপর একে বাইফার্কেট হতে দেখছি দুটো ভাগে। ওয়ান ব্রাঞ্চ টার্ন নর্থওয়ার্ড, ফ্লোজ অ্যাজ ওয়েস্ট অস্ট্রেলিয়া কোল্ড কারেন্ট, এবং মার্জেস উইথ সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট নিয়ার 100 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউড। দুটো ভাগে ভাগ হচ্ছে 110-এ, 100 ডিগ্রি ইস্ট লঙ্গিটিউডে এসে ওয়েস্ট অস্ট্রেলিয়াতে আবার মিট করছে। সেকেন্ড ব্রাঞ্চ ওয়েস্ট উইন্ড ড্রিফট নামে সাউথওয়ার্ডে ব্যাক করে বেরিয়ে যাচ্ছে। তো কারেন্ট অফ দি ইন্ডিয়ান ওশিয়ান আমরা বুঝলাম, সেখানে এই জিনিসগুলোকে আমরা পাচ্ছি। সাউথ ওয়েস্ট মনসুন, ইন্ডিয়ান সাউথ ইকুয়েটোরিয়াল, মোজাম্বিক কারেন্ট, মাদাগাস্কার কারেন্ট, আগুলহাস, ওয়েস্ট উইন্ড ড্রিফট, এগুলো আমরা পেলাম। তাহলে এটুকু আশা করি বোঝা গেল তোমাদের ওশিয়ান কারেন্ট থেকে। এবার আসছি মেজর যে পোর্শন থেকে প্রশ্ন আসে, সেটার নাম হচ্ছে ওশিয়ান ডিপোজিটস, অর্থাৎ সমুদ্রের মধ্যে কি কি সঞ্চয় আমরা পাচ্ছি। দেখা যাচ্ছে ওশিয়ানের মধ্যে বিশেষ করে যদি অনেক রকম ক্লাসিফিকেশান আছে, আমি ছোট করে একটা মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি, আরও অনেক ক্লাসিফিকেশান আছে। কোনো কোনো বইতে অন দ্য বেসিস অফ ডেপথ আছে, ডেপথের উপর বিভেদ করা যায়, সেটা হচ্ছে যদি গভীর সমুদ্র এবং ইয়ের উপর বেস করা হয়, মানে সমুদ্রের গভীরতা অনুযায়ী, তাহলে একটা ডিপ সি ডিপোজিট পাবো, একটা শ্যালো সি ডিপোজিট পাবো। গভীর সমুদ্র বলতে কি, যেটা 100 ফ্যাদমের থেকে বিলো 100 ফ্যাদম, মানে 100 ফ্যাদমের গভীরে, বিলো 100 ফ্যাদম সেটা হচ্ছে ডেপথ, আর শ্যালো হচ্ছে বিটুইন লো টাইড অ্যান্ড 100 ফ্যাদম। ওকে, বিলো 100 ফ্যাদম এর নিচে। এর মধ্যে কি হচ্ছে, পিলেজিক এবং টেরেজেনাস, দু ধরনের। পিলেজিক মানে কি? পিলেজিক মানে হচ্ছে যেমন একটা রেড ক্লে, পিলেজিক মানে হচ্ছে যেগুলো সব পিলেজিক বিভিন্ন ধরনের প্রাণী সঞ্চয়ের ফলে তৈরি হয়েছে, এক্স্যাক্টলি সেগুলো হচ্ছে রেড ক্লে, রেডিওলারিয়ান, ডায়াটোম, গ্লোবেজারিনা, হ্যাঁ, টেরাপোডুস, এগুলো সব উচ ফর্মেশন করে, উচ ফর্মেশন নেয়। টেরিজেনাস ডিপোজিট যেগুলো, অর্থাৎ টেরেনের কাছে যেগুলো, সেগুলো হচ্ছে ব্লু মাড, গ্রিন মাড, রেড মাড, কোরাল মাড, ভলকানিক মাড। দেখো এগুলোকে সব মাড বলা হচ্ছে। তাহলে পিলেজিক ডিপোজিট হচ্ছে দেখো সব উজের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে এগুলো সব প্রচণ্ড পলল সমৃদ্ধ, প্রচণ্ড রকম সূক্ষ্ম। মাডগুলো হচ্ছে কাদা সমৃদ্ধ। এরপরে শ্যালো সি ডিপোজিট যেগুলো 100 ফ্যাদমের উপরে, সেগুলো গ্র্যাভেল, স্যান্ড, মাড, এগুলোর ফর্মেশন এখানে 3 ধরন পাওয়া যাচ্ছে। আর লিটোরাল ডিপোজিট যেটা হচ্ছে হাই টাইড আর লো টাইড অঞ্চলে পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে গ্র্যাভেল, একটা স্যান্ড এবং একটা মাড, এই 3 ধরনের। এটা শ্যালো সিতেও যা পাবো, আমরা লিটোরাল ডিপোজিটেও তাই পাবো। ওকে, এই একটা ফর্মেশন আমরা পাচ্ছি। এরপরে আরও কিছু ক্লাসিফিকেশান পাওয়া যায়, যেমন আমরা টেরিজেনাস সেডিমেন্ট এবং গ্লোবেজেরিনা সেডিমেন্ট বা আইজেনাস সেডিমেন্টস, এই দুই ভাগেও আমরা সিফ্লোর সেডিমেন্টকে ভাগ করে, যেটা কিন্তু আমরা টেরিজেনাস সেডিমেন্টে পেলাম এখানে, টেরিজেনাস সেডিমেন্ট। আর একটা হচ্ছে যেটা আমরা পাচ্ছি বায়োজেনাস সেডিমেন্ট। এই দু ধরন হচ্ছে নেচারের উপর বেস করে, কত ধরনের নেচার পাচ্ছি।
তো এই ধরনের বায়োজেনাস সেডিমেন্টের রেফারেন্সে আমরা তার টাইপকে যদি দেখি তাহলে 3 ধরনের পাওয়া যায়, একটা ক্যালসেরিয়াস অর্থাৎ ক্যালসিয়াম সমৃদ্ধ, একটা সিলেসিয়াস মানে সিলিকা সমৃদ্ধ, আর একটা হচ্ছে ফসফেট মেটেরিয়াল যেটা ফসফেট সমৃদ্ধ। তাহলে ক্যালসেরিয়াস সমৃদ্ধ যেটা মানে হচ্ছে মাইক্রোস্কোপিক অর্গানিজম যেগুলো সবই ক্যালসিয়াম বা চুন সমৃদ্ধ। সিলিসিয়াস মানে বালি সমৃদ্ধ মানে স্কেলিটান, রেডিওলারিয়ান, ডায়াটম এগুলো সব হচ্ছে স্কেলিটান সিলিসিয়াস। আর ফসফেট রিচ মানে যেগুলো হচ্ছে যেরকম বিভিন্ন বোন, টিথ, স্কেল এগুলো বিভিন্ন প্রাণীদের যখন ডিপোজিট পাওয়া যাচ্ছে সেগুলো বায়োজেনাস সেডিমেন্টের মধ্যে পাওয়া যাচ্ছে। আরেকটা যেটা নেচারের উপর বেস করে করা যায় সেটা হচ্ছে হাইড্রোজেনাস সেডিমেন্ট, যেমন ম্যাঙ্গানিজ নডিউল, ক্যালসিয়াম কার্বনেট, মেটাল সালফাইড, ইভাপোরাইট, বিভিন্ন যে ছোট ছোট বিষয়গুলো যেগুলো পড়ে থাকছে খনিজ মেটেরিয়াল হিসেবেও সেগুলো হচ্ছে হাইড্রোজেনাস সেডিমেন্টের মধ্যে পড়ছে। On the basis of location, self deposit, pelagic deposit, general classification, terragenous, neritic deposit আর একটা যেটা shallow water, deep water, pelagic deposit, এরকম নানা রকম ভাগ কিন্তু আমরা পেয়ে থাকি। ওশিয়ান ডিপোজিটকে যদি আমরা ডিস্ট্রিবিউশন করি তাহলে 4 ধরনের ডিপোজিটের লোকেশন আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ওশিয়ান ডিপোজিট যদি ভার্টিক্যালি ডিপোজিটেড হয়, রিজিওনাল ডিস্ট্রিবিউশন যদি ওশিয়ান ওয়াইজ অর্থাৎ আমরা বিভিন্ন অঞ্চল ভিত্তিতে করে থাকি, মেরিন প্রভিন্স ওয়াইজ অর্থাৎ কোন ধরনের ওশিয়ান ডিপোজিট কোন অঞ্চলে কোন ধরনের কন্টিনেন্ট, কোন ধরনের ডিপসি, কী ধরনের মেরিন প্রভিন্স অঞ্চল রয়েছে আমরা অর্থাৎ আমরা এই যে কন্টিনেন্টাল সেলফ না স্লোপ না রাইজ এই অনুযায়ী ক্লাসিফাই করে তার ডিপোজিট দেখি, সেটা মেরিন প্রভিন্স ওয়াইজ। আর এটা হচ্ছে সেডিমেন্ট ওয়াইজ অর্থাৎ সাচ অ্যাজ টেরিজেনাস ডিপোজিট, পিলেজিক ডিপোজিট অর্থাৎ কী ধরনের সেডিমেন্টের নেচার, এই অনুযায়ী কিন্তু ওশিয়ান ডিপোজিটস থেকে আমরা ভাগ করতে পারি। এরপরে আসছে সেডিমেন্ট ওয়াইজ ডিস্ট্রিবিউশন, যেটা আমি একটু আগেই বললাম যে টেরিজেনাস যেটা হচ্ছে টেরেনের লিটোরাল, শ্যালো ওয়াটার না ডিপ ওয়াটার, এইভাবেও কিন্তু আমরা টেরিজেনাস ডিপোজিটকে করে থাকি। লিটোরাল ডিপোজিট হচ্ছে কন্টিনেন্টাল সেলফের মধ্যে অর্থাৎ 100 ফ্যাদম গভীরতার মধ্যে যে ডিপোজিটগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে লিটোরাল ডিপোজিট, বিশেষ করে গ্র্যাভেল, স্যান্ড, সিল্ট, ক্লে, মাড এগুলো ফরমেশন নিচ্ছে। শ্যালো ওয়াটার ডিপোজিট যেগুলো সেগুলো 100 ফ্যাদম থেকে লো টাইড ওয়াটার রিজিয়নের মধ্যে পাচ্ছি এবং বেসিক্যালি বিভিন্ন সেডিমেন্ট, স্লাম্পিং, ল্যান্ডস্লাইড, আন্ডার ওয়াটার বিভিন্ন যে স্ট্রং ফরমেশনগুলো নিচ্ছে সেগুলো এখানে ডিপোজিট হচ্ছে। ডিপ ওয়াটার ডিপোজিটের মধ্যে বিলো দ্য ডেপথ অফ 100 ফ্যাদম, 100 ফ্যাদমের গভীরে যদি চলে যাই সেক্ষেত্রে আমরা ডিপ ওয়াটার সেডিমেন্ট ফরমেশন নিচ্ছি। এটা আমি অলরেডি ছকের মধ্যে বলেছিলাম, তাও আরেকবার বলে দিলাম। এবার এই ডিস্ট্রিবিউশন যদি দেখা যায় তাহলে দেখা যায় যে রেড ক্লে কনস্টিটিউট পৃথিবীর, যদি আমরা সমুদ্রের বিভিন্ন ডিপোজিটগুলোকে দেখি তাহলে দেখা যাবে যে রেড ক্লে কনস্টিটিউট 31.1% অফ টোটাল ওশিয়ান ডিপোজিট, অর্থাৎ লাল কাদা পৃথিবীর 31.1 মানে বিশাল অঞ্চল কিন্তু আমরা লাল কাদাই পাবো। পিলেজিক ডিপোজিট মেরিনের মধ্যে যদি তাই আমরা যাই সেখানে প্রায় 75.5% আমরা ওশিয়ান এরিয়ায় পাবো কি পিলেজিক ডিপোজিট। তার মানে সব থেকে বেশি পাওয়া যাবে কাকে? পিলেজিক ডিপোজিটকে। এটাও কিন্তু তোমরা জেনে রাখো এবং এটা মার্কিং করে রাখো। নেক্সট হচ্ছে ওশিয়ান ডিপোজিটসের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে মেরিন যদি রিসোর্স রেফারেন্সে অর্থাৎ সম্পদের রেফারেন্সে চলে আসি সেক্ষেত্রে কি কি সম্পদ আমরা পেয়ে থাকি? 3 ধরনের সম্পদ আমরা সমুদ্র থেকে পেয়ে থাকি। একটা সম্পদের নাম মেরিন মিনারেল রিসোর্স, অর্থাৎ সমুদ্রের মধ্যে কি ধরনের মিনারেল খনিজ পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে এনার্জি, কি ধরনের শক্তি পাওয়া যাচ্ছে এবং কি ধরনের খাদ্য বস্তু পাওয়া যাচ্ছে। এই 3 ধরনের রেফারেন্সে আমরা রিসোর্সকে যদি দেখি তাহলে মিনারেল রিসোর্সের রেফারেন্সে আমরা ডিজলভ মিনারেল এবং কিছু অর্গানাইজড মিনারেল আমরা দেখতে পাই। মেরিন মিনারেল রিসোর্স আইদার ডিজলভড অর সি ওয়াটারের মধ্যে যে অবস্থান সেখানে আমরা দেখতে পাচ্ছি। মিনারেল মাইন দ্য রিসোর্স ক্যান বি ফার্দার ক্লাসিফাইড ইন্টু 5 গ্রুপ, 5টা গ্রুপে আমরা পাই। কনস্ট্রাকশন মিনারেল, ইনক্লুডিং স্যান্ড, গ্র্যাভেল, আদার হাই বাল্ক মেটেরিয়াল, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, মেরিন মিনারেলের পরে মেটালিক মেটেরিয়াল আছে, গোল্ড, প্ল্যাটিনিয়াম, টিন, টাইটানিয়াম, রেয়ার আর্থ, এগুলো তো রয়েছে। মেটালিফেরাস অক্সাইড, হ্যাঁ, ম্যাঙ্গানিজ, কপার, নিকেল, কোবাল্ট, মেটালিফেরাস সালফাইড যেরকম কপার, লেড, জিঙ্ক, ক্রোমিয়াম, গোল্ড, এগুলো রয়েছে। পেট্রোলিয়াম ওয়ান অফ দেম, ন্যাচারালি অকারিং যে কার্বন ব্যাংক বলা যেতে পারে, সেটা কিন্তু আমরা সমুদ্রের জলে প্রচুর পরিমাণ জিওলজিক ফরমেশনের সময় আমাদের ভারতবর্ষে প্রচুর পরিমাণের হাইড্রোকার্বনের সঞ্চয় পাওয়া গেছে, হ্যাঁ, অর্গানিক কম্পাউন্ড হিসেবে, সেটাও কিন্তু আমরা পেট্রোলিয়ামের মাধ্যমে দেখতে পাচ্ছি। পেট্রোলিয়াম কিন্তু কোথায় কোথায় পাওয়া যায় সেটা একটা ডায়াগ্রাম আমি দেখিয়েছি। নেক্সট হচ্ছে ম্যাঙ্গানিজ নোডিউল, দেখা যাচ্ছে কি ম্যাঙ্গানিজ নোডিউল অলসো কল পলিমেটালিক নোডিউল। পলিমেটালিক নোডিউল কাকে বলা হচ্ছে? ম্যাঙ্গানিজ নোডিউলকে। ওকে, যেটার মধ্যে নিকেল, কোবাল্ট, কপার এগুলো থাকছে।
এবং বটম ফর্ম, তার মানে ম্যাঙ্গানিজ নোডিউলের মধ্যে কি থাকছে মেটেরিয়াল, নিকেল, কোবাল্ট এবং কপার। ওকে, কনসেন্ট্রিক লেয়ার ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইড অ্যারাউন্ড এ কোর অবস্থান করছে। কেমিক্যাল এলিমেন্ট পার্টিসিপেট সি ওয়াটার অর অরিজিনেট ইন দ্য পোর আন্ডারলাইং সেডিমেন্টের মধ্যে এর কিন্তু অবস্থান দেখা যাচ্ছে। ম্যাঙ্গানিজ নোডিউলের পরে ভলকানিক ম্যাসিভ সালফাইড আছে, প্রচুর সালফাইড বেরিয়ে আসে, বিশেষ করে ভলকানিক ম্যাসিভ সালফাইডকে আমরা ভিএমএস বলে থাকি। এটাও কিন্তু আমরা সমুদ্রের জলে সালফাইডের অবস্থান দেখতে পাচ্ছি। মিথেন হাইড্রেট, প্রচুর পরিমাণ হাইড্রেটেড অবস্থান ন্যাচারাল গ্যাস হিসেবে আমরা পাচ্ছি। মেরিন এনার্জি রিসোর্সের মধ্যে আমরা টাইডাল এনার্জি, ওয়েভ এনার্জি এবং উইন্ড এনার্জি, যেখান থেকে প্রচুর পরিমাণ ইলেকট্রিসিটি জেনারেট করতে পারছি। সেখানে টাইডাল এনার্জি হিসেবে বিভিন্ন টাইডাল স্টেশন তৈরি করা হয়েছে, যেখানে যেমন সিওয়া লেক টাইডাল পাওয়ার স্টেশন সাউথ কোরিয়া, যেখানে 254 মেগাওয়াট প্রত্যেক বছর উৎপাদন করা হচ্ছে। লা রান্স টাইডাল পাওয়ার প্ল্যান্ট ফ্রান্সে 240 মেগাওয়াট। সোয়েন্সিয়া বে টাইডাল লেগুন ইউনাইটেড কিংডমে 240 মেগাওয়াট। মেগিন টাইডাল এনার্জি প্রজেক্ট স্কটল্যান্ড 86 মেগাওয়াট। এরকম কিন্তু বিভিন্ন মেগাওয়াটে টাইডাল এনার্জি ফরমেশনে পাচ্ছি। এইভাবে টাইডাল এনার্জি সমুদ্রের জলে এরকম ফেলে দেওয়া হয়, যেটা এরকম টারবাইন ঘোরে এবং সেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হয়ে স্টেশনে চলে যাচ্ছে। ওয়েভ এনার্জি, সমুদ্রের জলে ওয়েভ তরঙ্গকে কাজে লাগিয়ে বিভিন্ন সময় অফশোর উইন্ড এনার্জি এবং অনশোর উইন্ড এনার্জি তৈরি করা হয়, যেখান থেকে আমরা আবার কিন্তু ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি। এখানে অফশোর উইন্ড এনার্জি বলতে সমুদ্রের জলের মধ্যে বিভিন্ন টারবাইনকে সেট করা হয়, বায়বো কল যাকে বলা হয়, এবং এটা বায়ু বিদ্যুৎ কিন্তু জলের উপর। ওকে, সেটা কিন্তু ফরমেশন নিচ্ছে। মেরিন ফুড রিসোর্স প্রচুর পরিমাণে, জাপান প্রচুর পরিমাণ মেরিন ফুড রিসোর্সের মধ্যে আমরা পেয়ে থাকি, যেমন স্কুইড, তারপরে মোলাস্কাস, ক্রাস্টাসিয়াস, ক্র্যাব, শ্রিম্প, লবস্টার। মোলাস্কাসের মধ্যে বিভিন্ন মাসেলস, ক্ল্যাম্পস, স্কুইড, অক্টোপাস, অয়েস্টার, এগুলো সব কিন্তু বিভিন্ন ফিশারি হাইলি ইউজফুল সোর্স হিউম্যান নিউট্রিশন হিসেবে ইউজ হচ্ছে। মেরিন রিসোর্সের মধ্যে আমরা ফিশারি পাচ্ছি, অয়েল অ্যান্ড গ্যাস পাচ্ছি, মিনারেল পাচ্ছি। ফিশারিজের মধ্যে লার্জেস্ট অ্যান্ড মোস্ট ভ্যালুয়েবল ফিশারি রিসোর্স ইন দ্য ওয়ার্ল্ড আমরা ওশিয়ান থেকে পাচ্ছি, এবং এটা কিন্তু মোস্টলি ইউজ ফর ফুড। এছাড়া বিভিন্ন ধরনের মেডিসিন ফরমেশন নিচ্ছে, প্রথমেই বলেছিলাম। অয়েল অ্যান্ড গ্যাস ফরমেশনের মধ্যে আমরা বিভিন্ন ধরনের অনগোয়িং রিসার্চ চলছে, আরও বিভিন্ন ধরনের গবেষণায় বিভিন্ন অয়েল গ্যাস ফরমেশন উঠে আসছে। মিনারেলের মধ্যে আমরা পাচ্ছি ডিপসি সাচ অ্যাজ গোল্ড, নিকেল, কোবাল্ট, কপার, ম্যাঙ্গানিজ, জিঙ্ক। এরা কিন্তু ডিপসি থেকে আমরা এক্সপ্লোর করছি। স্যান্ড অ্যান্ড গ্র্যাভেল তো রয়েছে, ইউকে প্রচুর পরিমাণ স্যান্ড তুলছে, এবং তার সাথে মোনাজাইট স্যান্ডও পাওয়া যাচ্ছে। আমাদের কেরালাতে মোনাজাইট পাওয়া গেছে, সেটাও কিন্তু আজকে পাওয়া যাচ্ছে। মেরিন ট্যুরিজম আজকের দিনে একটা বড় রিসোর্সের ভান্ডার। আজকে লাক্ষাদ্বীপ, আমাদের ভারতবর্ষের আন্দামান নিকোবর, এগুলো সি ট্যুরিজম। ইভেন আমাদের বাড়ির কাছে দীঘা, বা আমাদের মন্দারমণি, এগুলোও কিন্তু সি ট্যুরিজম হিসেবে বা মেরিন ট্যুরিজম হিসেবে বিখ্যাত হচ্ছে। ধীরে ধীরে কাথি, শঙ্করপুর, এরাও কিন্তু জায়গা করে নিচ্ছে। হ্যাবিটেট হিসেবে মেরিন হ্যাবিটেট সাচ এস কোরাল রিপ সাপোর্ট বায়োডাইভার্সিটি, সেটাও কিন্তু হ্যাবিটেটের রিজিয়ন হিসেবে প্রচুর ড্রাগ উৎপাদন, ক্যান্সারের ড্রাগ, বিভিন্ন ফিশিং মেটেরিয়াল, স্কুবা ডাইভিং আজকে ভীষণ বিখ্যাত একটা অ্যাডভেঞ্চার ট্যুরিজম হিসেবে জায়গা করে নিয়েছে। নিউট্রিয়েন্ট সাইক্লিং হিসেবে মাইক্রোস্কোপিক যে নিউট্রিয়েন্টগুলো রয়েছে, তারা প্রচুর পরিমাণ সমুদ্রে থাকার ফলে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট আজকে কিন্তু এনরিচ হতে পারছে। মানুষও প্রচুর প্রোডাক্ট তৈরি করতে পারছে, এবং উইদাউট দেম বেসিক্যালি এই সমুদ্রে যদি না থাকতো আমাদের কিন্তু বায়োডাইভার্সিটি থাকতোই না। রিনিউয়েবল এনার্জি, সমুদ্রের জলকে কাজে লাগিয়ে রিনিউয়েবল এনার্জি ফরমেশন, বিশেষ করে উইন্ড, ওয়েভ, টাইডাল সবকটাই কিন্তু রিনিউয়েবল, বারবার ফিরে তৈরি করা যাবে, সুতরাং ধ্বংস করার জায়গা নেই, আমরা সেটার উপর জোর দিচ্ছি। CO2 ক্যাপচার স্টোরেজ, অর্থাৎ কার্বন সিকোয়েস্ট্রেশন জোন, যেটাকে বলা হয় কার্বন স্টোরেজ ভান্ডার। পৃথিবীর সবথেকে বড় কার্বনের ভান্ডারই হচ্ছে সমুদ্র, যেটা কিন্তু আমরা অনেকেই জানি না। কার্বন ডাইঅক্সাইড যে বাতাসের মধ্যে রয়েছে মাত্র 0.03% আমরা বলি, সেটা ব্যালেন্স মেনটেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের সমুদ্র থাকার জন্য, সুতরাং এটাও একটা ইটসেলফ রিসোর্স হিসেবে কাজ করছে। মেরিন পলিউশন, আজকে আমরা প্রচুর পরিমাণ ওয়েস্ট ওয়াটার জেনারেট করছি, কেমিক্যাল জেনারেট করছি, সব গিয়ে সমুদ্রে এত বড় বড় জাহাজ যাচ্ছে, প্রায় একসাথে 1000, 3000, 4000 লোককে নিয়ে ট্রান্সপোর্ট করছে, বা বিভিন্ন মেটেরিয়াল তারা সমুদ্রের উপর, এটা টক্সিক হয়ে যাচ্ছে। জলের যে নেচার সেটা কিন্তু লবণতার মধ্যে প্রবলেম করছে। ডাম্পিং অফ আরবান ইন্ডাস্ট্রিয়াল গার্বেজ কোস্টাল সিটিগুলোর সব ফেলছে। সলিড ওয়েস্ট মেটেরিয়ালগুলো প্লাস্টিক সি ওয়াটারের মধ্যে ফেলছে। লিকেজ অফ এনর্মাস কোয়ান্টিটি অফ মিনারেল, যেগুলো ট্যাঙ্কারের মধ্যে দিয়ে জলের মধ্যে মিশছে, বা এই যে অয়েল সমৃদ্ধ যে জাহাজগুলো সেগুলো নিয়ে আসা হচ্ছে, তখন কোনো অ্যাক্সিডেন্টে পলিউশনের মাত্রা বেড়ে যাচ্ছে, অয়েল রিজার্ভগুলো থেকে লিক হচ্ছে। এর ফলে কিন্তু অ্যাসিডিটির মাত্রা সি ওয়াটারে বেড়ে যাচ্ছে, এবং কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড কনসিকুয়েন্ট
আপন দ্য র্যাপিড রেট অফ ডিফরেস্টেশন, তার ইম্প্যাক্টও কিন্তু সমুদ্রের জলে পড়ছে এবং তার ফলে মেরিন রিসোর্সের কিন্তু সমস্যা হচ্ছে। আমার লাস্ট যে পার্টটা বলার সেটা হচ্ছে স্যালিনিটি এবং টেম্পারেচার অফ ওশিয়ান ওয়াটার, যেটা আমরা বলবো যে মোটামুটি ধরে নেওয়া হয় সারা পৃথিবীতে 35 পার্টস পার 1000 পিপিটি, 35 পিপিটি অর্থাৎ 35 গ্রাম সল্ট ফর এভরি 1000 গ্রাম অফ ওয়াটার। এটা কিন্তু মাথায় রাখতে হবে, 35 পার্টস পার 1000, 35 পার্টস পার 1000, এটার মিনিং হচ্ছে এটা। ওকে, সো এই মানে কি 35 গ্রাম সল্ট ফর 100 গ্রাম, 1000 গ্রাম মানে 1 কেজি জল যদি তোলা হয় তার মধ্যে 35 গ্রাম কিন্তু নুন আমরা পাবো। মোস্ট কমন আয়ন অফ সি ওয়াটার আর ক্লোরাইড, সোডিয়াম এবং পটাশিয়াম, তিনটে সব থেকে বেশি পাওয়া যায়। ইনক্রিজ ইন স্যালিনিটি ইন মেক সি ওয়াটার মোর ডেন্স, যত বেশি লবণতার মাত্রা বাড়ে তত কিন্তু ডেন্সিটির মাত্রা বাড়তে থাকে, এটা আমরা জানি। স্যালিনিটি কিভাবে দেখো, ইনক্রিজ স্যালিনিটি রেজাল্ট কি করে, যদি স্যালিনিটির মাত্রা বাড়ে তাহলে ইভাপোরেশন দেখা যাবে। ইনক্রিজ ইন স্যালিনিটি কিভাবে হয়, ইভাপোরেশন যদি বাড়ে, সি আইস যদি ফর্মেশন হয় তাহলেও কিন্তু লবণতার মাত্রার মধ্যে পার্থক্য ঘটে। নিশ্চিত রূপে গ্লাসিয়াল ওয়াটার বাড়ার ফলে লবণতার মাত্রা কিন্তু ড্রপ করতে পারে। ডিক্রিজ স্যালিনিটি রেজাল্ট ফ্রম, কিভাবে মাধ্যমে গ্লাসিয়েটেড ওয়াটার যেরকম জলের লবণতার মাত্রা কমায়, প্রেসিপিটেশনের মাধ্যমেও লবণতার মাত্রা কমে, রান অফ যদি প্রচুর বেশি হয় এবং সি আইস যদি গ্লাসিয়াল ওয়াটার যদি মেশে তার ফলেও কিন্তু আমরা প্রচুর লবণতাকে কমতে দেখি। অন্যদিকে এর উল্টোটা অর্থাৎ ইভাপোরেশনের মাধ্যমে লবণতার মাত্রা বেড়ে যায়। এছাড়া আমরা প্রচুর পরিমাণে দেখি যে প্রচুর যদি ল্যান্ডলকড কান্ট্রি থাকে সেক্ষেত্রে লবণতার মাত্রা বৃদ্ধি পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। এছাড়া ওশিয়ান স্যালিনিটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মূলত হাই ইভাপোরেশন ক্রিয়েট, যদি প্রচণ্ড পরিমাণ বাষ্পীভবন হয় তাহলে কি হয়, লো অ্যান্ড মিডিল ল্যাটিটিউড অঞ্চলে হাই ইভাপোরেশন রেট হয়, তার ফলে কি লবণতা বেড়ে যাবে, তাই তো। যদি রিভার রান অফ এবং গ্লেসিয়াল মেল্ট, স্যালিনিটি কি হবে, বেড়ে যাবে। অর্থাৎ আমরা যদি রিভার রান অফ এবং গ্লেসিয়াল মেল্ট, সেখানে নদীতে বেশি পরিমাণ এসে মেশে লবণতা অটোমেটিক্যালি ড্রপ করবে, তাহলে মেল্ট ওয়াটার যদি মেশে স্যালিনিটি ড্রপ করছে, আর যদি মেল্ট ওয়াটার না মেশে তাহলে স্যালিনিটি আপ করছে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এটাও কিন্তু ডেন্সিটির ক্ষেত্রে আইস প্যাক অ্যাকুমুলেশন ইনক্রিজ স্যালিনিটি, অর্থাৎ জলে গ্লাসিয়েটেড ওয়াটারের মাত্রা যদি ওশিয়ান ওয়াটারে বাড়তে থাকে, যদি রিমুভ হতে থাকে সেক্ষেত্রে লবণতা বাড়বে এবং গ্লাসিয়াল ওয়াটারের ইম্প্যাক্টে লবণতার মাত্রা কমবে। এটাও কিন্তু আমরা এই কারণে দ্রাঘিমা অক্ষাংশ ভিত্তিতে এই পার্থক্যগুলো দেখতে পাই। হ্যালোক্লাইন বলে একটা ফর্মেশন আছে, এটা হচ্ছে ডেপথ জোন অফ সার্ফ স্যালিনিটি চেঞ্জ ফ্রম লো স্যালিনিটি, অর্থাৎ যদি আমরা লো স্যালিনিটি টু হাই স্যালিনিটিতে ডিপ করতে দেখি, অর্থাৎ ডেন্স স্যালিনিটি ওয়াটার সিঙ্ক, যত নিচের দিকে যাব, ধরো আমরা ডেন্সার সল্টি ওয়াটার যদি দেখি, সল্ট ইজ রিলিজ, উপর থেকে জল লবণ যদি নিচের দিকে হঠাৎ করে বেড়ে গেল, অর্থাৎ ডেপথ জোন অফ সার্ফ স্যালিনিটি চেঞ্জ ফ্রম লো স্যালিনিটি টু হাই স্যালিনিটি, অর্থাৎ প্রচণ্ড গভীরে যদি লবণতার মাত্রা জোনে বেড়ে যাবে সেটাকে আমরা হ্যালোক্লাইন জল বলবো। এরপরে চলে আসছি ওশিয়ান টেম্পারেচারের ক্ষেত্রে। ওশিয়ান টেম্পারেচারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডেন্স ওয়াটার সিঙ্ক, সো দ্য ওশিয়ান টিপিক্যালি লেয়ার্ড অর স্ট্র্যাটিফাইড, ডিপ ওয়াটার টিপিক্যালি কোল্ড অ্যান্ড ডেন্স। যদি আমরা দেখতে যাই তাহলে ডিপ ওয়াটার কিন্তু দেখা যায় টিপিক্যালি কোল্ড এবং ডেন্স, প্রচণ্ড, কারণ 4 ডিগ্রি সেন্টিগ্রেডে সব থেকে বেশি কিন্তু ডেন্সিয়েস্ট ওয়াটার নামে পরিচিত। তাহলে সমুদ্রের জলে যত গভীরতার দিকে যাব, আর 4 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি এসে যাওয়া মানেই সেখানে জলের তাপমাত্রা সব থেকে ডেন্সিয়েস্ট, এটা মনে করা হয়। তো সারফেস ওয়াটার ইজ ওয়ার্ম এবং তার ফলে ডেন্সিটি তার কম, হ্যাঁ ডেন্সিটি কম, তার মানে সারফেস ওয়াটারের ডেন্সিটি কম, গভীরে ডেন্সিটি বেশি। টেম্পারেচার অ্যান্ড ডেন্সিটি ওয়াটার প্রোফাইল আর ইউজুয়ালি মিরর ইমেজ অফ ইচ আদার, অর্থাৎ টেম্পারেচার এবং ডেন্সিটি কিন্তু একে অপরের পরিপূরক বলা যেতে পারে। কিভাবে, দ্য এফেক্ট অফ কোল্ড টেম্পারেচার অ্যান্ড হাই স্যালিনিটি ক্রিয়েট ডেন্স, অর্থাৎ আমরা যদি বলি যে কোল্ড টেম্পারেচার এবং হাই স্যালিনিটি, তাহলে বুঝতে হবে যে জল প্রচণ্ড ডেন্স, প্রচণ্ড ঘন, হ্যাঁ। সিঙ্কিং ওয়াটার মাসেস অ্যাট হাই ল্যাটিটিউড, সেটা কিন্তু উচ্চ অক্ষাংশের ক্ষেত্রে আমরা এই জিনিস দেখতে পাবো। তো ওশিয়ান টেম্পারেচারকে যদি দেখি, ইকুয়েটোরিয়াল রিজিয়ানের ক্ষেত্রে আমরা দেখব একটা নির্দিষ্ট রিজিয়ান অবধি টেম্পারেচার কমছে, তারপরে হঠাৎ করে টেম্পারেচার 1 আছে, তারপরে হঠাৎ করে কমে যাচ্ছে এবং শেষে একরকমভাবে নিচে নামার চেষ্টা করছে। পোল রিজিয়ানে একটা নির্দিষ্ট অল্প অংশ অবধি একরকম টেম্পারেচার, তারপরে অনেকটা ড্রপ, তারপরে একই শার্প ডিক্লাইন। অন্য অঞ্চলের ক্ষেত্রে দেখা যাচ্ছে অরিজিয়ান রিজিয়ানের ক্ষেত্রে, ওর রিজিয়ানের ক্ষেত্রে আমরা
একটা নির্দিষ্ট রিজিয়ন অবধি একরকম, তারপরে অনেকটা নামতে দেখে সেটা একই রকমভাবে ডেপথে যেতে পারে। তাহলে একটা নির্দিষ্ট রিজিয়নে ডেপথের সাথে সাথে কিন্তু এই টেম্পারেচারের চেঞ্জেসটা দেখা যাচ্ছে 100 থেকে 200 মিটার ডেপ, অলসো নোন অ্যাজ দ্য মিক্সড লেয়ার। অর্থাৎ এই জোনটা হচ্ছে 100 থেকে 200 মিটার গভীরতা, এই জোনটাকে বলা হয় মিক্সড লেয়ার। এখানে টেম্পারেচারের ওঠানামা নির্দিষ্ট। ইন্টারমিডিয়েট লেয়ার যেটা 1000 থেকে 1500 মিটার ডেপ, সেটা কিন্তু আমরা দেখতে পাই মোটামুটি টেম্পারেচারের ড্রপ হচ্ছে। কিন্তু ডিপ বটম লেয়ার যেটা 1500 ফিট গভীরে, সেটা কিন্তু দেখা যাচ্ছে 1500 মিটার গভীরে সেটা কিন্তু শার্পলি একই রকম ডেপথ, কিন্তু ডেপথের সাথে টেম্পারেচার মেনটেন হতে দেখা যাবে। থার্মোক্লাইন লেয়ারটা একটু জানা দরকার, যেরকম হ্যালোক্লাইন দেখলাম, থার্মোক্লাইনটাও জানো। থার্মোক্লাইন লাইন আর দ্য সাডেন চেঞ্জ ইন দ্য টেম্পারেচার, অর্থাৎ ওভার ডেপ যত গভীরে যাব, they mark the boundary between warm surface water and the cold deeper water। অর্থাৎ যে অঞ্চলে আমরা বাউন্ডারি বিটুইন ওয়ার্ম সারফেস ওয়াটার এবং কোল্ড ডিপার ওয়াটারের মধ্যে একটা বাউন্ডারি দেখতে পারবো, সেইটাকে আমরা থার্মোক্লাইন জোন বলবো। দ্য স্ট্রংগেস্ট এফেক্ট আর দ্য ট্রপিক, এখানে ট্রপিক অঞ্চলে আমরা সব থেকে স্ট্রংগেস্ট এফেক্ট দেখবো, যেখানে থার্মোক্লাইন মে নট বি প্রেজেন্ট ইন ভেরি হাই ল্যাটিটিউড। থার্মোক্লাইন কিন্তু উচ্চ অক্ষাংশে আমরা সেভাবে দেখতে পারবো না, আমরা ল্যাটিটিউড 0 ডিগ্রির কাছেই আমরা দেখতে পাবো। যেমন এখানে দেখা গেছে, যেখানে দেখতে পাচ্ছি যে 0 থেকে 24 ডিগ্রির মধ্যে আমাদের টেম্পারেচার ড্রপ করছে, দিস রিজিয়ান ইজ কল্ড থার্মোক্লাইন রিজিয়ান। এবং যেখানে ড্রপ করছে না সেটা হচ্ছে থার্মোক্লাইন অ্যাবসেন্ট রিজিয়ান। অর্থাৎ যেখানে আমরা দেখতে পাচ্ছি হাই ল্যাটিটিউড সেখানে থার্মোক্লাইন অ্যাবসেন্ট, যেখানে ড্রপ করছে ধীরে ধীরে সেটা হচ্ছে থার্মোক্লাইন রিজিয়ান। থার্মোক্লাইন সার্কুলেশন হচ্ছে সেটাই যেখানে আমরা ওয়াটার কলাম আর স্টেবল, অর্থাৎ ওয়াটার কলামকে যদি আমরা স্টেবল দেখি, সেখানে উইন্ড অ্যান্ড ওয়েভ এনার্জি স্টির আপ কজিং ওয়ার্ম সারফেস ওয়াটার টু বিকাম মোর ডেন্স অ্যান্ড সি, অর্থাৎ সিঙ্ক হতে দেখবো। অর্থাৎ যেখানে প্রচণ্ড পরিমাণ ওয়াটার কলাম স্টেবল থাকবে, সেখানে উইন্ড এবং ওয়েভ এনার্জি কিন্তু ওয়ার্ম সারফেস ওয়াটার ক্রিয়েট করবে এবং জলকে অনেক বেশি গভীর এবং সে অনেক বেশি ঘনত্বপূর্ণ এবং সে কিন্তু সে নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে। দিস ইজ কল্ড ডাউন ওয়েলিং। আমি আপ ওয়েলিং বোঝালাম, তাহলে জলের মধ্যে যখন ডেন্সিটি বেড়ে যাবে সেই জল কিন্তু নিচের দিকে নামার চেষ্টা করবে, এই মুভমেন্টকে আমরা বলবো ডাউন ওয়েলিং। Intense downwelling is when a large volume of water sinks, salinity and temperature don't change, and this water mass has a fingerprint in which oceanographer can use to follow the movement or circulation of water mass over great distance. This form of circulation is called thermohaline circulation. কি বলা হয় যে ইন্টেন্স ডাউনওয়েলিং যখন হয় তখন লার্জ ভলিউম অফ ওয়াটার নিচের দিকে যেতে থাকে এবং তার ফলে কি এর যে নিচের দিকে তখন স্যালিনিটি এবং টেম্পারেচার কিন্তু চেঞ্জ হয় না, একই রকম থাকে এবং তারপরে ওয়াটার মাস ফিঙ্গারপ্রিন্টের একদম একই রকম কন্ডিশন থাকে, যেহেতু সেই কারণে ফিঙ্গারপ্রিন্ট বলা হয়। যেমন আমাদের ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ হয় না। এর ফলে কি হচ্ছে, ইন হুইচ ওশনোগ্রাফাররা তারা কি করে, এর ফলে এই মুভমেন্টটাকে ফলো করে এবং সার্কুলেশনকে একটা নির্দিষ্ট গ্রেট ডিস্টেন্স অবধি তারা ফলো করতে পারে। এই অবস্থাকে তারা কি বলে, থার্মোহ্যালাইন সার্কুলেশন। এবং এই থার্মোহ্যালাইন সার্কুলেশনের জন্যই আমরা দেখতে পাই টেম্পারেচার এবং স্যালিনিটি, যেটা কিন্তু আমরা এই অংশ থেকে দেখতে পাচ্ছি। এই থার্মোহ্যালাইন সার্কুলেশনের রেফারেন্সেই আমরা ওয়ার্ম এবং কোল্ড কারেন্টকে দেখতে পাই এবং যে কারণে আমরা পৃথিবীতে কোল্ড এবং টেম্পারেচার এবং স্যালিনিটির রেফারেন্সে আমরা কারেন্টের ফর্মেশন, যেটা আমরা একটু আগে বুঝলাম, এবং সেটার রেফারেন্সেই আমরা স্যালিনিটি এবং টেম্পারেচারকে দেখব। দিস ইজ দ্য স্যালিনিটি, যেটা স্যালিনিটি টেম্পারেচার রেফারেন্সে প্রেশার ক্রিয়েট হচ্ছে এবং আলটিমেটলি আমাদের টিএস ডায়াগ্রাম ফর্মেশন নিচ্ছে। দিস ইজ টিএস ডায়াগ্রাম, যেখানে টেম্পারেচার এবং স্যালিনিটি ডেপথের রেফারেন্সে ক্যালকুলেট করা হয় এবং এই টিএস ডায়াগ্রামের মাধ্যমেই আমরা ওশিয়ান ওয়াটারের টেম্পারেচার এবং স্যালিনিটিকে দেখে থাকি। তো দ্যাটস অল অ্যাবাউট ওশনোগ্রাফি। তোমরা ভালো করে পড়বে, আর যদি অবশ্যই ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং অবশ্যই কমেন্ট করবে। ধন্যবাদ।